হ্যালো এভরিওয়ান, কংগ্রেচুলেশনস এইচএসসি 26 ব্যাচ। কারণ তোমরা পরীক্ষা রিটেন পার্টটা শেষ করেছো, প্র্যাকটিক্যাল পার্টও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশন আসলে তোমরা কি করবে। যে অ্যাডমিশনের ভীতি বলো বা দুশ্চিন্তা বলো, সব কিছুই আসলে এখন হয়তো বা তোমার মাথায় একটু হলেও হালকা হালকা নক করা শুরু করেছে। তবে একটা কথা আছে, সময় গেলে সাধন হয় না। এই সময় যদি চলে যায় কোনোভাবে ডিসিশন নিতে নিতে, তাহলে কিন্তু আর স্বপ্ন সাধন হবে না। সো খুব দ্রুতই ডিসিশন নিতে হবে, খুব দ্রুতই প্রিপারেশন শুরু করতে হবে, কারণ সময় আমাদের খুবই স্বল্প। তোমরা জানো অলরেডি ঢাকা ইউনিভার্সিটির ডেট দিয়ে দিয়েছে 12ই ডিসেম্বর, এবং সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির আগেই হয়। সেই হিসাবে আমরা যা বুঝতে পারছি, ডিসেম্বরের শুরুতে 4ই ডিসেম্বর হয়তোবা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সমূহ সম্ভাবনা। আজকে যখন কিনা 4ই আগস্ট, এইখানে দাঁড়িয়ে স্পষ্টতই তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর 4টা মাস একদম কাটায় কাটায় 4টা মাস বাকি। 4টা মাসের মধ্যে কালকে পরশু পার হলেই কিন্তু আর 4 মাস নাই, 3 মাস 28 দিন বাকি, 3 মাস 25 দিন বাকি, 3 মাস 20 দিন, এভাবে সময় কমতে থাকবে। তো আমাদের আসলে এখানে দম ফেলানোর সময় নেই, সময় নষ্ট করার মতো সময় একদমই নাই। সো ইটস আ গ্রেট লাইফ। এই লাইফ দেখে তুমি তোমার মাইন্ডসেট সেটেল করবা। এটাতে তোমার কোনো পড়াশোনা নাই। এই যে ভাইয়ারা দাঁড়ায় আছে, সবাই তোমার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবে। একটা যুদ্ধে তুমি যাচ্ছ, একটা নৌকা তুমি চালাচ্ছ, তুমি তোমার গতিপথ সম্পর্কে জানো না, গন্তব্য সম্পর্কে জানো না, কি কি স্ট্রাগলে তোমার পড়তে হইতে পারে সামনে, এটা সম্পর্কে তুমি জানো না, তাহলে শিওরলি তুমি এটা ওভারকামও করতে পারবে না, শেষ করতে পারবে না ভালো করে। বুঝছো? তো খালি যে পড়াই শেষ কথা এরকম না, স্ট্র্যাটেজিক হইতে হবে আমাদেরকে, সব ব্যাপারে জানতে হবে, আর তার জন্য এই লাইভগুলোতে অ্যাটেন্ড করতে হবে। আর এখানে যারা আছে আমি জানি সবাই খুব উদারমনা মানুষজন, এবং তোমরা চাও যে একা তুমি ভালো না করে তোমার সাথের বন্ধুটাও ভালো করুক। চিন্তা করো, তুমি এবং তোমার কাছের বন্ধু তোমার স্বপ্নের মেডিকেল কলেজে একসাথে পড়াশোনা করছো, এর থেকে সুন্দর মোমেন্ট আর কি হইতে পারে বলো? কাজেই এই মোমেন্টটা আনার জন্য তুমি তোমার কাছের বন্ধুকে লাইভটা শেয়ার করো, যেন ও লাইভটা দেখতে পারে, এবং বন্ধুকে মেনশন করে দাও যে কিছু করিস না করিস, ক্ষণিকের জন্য একটু বিরতি নিয়ে এই লাইভটা দেখ, আগামী 1 ঘন্টা এই লাইভটা দেখ, তোর তো মেডিকেল ড্রিম, তোর জন্য এই লাইভটা সবচেয়ে জরুরি। সো আমরা যাই মাইনুল ভাইয়ের কাছে। মাইনুল ভাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলেছে, শেয়ার করে ফেলার কাজটা মাইনুল ভাই কিন্তু করে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে আমাদের সাথে প্রায় 200-র উপরে স্টুডেন্ট অলরেডি জয়েন্ট আছো। গ্রেট, বাকিদেরকে জানায় দাও আগামী 1 ঘন্টা তোমার প্রিয়জন তোমাকে ডাকলেও যাবা না, এই লাইভে থাকবা। আচ্ছা, এইচএসসি 26 প্রথমে তোমাদেরকে অভিনন্দন, কারণ তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমরা শেষ করছো, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবং এইচএসসি পরীক্ষার কিন্তু খুবই লোডের একটা বিষয়, কারণ তোমাদের প্রিপারেশনের কয়েক মাস ছিল, আবার পরীক্ষা দিছো, মাঝখান দিয়ে অনেক ইস্যু গেছে। বাট এখন তোমাদের একটা প্রপার রিস্টার্ট দেওয়ার সময়, এই টাইমটা একটু রেস্ট নিবা, কয়েকদিন রেস্ট নিবা, এবং এরপর হচ্ছে তুমি ঝাঁপাই পড়বা তোমার টার্গেটে। তোমার মেডিকেল টার্গেট নাকি ভার্সিটি টার্গেট নাকি ইঞ্জিনিয়ারিং টার্গেট, সব কিছু নিয়ে আমরা কথা বলবো আজকে। তোমাদের সব যত কনফিউশন আছে সব কিছু আজকে ক্লিয়ার হবে। তো প্রশ্নগুলো হচ্ছে মাথায় সেট করো, বন্ধুদেরকে মেনশন দাও, কারণ তোমার বন্ধুর মাথায় অনেক প্রশ্ন করতেছে যেগুলো তোমার কাজে দিবে। তো সেগুলো নিয়ে সব কথা হবে, মাথায় সেট করার প্রশ্নগুলো আমরা এখনই শুরু করব তোমাদের সবকিছু। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে এখনো লাইভ পুরো মতো শুরুই করতে পারি নাই। সবাই জিজ্ঞেস করতেছে ভাই জিপিএ নিয়ে কিছু বলেন। আমরা আসলে কিছু বলার জন্য আজকে দাঁড়াই নাই, আমরা আসলে অনেক বেশি বলার জন্য দাঁড়াইছি। কি বলবো আমরা কি একটু এক ঝলক দেখাই দিব ওদেরকে, দেখাই দে যে আমরা আসলে টপিকগুলো যে ভাগ করা আছে, তোমাদের এগুলা কেন্দ্রিক অনেক প্রশ্ন আছে। দেখো এই সবকিছু নিয়ে আমরা যেন কথা বলি, কিছু যেন মিস না যায়, তাই আমরা আগে নোট ডাউন করে নিয়েছি। এখানে রিজভি আমি একটু তোকে আটকাই, আমাকে একটু সুযোগ দিস কথা বলতে। আচ্ছা, যেটা হচ্ছে তোমরা এখানে অনেক ধরনের প্রশ্ন করতেছো, কিন্তু আমরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে রিজভি ভাই খুবই সুন্দর হাতে লেখার মাধ্যমে এখানে লিখে রাখছে যে টপিকগুলো। হ্যাঁ, যে আমরা এই যে টপিকগুলো তোমরা এক নজরে হয়তো দেখে ফেলছো, এই টপিকগুলোর আন্ডারে কিন্তু সবগুলো আছে। ওকে, এমনকি একই সাথে এই যে রিজভি নতুন একটা টপিক অ্যাড করলো, যে হচ্ছে চিটাগং বোর্ডের। আমরা চিটাগং বোর্ডের ব্যাপারেও কথাবার্তা বলবো। এখন বলতে পারেন ভাই কি কথা বলবেন? কথা বলবো হচ্ছে আমাদের দিক থেকে কি মনে হচ্ছে যে তোমাদের এখন কি করা উচিত, কি করা উচিত না। ঠিক আছে, এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সত্য কথা হচ্ছে আমরা লাইভের শুরুতেই বলছি যে এটা তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং লাইভ হইতে যাচ্ছে। ঠিক আছে, যদি তুমি এটাকে গুরুত্ব সহকারে নাও। আর যদি চিন্তা করো যে হচ্ছে এরকম লাইভ কত দেখলাম, প্রতিদিনই তো লাইভ সামনে আসে, যে হচ্ছে কেউ সালোয়ার কামিজ বেচতেছে, কেউ 3 পিস বেচতেছে, কেউ শাড়ি বেচতেছে, ঠিক না? আর আমরা এদিকে আসতেছি হচ্ছে তুমি বলবো যে আপনারা কোর্স বেচতেছেন। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা শাড়ির মাধ্যমে বা 3 পিসের মাধ্যমে তোমার লাইফ চেঞ্জ হবে কিনা আমি জানি না, কিন্তু একটা এরকম একটা লাইভের মাধ্যমে তোমার লাইফ চেঞ্জ হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো গুরুত্ব সহকারে লাইফটাকে নিবা, এবং আমরা কি বলতেছি একটু কেয়ারফুলি কথাগুলো শুনো। ঠিক আছে, আমরা এবার একটু আমাদের জুনিয়রদের কাছে যাই, যারাও তোমাদেরকে
মহা গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দিবে। তো আগে আমরা তাদের কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, তাদের কাছে যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নেই। যারা এখানে আসো জিজ্ঞেস করছো লাইভটা কাদের জন্য, আমরা স্পষ্ট করে লিখে দিয়েছি মহা গুরুত্বপূর্ণ লাইভ ফর মেডিকেল ড্রিমার্স। এখন আমরা আর ওই ডিমার্কেশনের জায়গাতেই নাই, বুঝছো? 25 ব্যাচের যারা আসো আমাদের সাথে, তোমরা কিন্তু এখন আর ওই ডিমার্কেশনের জায়গায় নাই যে সেকেন্ড টাইম হয়ে আমি এক্সট্রা কিছু করবো। এক্সট্রা কিছু করার সময় কিন্তু অনেকখানি আগে চলে গেছে। এখন যারা মেডিকেল ড্রিমার সবাইকে একই ফ্লোতে আগাইতে হবে, সবার জন্য একই পরিমাণ সময় বাকি আছে, বুঝতে পেরেছো? তো এই লাইভটা 25-26 সবার জন্য, যারা মেডিকেল ড্রিমার, যারা নতুন করে স্টার্ট করবা সবার জন্য। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। সো তোমরা যারা ভাবতেছো যে ভাই আমাদের তখন প্র্যাকটিক্যাল বাকি আছে, সো প্র্যাকটিক্যাল বাকি থাকুক আর যাই থাকুক, তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে অলরেডি। সো আজকের দিনটা তুমি মেন্টালি রেস্ট নাও অ্যান্ড নিজেকে প্রিপেয়ার করো যে আমার সামনে যে দিনগুলো আসতেছে একটু কঠিন হবে, একটু স্ট্রাগলফুল হবে, আমাকে অনেক ডেডিকেশন দেখাইতে হবে, কারণ এত এত লাখ লাখ মানুষের ভিড়ে আমাকে কয়েকটা সিটের জন্য লড়াই করতে হবে। সো এই জন্য তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, মেন্টাল প্রিপারেশন প্রথমে, তারপর আসে অন্যান্য প্রিপারেশনের কথা, যে আমি কি পড়বো কি না পড়বো সব গাইডলাইন আমরা দিব, কিন্তু মেন্টাল নিজেকে প্রিপেয়ার করো যে আমি একাডেমিক থেকে বেরিয়ে আসছি এবং অ্যাডমিশন আমার শুরু। এই যে অ্যাডমিশন, আমার মেডিকেল পড়ার স্বপ্ন, আমার ছোটোবেলার স্বপ্ন, ক্লাস 1-2 থেকে, মানে বাচ্চাবেলা যখন কেউ বলতো ভাই কী হবো, ডাক্তার হবো, ভাই কী হবো, ডাক্তার হবো, তো সেই স্বপ্ন ফুলফিল করার সময় এখনই। সো নিজেকে মেন্টাল প্রিপেয়ার করো যে আমার সেই স্বপ্ন এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। সো আমি যখন প্রথম মেডিকেল অ্যাডমিশন সিজনে আসি, আমার মানে এই ফিলিংটা যে এটাই আমার সময়, এই 4 মাস, এই 3 মাস, এটাই আমার সময় যে আমি আমার এই 12 বছরের লালিত ড্রিম এটা আমি ফুলফিল করবো। তো সময় চলে আসছে। আমরা আমার কাছে আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো 26 ব্যাচটা সত্যি কথা বলতে যারা তোমরা পরীক্ষা দিছো তারা আমার কাছে একটু স্পেশাল, কারণ হচ্ছে যে আমি আরটিডিএস এর 26 ব্যাচের ব্যাচ সুপারভাইজার। সো ভাই ন্যাচারালি একটু আমাদের ওদের প্রতি অ্যাফেকশন থাকবে। বাট প্রথমে যেটা আমি লাইভের শুরুতে দেখলাম যে ভাইরা সবাই তোমাকে কংগ্রেচুলেশন জানালো, সবাই পরীক্ষা শেষ, সেই পরীক্ষা দিছো। বাট কথা হচ্ছে সবাই চিটাং বোর্ডের কথা নিতে ভুলে গেছিলেন। আমি নিজে কখনো ভুলি নাই, কারণ আমি নিজে চিটাং বোর্ডে পরীক্ষা দিছি আর সেম সিচুয়েশন ফেস করছি, কারণ ভাই আমাদের কিন্তু বর্ণার জন্য 10 দিন পিছিয়ে গেছিল পরীক্ষা। তারপরে কি ছিল, তারপরে কি হবে সেটা হচ্ছে একদম লাস্টে ভাই পয়েন্ট করে দিচ্ছেন। সো ওই সময় আমি হয়তো তোমাদের বলবো, এখন হচ্ছে এই নিয়ে খুব বেশি বলতেছি না। বাট ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা সবাই ইনশাল্লাহ পারছি, তোমরা পারবা, টেনশন করার কিছু নাই। কিন্তু তোমাদের এখন হচ্ছে একটা স্ট্র্যাটেজিকে আগাইতে হবে, কীভাবে কী করবা। এই নেক্সট 3-3.5 মাস যতদিনই সময় পাও না কেন, এই 3-3.5 মাসটা হচ্ছে তুমি ডিটারমাইন করবে যে তুমি কতখানি ভালো মতো তোমার রুটিনটা তুমি ফলো করতে পারতেছো, কতখানি তুমি স্ট্র্যাটেজিকলি একদম পারফেক্টলি পড়াশোনা করতে পারতেছো। কারণ এই 2-3 বছর যা করছো কিছু যায় আসবে না, 3.5 মাসে যা করবা সেটা আসলে যায় আসবে। এইটা আমার পক্ষ থেকে। সো আমরা এই যখন লাইভটা শুরু করলাম তার থেকে এখন অনেকেই বেশি জয়েন করে ফেলেছে। যারা নতুন জয়েন করেছে তাদের জন্য আরেকবার একটু জানাই দেই, এই ধরনের লাইভ এই টাইমে খুবই দরকারি, তোমার জন্য না, তোমার বন্ধুর জন্যও। কাজেই প্লিজ প্লিজ লাইভটা তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং আমাদের এখন প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের লাইভে যুক্ত আছো। আমি চাই যে প্রায় 1000 স্টুডেন্টের কাছে এটা পৌঁছে যাক। তোমার দায়িত্ব, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব। তাই বন্ধুকে মেনশন করে দাও। আমরা মানে একদম পয়েন্ট ধরে ধরে কথা বলা শুরু করছি। তো এইখানে যারা আছি, আমি এবং মাইনুল, আমরা হচ্ছে সর্বোচ্চ লেভেলের বুড়ো, কারণ আমরা প্রায় 10 বছর ধরে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে কাজ করছি। তো তোমাদের মনের মধ্যে এখন কি আশঙ্কা, কি প্রশ্ন, সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। তোমার প্রশ্নটা তুমি জমিয়ে রেখো, কারণ এই লাইভের মধ্যে এটা আলোচিত হবে। যদি না হয়, যদি মনে করো না ভাইয়ার এটা নিয়ে কথা বলছেন না, তখন প্রশ্নটা জিজ্ঞেস করো, কেমন? আমরা আপাতত তোমাদের কমেন্টের দিকে নজর না দিয়ে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে কথা বলছি। দেখো তোমার উত্তর পেয়ে যাবে। আর আমরা এবং আমাদের সাথে তোমাদের ডিস্টেন্স, যেমন আমি হচ্ছে এইচএসসি 16 ব্যাচ, তুমি এইচএসসি 26 ব্যাচ, তাই না? বা 25 ব্যাচ, যেই থাকো, প্রায় 9 থেকে 10 বছরের একটা ডিফারেন্স, তাই তো? এইটার মধ্যে কানেকশন করার জন্যে আমাদের 2জন তরুণ তুর্কি, চিরঞ্জিত, শাহেনশাহ, ওরা কিন্তু আমাদের স্টুডেন্ট, এখন আরটিডিএস এর টিচার প্যানেল। বুঝতে পারছো? অনেকটা পথ আসলে ওরা হেঁটেছে নিজের একাডেমিক লাইফে, সেই পথ হেঁটে ডিএমসিতে আসছে ওরা, এরপর আরটিডিএস এর টিচার প্যানেলের সংশ্লিষ্টতা পেয়েছে। তো ওরা আশা করি আমাদের চেয়ে আরও বেটার বুঝে তোমাদের অবস্থা, কারণ ওরা রিসেন্টলি পার করে আসছে, রাইট? তো আমরা সব কিছু মিলিয়েই তোমাদের পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। আর জাদিদ ভাই আছে, ভাই কিন্তু শেয়ার করছেন প্রতিনিয়ত। তো তোমরা তোমাদের গ্রুপগুলোতে, টেলিগ্রাম চ্যানেলগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সব জায়গায় লাইভটা শেয়ার করো। অ্যান্ড মাইনুল, আমরা বোধহয় টপিকে যে আমরা সবাই থাকি। আমি একটু 1 মিনিট ওকে, একটু লাইভের শুরুতে একটু রাগ ঝাড়ি। সেটা হচ্ছে কি, এই যে এখানে 25 ব্যাচের ওরা এসে বলতেছে ভাই পুরাতনদের নিয়ে কিছু বলেন। অথচ মজার ব্যাপার কি জানোস, গতকালকে রাতে আমি হচ্ছে ওদের গ্রুপে, হ্যাঁ, ফ্রি গ্রুপ এবং হচ্ছে যে পেইড গ্রুপ, আমাদের 2টা গ্রুপে 3টা পোস্ট দিছি মনে হয়, হ্যাঁ, যে এখন ওদের কি করতে হবে কি না করতে হবে। এখন তোরা যদি না বুঝোস ভাই যে তোদের তো ট্রিটমেন্ট কিছু রইলে আলাদা, সেটা তোদের কানে কানে বলতে হবে। তো সেটা কানে কানে গিয়ে বলে আসছি, এরপরে এরা এসে বলতেছে না ভাই কানে কানে বললে হবে না, সবাই সব বলে দেন, তাহলে কেমন হবে রে ভাই?
তো হচ্ছে এই জিনিসগুলো যদি হচ্ছে না বুঝো, এখন আবার এইগুলো বলতেছি, ঝামেলা তো আসলে একদিকে না, এখন 26 ব্যাচ এসে আবার আমার গালাগালি করবে যে ভাই ওদের কি বলছেন আমাদেরও বলেন। তো এখন এই জিনিসগুলো তোমাদের জন্য আমি অলওয়েজ গাইডলাইন দিচ্ছি এবং তোমরা সেগুলো ফলো করতেছো, কিন্তু এরপর যদি আবার বলা যাচ্ছে ভাই আমাদের নিয়ে কেউ কিছু বলে না, তাহলে ব্যাপারগুলো আমার জন্য অন্তত বেশি হতাশাজনক হয়ে যায় আর কি। ওকে, কিন্তু কথা হচ্ছে আমরা সবাইকে নিয়ে কথাবার্তা বলবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে। ওকে, আমাদের এখন লাইভটা ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে প্রায় তোর 400-র অধিক মানুষ দেখছে। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও যেন আরো স্টুডেন্টরা এটাতে জয়েন হতে পারে। সো আমরা প্রথমেই মাইনুল সবাই থাকি আমরা স্ক্রিনে, আমরা পরীক্ষার ডেট নিয়ে তোর কাছে একটু জানতে চাই যে আমাদের এইচএসসি পরীক্ষা তো শেষ, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে, ওভারঅল সিনারিও অনুযায়ী ওদের সাথে আমরা একটু ডিসকাস করে ফেলি, যদিও আমরা গণক না বা আমরা ফাইনাল কল দিচ্ছি না, বাট এটা আসলে কবে হতে পারে মাইনুল? আচ্ছা, যেহেতু নর্মালি যেটা হয় যে হচ্ছে গত 2-1 বছর ধরে আমরা যেটা দেখতেছি, আগে এরকম হইতো যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম তখন এরকম হইতো যে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ঢাকা ভার্সিটির একটা প্রায় মাসখানেকের গ্যাপ থাকতো, অন্তত 20-25 দিন তো শিওর। কিন্তু গত কয়েক বছর ধরে যেটা হয়েছে যে হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে মেডিকেল এবং ঢাকা ভার্সিটির প্রায় 10 থেকে 15 দিন এর মাঝখানে হয়ে যায়, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের গ্যাপের মধ্যে হয়ে যাচ্ছে ভর্তি পরীক্ষাগুলো। তো যেহেতু রিজভি শুরুতেই বলছে, তোমরা এই জিনিসটা খেয়াল করছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা নর্মালি ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে শুরুর দিকে হয়, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এটা মনে হয় টেন্ডেন্সি থাকে যে ওরা ফার্স্ট হবে এই রেসের মধ্যে, যে অ্যাডমিশন রেসের মধ্যে আমরা ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেহেতু ঢাকা ভার্সিটির ডেট অলরেডি 12 ডিসেম্বর দিয়ে দিছে, তো আমাদের মেইন যে হচ্ছে আইডিয়াটা সেটা হচ্ছে 4 ডিসেম্বর হওয়ার একটা বিশাল সম্ভাবনা। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ধরি যে হচ্ছে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে। আর ডিসেম্বরের শুরু যদি আমরা চিন্তা করি তাহলে অ্যাপ্রক্সিমেট ডেট আসলে 4 ডিসেম্বরই হয়। এটা জাস্ট কিন্তু আমরা আইডিয়া করতেছি। ওকে, এবং এখন তুমি যদি বলো ভাই তাহলে আমাদের যে আপনারা যে প্রিপারেশনটা আমাদের জন্য রেডি করবেন, যে আমরা যেভাবে আইডিয়া করতেছি আমরা প্রিপারেশনে, সেটা আপনি কিভাবে করবেন? আমরা কিন্তু আসলে আমাদের যে কোর্স আরটিডিএস এর, তোমরা বুঝতে পারছো আরটিডিএস এর যে কোর্সটা যাবে সেটা আমরা নভেম্বরের লাস্ট উইক বা নভেম্বরের শেষ দিক ধরে আমরা সিলেবাস শেষ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু ওইটা আমরা জাস্ট একটা আইডিয়া করতেছি যে ওইরকম হওয়ার একটা চান্স থাকে। এখন চিটাগং বোর্ডের কথা বলতেছো, চিটাগং বোর্ডের মনে হয় একটা নোটিশ দিয়ে দিছে যে সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে মনে হয় ওদের সবকিছু শেষ হবে। হ্যাঁ, আমি যেটা হচ্ছে মনে হয় ফেসবুকে দেখলাম, এখন এটা শিওর কিনা আমি 100% জানি না, যে মানে সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে ওদের মনে হয় যে সহ প্র্যাকটিক্যাল সহ সব সহ ওনাদের হচ্ছে শেষ করার একটা দিছে, হচ্ছে নোটিশ দেওয়া হয়েছে সম্ভবত। হ্যাঁ, তো এখন সেপ্টেম্বরের 5 তারিখ যদি শুরু হয়, তার মানে তুমি চিটাগং বোর্ড হিসেবে তুমি কতদিন পিছিয়ে যাচ্ছ? এই 15 দিনের মতো পিছিয়ে যাচ্ছ আর কি। এখন কত হচ্ছে ভাই, 15 দিন পিছিয়ে গেলে কি হবে না হবে সেগুলো আমরা ডিটেলস একটু পরে আসবো আর কি। ওকে, কিন্তু আমাদের মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে আমাদের পরীক্ষা কবে হতে পারে, সেটা তুমি নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক, এটা ধরে আমার মনে হয় প্রিপারেশন আগ্রহটা বেস্ট। কি মনে করিস? ডেফিনেটলি আমার মনে হয় পরীক্ষার ডেট নিয়ে তুই যেভাবে এক্সপ্লেন করলি এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। তো আমরা এটা ধরে আগাবো যে আমাদের নভেম্বরের মধ্যেই বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই টোটাল রিভিশন শেষ করতে হবে, কারণ মেডিকেল প্রিপারেশনের লাস্টের 1 মাস বা লাস্টের 20-25 দিন কিন্তু আমাদের মডেল টেস্টের জন্য ধরে রাখতে হয়। তুমি যদি মনে করো যে আমি শেষ দিন গিয়ে শেষ চ্যাপ্টারটা পড়বো, তাহলে কিন্তু হবে না, তোমার পড়াশোনা কিন্তু আগেই গুছায় ফেলতে হবে। ব্যাপারটা বুঝতেছো তো? আর তোমরা যারা নতুন জয়েন করলে তাদেরকে ওয়েলকাম জানাই, বা যারা অলরেডি আছো আমরা এই লাইভটাতে ওয়েলকাম জানাই। লাইভটা পরিচালিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস এর পক্ষ থেকে। আরটিডিএস এর এখানে যাদেরকে দেখছো তাদের বাইরেও আরো অনেকেই আছেন, তোমরা অন্তর ভাইয়া, রাহাত ভাইয়া, সাদি ভাইয়া, তুরাব ভাইয়া, শাহিন ভাইয়া আর অনেককে চেনো। ভাইয়ারা সময় সময় এসে তোমাদের গাইডলাইন দিবেন। আজকে আমরা 5 জন আছি, আমরা আমাদের রেসপেক্ট থেকে কথাগুলো বলবো। পরবর্তী সময়ে আজকে অনেক বন্ধুরা তোমার মিস করছে, তাদের জন্য অন্তর ভাইয়া কালকে আবার একটা লাইভ নেবেন। তো আমরা বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন সময় কথা বলবো। আজকে প্রথম প্রশ্নটার জবাব আমরা পেয়ে গেছি, আমরা এরপর একটু শুনবো যে মেডিকেলের মানবন্টনটা সেকেন্ড টাইমার যারা আছো তারা সবাই জানো, বাট এইচএসসি 26-এর অনেকেই আছো যারা মেডিকেল ড্রিমার, কিন্তু গত 2 বছরে এই সময়টুকু তুমি পাও নাই যে মেডিকেলের মানবন্টনটা কি আসলে, সেটা কেমন, ওইটা তুমি বুঝতেই পারো নাই, জিজ্ঞাসা করো নাই। আমরা চিরঞ্জিত যেহেতু সব থেকে রিসেন্টলি পরীক্ষা দিয়েছে, চিরঞ্জিতের কাছে একটু এইচএসসি মানবন্টনের হিসাবটা শুনবো। তুই এক্সপ্লেন কর, আমি লিখছি। বিগত সার্কুলার অনুযায়ী আমার এইচএসসি যে 5 জিপিএ 5, তাতে 12 করে মার্ক, 1 পয়েন্টের জন্য 12 করে, তাহলে কত হয়? 5-12 60। আর এসএসসির জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার আছে 8 মার্ক, সো 5-8 40, এইখানে মোট 100 মার্ক। আর তোমার পরীক্ষা হবে 100 মার্কের, সো মোট তোমার যে মেরিট বা তোমার পজিশন সব কিছু হিসাব হবে 200 মার্কের মধ্যে, যে 100 মার্ক তোমার জিপিএ থেকে থাকবে। এটা বল 100 মার্ক কি থাকবে পরীক্ষাতে? এটা আমি বলে দেবো। হ্যাঁ, 100 মার্কে এরই তো মানবন্ধন ভাই। ওকে, সো 100 মার্কের জন্য তোমার বায়োলজি থাকবে 30 মার্কের, দেন কেমিস্ট্রি থাকবে 25 মার্ক, ফিজিক্স থাকবে 15 মার্কের, অ্যান্ড মানবিক গুণাবলী থাকবে 5 মার্ক, জিকে থাকবে 10 মার্ক, ইংলিশ থাকবে 10 মার্ক। ইংলিশ 15 মার্ক। 15 ইংলিশ 15। ওকে, সো যারা বুঝো নাই তারা আরেকবার এখানে দেখতে পারো, ঠিক আছে?
সো এখানে আমি সব লিখে দিলাম লিখিত আকারে। আই হোপ যে আর কনফিউশন থাকবে না। এটা হচ্ছে গতবার অনুযায়ী এবং এই বছরও মানবন্টন এরকমটাই থাকবে বলে আমাদের ধারণা। না, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য তো রাখবো না। এটা হচ্ছে গত বছরের তোমার হচ্ছে মানবন্টন। তো এবছর আমরা আশা করতেছি যে এরকমই থাকবে, বাট যদি কোনো চেঞ্জ হয় অবশ্যই তোমাদেরকে 2-3 মাস আগে বা ওরা সার্কুলার দেওয়ার সময় বলে দিবে। তো একটা বিষয় যেটা সম্পর্কে তোমাদের একটু আলাদা করে জানা উচিত সেটা হচ্ছে মানবিক গুণাবলী। এটা হচ্ছে 5 নাম্বার থাকে জিকের সাথে, সেটা হচ্ছে 5 নাম্বার হিসেবে অ্যাড হয়, মোট 15 নাম্বার। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছে ভাই এবছর সার্কুলার চেঞ্জ হবে কিনা। দেখো, প্রতিবার নর্মালি হচ্ছে প্রত্যেকবার নতুন করে সার্কুলার চেঞ্জ করা আমার মনে হয়, আমাকে যদি বলতো যে হচ্ছে তুমি এটা ডিজি হেলথের দায়িত্বে আছো, তো হচ্ছে তুমি পরীক্ষাটা পরিচালনা করো, তাহলে আমি প্রতি বছর আসলে এই সার্কুলার চেঞ্জ করার ঝামেলাতে যাইতাম না আর কি। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে হচ্ছে ভাই তাহলে হচ্ছে ওনারা কি করবেন আমরা জানি না, সত্য কথা। কিন্তু ওই যেটা বললাম যে প্রতিবার সার্কুলার নতুন করে চেঞ্জ করাটা টাফ একটা মানে হচ্ছে ব্যাপার। তো এখন সেক্ষেত্রে যেটা হবে যে আমরা ধরে রাখতে পারি যে হচ্ছে এরকম থাকতে পারে, কিন্তু চেঞ্জ হবে কি না বা এরকমই থাকবে এটা 100% গ্যারান্টি কেউই বলতে পারবে না, মানে সার্কুলার আসার আগ পর্যন্ত। ওকে, চলে এটা নিয়ে কিন্তু ভাই সমস্যা হচ্ছে এখন প্রতিদিন একজন করে জিজ্ঞেস করবে সেম প্রশ্ন, ভাই সেম সার্কুলার কি প্রশ্ন চেঞ্জ হবে? সেম প্রশ্ন এটা না, আরো কিছু প্রশ্ন আছে সেটা আমরা বলবো। হ্যাঁ, এরকম বারবার হচ্ছে বলবেই যে ভাই এটা হবে কিনা ওইটা হবে কিনা, এবং আসলে এরকম প্রশ্ন উত্তর দিয়ে যাইতে হবে, কিছু করার নেই। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন আমি নিজে থেকে বলি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জিপিএ মার্কস, ভাই আমার তো পরীক্ষা ভালো হয় না এইচএসসি, এখানে যারা আসছো লাইভ দেখছো অনেকেই মনের মধ্যে দুশ্চিন্তা দিয়ে লাইভ দেখছো যে আমার সারা জীবনের স্বপ্ন মেডিকেলে পড়বো, কিন্তু আমার তো এইচএসসি পরীক্ষাটাই ভালো হয়নি, তাহলে আমার আসলে প্রিপারেশন নেওয়া উচিত হবে কি হবে না। তো আমি ওই এসপেক্ট থেকে যে জিপিএ মার্কস কত কাটা গেলে কি প্রিপারেশন নিব, কত মার্ক কাটা গেলে কি প্রিপারেশন নিব সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তোমার যদি ধরো 5 নাম্বার বা তার কম কাটা যায়, ঠিক আছে, তাইলে তুমি মেডিকেল প্রিপারেশন নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু জিপিএ খারাপ হবে, কারণ তোমরা পরীক্ষা খারাপ দিচ্ছ, সিচুয়েশন খারাপ ছিল, তো 26-এর জিপিএ খারাপ হবে। এবং 25-এর জিপিএও যে আহামরি ভালো ছিল ব্যাপারটা কিন্তু তা না, 25-এও কিন্তু জিপিএ নট দ্যাট গুড আগের বছরের তুলনায়। তো যদি 5 বা তার কম কাটা যায় তাহলে তুমি অনায়াসে আসলে মেডিকেল প্রিপারেশন নিতে পারো কোনো গিল্ট ছাড়া, কারণ বহু মানুষ আছে যারা এইটুকু মার্কস কাভার আপ করে চান্স পায়, যেমন মাইনুল ভাই বা আমি। আমাদের ক্ষেত্রে আমরা, যদি তুমি টপ রেজাল্টটা করতে পারো, ডিএমসিতে চান্স পাওয়ার মতো, বা চিরঞ্জিত বা এখানে যারা আছে সবাই, তাদের যদি 10 মার্কসও কেটে নিত তাইলেও কিন্তু তারা মেডিকেলে চান্স পাইতো, ইভেন 20 মার্কস কেটে নিলেও তারা মেডিকেলে চান্স পাইতো। আমি কি তোমার বুঝাইতে পারতেছি? তো তুমি যদি টপ টায়ার স্টুডেন্টে যেতে পারো যে আমি ভাই ডিএমসিতে চান্স পাবো, তাইলে তোমার 5 কাটা 6 কাটা 7 কাটা গেলেও কিন্তু কোনো ইস্যু নাই। বাট ওই ড্রিমটা তোমার মধ্যে আছে কিনা, ওই স্পিরিটটা তোমার মধ্যে আছে কিনা। মাইনুল আরো কিছু বলতে চাচ্ছে, আমি আরো কয়েকটা ক্যাটাগরি করে দেই, তারপর তোর কাছে একদম ফাইনালি রিভিউ শুনছি। ধরো যদি তোমার 6 থেকে 8 এইটুকু যদি কাটা যায়, তুমি কি মেডিকেল প্রিপারেশন নিতে পারবা কিনা? কথা হচ্ছে নিতে পারো, কিন্তু সাথে তোমার ভার্সিটি ইজ এ মাস্ট। তুমি সাথে যদি ভার্সিটি প্রিপারেশন না নাও তাহলে ইটস এ ক্রাইম। আমি এই জায়গাটার মধ্যে আমি কিছু অ্যাড করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, ধর আমি হলে যেটা করতাম আর কি, হ্যাঁ, বা আমি যেরকম চিন্তা ভাবনা করছিলাম, আমি নিজে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম, তোমরা হয়তো জানো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখন আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম তখন থেকে একটা র উঠছিল যে সেকেন্ড টাইমারদের নাম্বার কাটা যাবে, যদিও আমার সময় সেকেন্ড টাইমারদের নাম্বার কাটা যায় নাই। এখন কথা হচ্ছে সেকেন্ড টাইমারদের নাম্বার কাটা যাওয়ার আগ পর্যন্ত আমি কোন জায়গাতে ফোকাস করছিলাম, বা তুমি এই জায়গাতে জিপিএর নাম্বারটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত তুমি কোন জায়গাতে ফোকাস করবা, সেটা হচ্ছে দুইটা প্রিপারেশনের মধ্যে কিছু কমন জায়গা আছে। তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, কিছু জায়গা তো আছে কমন। যেমন কি, তুমি যদি বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, এই সাবজেক্টগুলো কি, এই সাবজেক্টগুলো ভার্সিটির জন্য এবং মেডিকেলের জন্য কি কমন প্রিপারেশন। তাহলে তুমি যেটা করবা, তোমার যদি হচ্ছে আশঙ্কা থাকে আমি এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাব, তখন কিন্তু তুমি ইজিলি, তুমি যদি তখন কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি যদি হচ্ছে পড়ার প্রতি একটু বেশি নজর দাও, ওকে, তাহলে তোমার কিন্তু পড়াটা আগায় যাবে এবং তোমার কোন জায়গাতে গ্যাপ হবে না যে আমি মেডিকেলের জন্য পিছিয়ে যাচ্ছি নাকি ভার্সিটির জন্য পিছিয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম হবে না। এরপর যদি তোমার এরকম মনে হয় যে হচ্ছে আমার আল্লাহ না করুক এরকম হয়েছে যে হচ্ছে আমার জিপিএটা কমে গেছে, তখন তুমি কি করবা, ভার্সিটিতে শিফট করবা। এখন কথা হচ্ছে ভার্সিটিতে শিফট করার সময় এরপর তোমাকে কি পড়তে হবে, এগুলো কিন্তু নতুন করে আর কিছু পড়তে হবে না, ওকে। তখন তুমি যেটাতে বেশি গুরুত্ব দিবা, ফিজিক্স আর ম্যাথের মধ্যে, ওকে। এখন কথা হচ্ছে আমি যদি ভাই জিপিএ যদি ভালো হয়ে যায় তাহলে কোনটাতে নজর দিব, এইটা তো আমার প্লাস পয়েন্ট আছেই, ফিজিক্স তো আমার পড়তে হবে, ম্যাথ বাতিল। এখন এই ফিজিক্সটা পড়ার সময় হচ্ছে তোমার ক্যাটাগরিটা ভাগ হয়ে যাবে। তুমি যদি ভার্সিটি ফিজিক্সটা পড়ো তখন দেখা যাবে হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বেশি পড়তে হচ্ছে, আর যদি তুমি মেডিকেলের জন্য পড়ো তখন তোমার হচ্ছে ভাষা পড়ে গেলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আমি কি কথা বুঝতে পারছি? তো আমার মনে হয় যে হচ্ছে তুমি যদি একটা কমন সিনারি এবং কমন সিচুয়েশন চিন্তা করে আগাও তাহলে তোমার জন্য প্রিপারেশনটা সহজ হবে। যে আমি দুইটার জন্য এটাকে আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিলাম, এরপরে আমি হচ্ছে সুইচ করলাম যে আমার কোনটা সিচুয়েশন অনুসারে।
রিজবি আমি কি ঠিক আছি? হ্যাঁ অবশ্যই ঠিক আছিস, এই আর কি বুদ্ধি করে পড়তে হবে। এবং যদি তোমার কোনো কারণে 8-এর বেশি কাটা যায় তখন আমি তোমাকে আসলে ইনসিস্ট করবো তুমি ভার্সিটির জন্য মেইনলি প্রিপারেশন নাও। এই নাম্বারটাকে আমরা 7 বলতাম বা 6 বলতাম, এবার 8 বলার কারণ হচ্ছে কারণ এবার জিপি অনেকেরই খারাপ হবে, বুঝছো? তো 8-এর বেশি কাটা গেলে বলবো প্রাইমারিলি তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে সেকেন্ডারি হিসেবে তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো, বুঝছো? মানে এই মাইনুল এখানে যেটা মেডিকেল প্লাস ভার্সিটির জন্য বললো এটা তুমি ভার্সিটি প্লাস মেডিকেলের জন্য করতে পারো। তবে আমাদের এক্সপিরিয়েন্সে আমরা এমন স্টুডেন্টটা পেয়েছি 12 কেটে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এক না একের অধিক চান্স পেয়েছে, এরকম আরো অনেক স্ট্যাট আছে, বুঝছো? তো তুমি যদি ওই 2-5 জন ব্যতিক্রমী স্টুডেন্ট হইতে পারো তাহলে তো কোনো কথাই নাই। ওইটুকু সাহস বা কারেজ বা কনফিডেন্স তোমার মধ্যে থাকলে গো ফর ইট, আমি তোমার আটকাবো না, মানুষের পক্ষে অসম্ভব বলে কিচ্ছু নাই। আমি এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিলাম যে 8-এর বেশি কাটা গেলে দেখা যায় যে তুমি ভালো পড়ছো অ্যান্ড তুমি 80 হিট করছো, কোনো কারণে কাট মার্কস চলে আসলো মনে করো 73, তো তোমার 8 কেটে তুমি পাইলা 72। এই স্যাড স্টোরিগুলো হয়, কিন্তু যেই বাচ্চাটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 80 পাইতে পারে সে যে কোনো ভার্সিটিতে চান্স পাইতে পারে, এটা আমার বিশ্বাস, বুঝছো? তো পড়া কিন্তু অলমোস্ট কাছাকাছি সেমই, বুদ্ধি করে পড়লে সবই কভার করা যাবে। একটু ওয়াইজ থাইকো আর হার্ড ওয়ার্কিং থাইকো। আমরা অলরেডি আলোচনা করে ফেললাম এই দুইটা ব্যাপার, মানবন্টন কেমন এবং জিপিএ কেমন, কি জিপিএর নাম্বার এবং জিপিএ কত পাইলে আমি কি প্রিপারেশন নিব, ঠিক আছে? জিপিএ কেমনে কাউন্ট করবা সেটাও আশা করি ডান, যে এসএসসি জিপিএ কে 8 দিয়ে গুণ করবা, যদি জিপিএ 5 পেয়ে থাকো 5-8-40 অলরেডি তোমার পকেটে। এইচএসসি পরীক্ষাতে 25 ব্যাচের যারা আসো যদি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে 5-12-60 তোমার পকেটে, ইউ নো দ্যাট। আর এইচএসসি 26 আশা করি তোমরা যে জিপিএ এক্সপেক্ট করতেছো তার চেয়ে বেটার জিপিএ আসবে, কারণ সাধারণ মানে আমি এটাই বলবো যে আসলে শিক্ষা মন্ত্রণালয় এটা ভাববে যে তোমরা কি পরিমাণ এই ইয়ের মধ্যে দিয়ে গেছো, স্ট্রাগল বলো বা একটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছে। যদি ওনারা খাতা দেখার মধ্যেও আরো মানে এখানে আরো কঠোরতা দেখায় তাইলে আসলে কিছু বলার নেই। আই হোপ দেখাবেন না এবং এটা বিবেচনায় নিয়েই খাতাগুলো দেখবেন, নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটু উদার থাকবেন। তো তোমার এক্সপেক্টেড জিপিএ থেকে তুমি বেশি জিপিএ পাবা, এটা আমরা আশা করছি। তুমি এই আশা রেখে সামনে আগাও, পরে যদি কম আসে পরেরটা পরে দেখা যাবে, বাট অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। তো আমরা এই দুটো টপিকে কথা বলে ফেললাম, আমরা একটু কাকে রাখবো? জাদিদ একটু চলে আসতে পারিস, যে আসলে কাট মার্কসের ব্যাপারে অনেকেরই ডাউট আছে যে কত আসলে পেলে চান্স পাওয়া যায় মেডিকেলে। তো এই বছরের হিসাব বা গত বছরের হিসাব মিলিয়ে এটা তোর কি মনে হয় কাট মার্কস কত বলবি তুই? তো কাট মার্কসটা আসলে হচ্ছে বেরি করে, এটা প্রতি বছরই বেরি করে। তো এই বছর যে কাট মার্কস ছিল সেটা একটু বেশি ছিল, কারণ এই বছর হচ্ছে তোমার প্রশ্নটা তুলনামূলকভাবে ইজি হয়েছে। ওকে, এখন সামনের বার কেমন হবে সেটার উপর ডিপেন্ড করতেছে যে কাট মার্কসটা। বাট অ্যাভারেজলি যদি আমি তোমাদেরকে বলি তাহলে মেডিকেলের ক্ষেত্রে তুমি প্ল্যান করবা যে ভাই তুমি টপ করবা, তোমার টার্গেট থাকবে হচ্ছে টপ মেডিকেল কলেজে। সেক্ষেত্রে তুমি ফেসবুকে থেকে দেখ। একটা মার্কস টার্গেট করবে, সেটা হচ্ছে যদি কেউ একদম টপ করে, একদম ভালো রেজাল্ট করে এবং টপ মার্কস পায়, সেক্ষেত্রে সেটা আমি হব। এটা হবে তোমার প্ল্যান। তোমার কাট মার্কস নিয়ে কারা চিন্তা করবে? যাদের প্রিপারেশন ভালো না বা যাদের ভিতরে ওরকম কনফিডেন্সটা নাই যে আমি কোনো মতে একটা মেডিকেলে চান্স পাবো বা একদম লাস্টের দিকে চান্স পাবো, তারা হচ্ছে কাট মার্কসের চিন্তা করবে। এখানে যারা আসো এবং আরটিডিএস এর গাইডলাইন যারা ফলো করতেছো, অ্যাটলিস্ট আমাদেরকে যারা চিনো, তারা সবসময় হচ্ছে টপে টার্গেট করবে যে আমি ভাই ডিএমসি, ভাই ডিএমসির সিট হচ্ছে কম, বাট তোমার টার্গেট থাকবে যে ওই কম সিটের ভিতরে আমাকে যাইতে হবে। তুমি যদি টপের জন্য, তুমি যদি বেস্টের জন্য হচ্ছে টার্গেট করো, তাহলে তুমি কিন্তু একদম টপে যেতে না পারলেও কাছাকাছি যেতে পারবা। বাট তোমার টার্গেটে যদি হয় সবসময় কাট মার্কস, তাহলে কিন্তু এটা অবশ্যই খুবই বিপদ সংকেত। তো অ্যাভারেজলি হচ্ছে তোমার টার্গেট থাকবে 80+ পাওয়ার, বাট সবসময় কাট মার্কস বেরি করে 70 থেকে 80-র ঘরে হচ্ছে কাট মার্কস থাকে, 70 থেকে 75 এরকম একটা রেঞ্জের ভিতরে কাট মার্কস থাকে। বাট এটা তোমার কখনোই ইস্যু না, এটা দেখাই উচিত না। স্পেশালি আমি যখন প্রিপারেশন নিছি আমি কখনোই হচ্ছে এই কাট মার্কসের চিন্তা করতাম না। আচ্ছা, কমেন্টে তোমরা হচ্ছে রাত ভাইয়ের কথা বলতেছো, ভাই হচ্ছে গতকালকে ক্লাস দিছে এবং আজকে অনেকগুলো ক্লাস শুট করছে। তো আজকে ভাই একটু থাকতে পারতেছে না লাইভে, কালকে হচ্ছে তোমার রাত ভাই এবং তুরাব ভাই মিলে একটা লাইভ নিবে। তো চিন্তা করার কোনো কারণ নাই, ভাই আজকে থাকতে পারে না কিন্তু কালকে লাইভ নিবে এবং নেক্সট লাইভগুলোতে থাকবে। তো চিন্তা করার কোনো দরকার নাই। আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা রিজভি, আমি একটা টপিকে কথা বলে ফেলি, সেটা হচ্ছে শুরুর দিক থেকে অনেকজন বলতেছিল যে হচ্ছে ভাই সিট তো মাত্র 5,000, তাহলে হচ্ছে কেমনি কি করব, সব তো ভালো স্টুডেন্ট। আচ্ছা, যে ঝামেলা যেটা হয় এবং যেই ঝামেলাটা তোমরা সামনে গিয়ে কিছু মানে এই যে কয়েকদিন পর থেকে যে ঝামেলাটা সবচেয়ে বেশি ফেস করবা, সেটা হচ্ছে কি যে পরীক্ষা দিতে যাবা, প্রত্যেকদিন গিয়ে দেখবা হচ্ছে হাইয়েস্ট মার্ক 50-এ 50। ওকে, এবং এটা কিন্তু তোমাদের সময় হচ্ছে ব্যাপারটা এরকম না। আমরা এটা হচ্ছে সৃষ্টি আদিকাল থেকে আমার মনে হয় এরকম হয়ে আসতেছে যে কোচিং এ পরীক্ষা দিতে গেলেই 50 নম্বরের পরীক্ষায় তুমি দেখবে হচ্ছে তোমার মার্কস আসছে 33, 32 অথবা 42, কিন্তু হাইয়েস্ট মার্কস অলওয়েজ প্রত্যেকদিন যেটা হয় 50-এ 50। ওকে, এখন কথা হচ্ছে এই যে 50-এ 50 পাচ্ছে এরকম মানুষ কয়জন?
আমি যেটা বলি যে হচ্ছে আমি সেকেন্ড টাইমারদের বা ফার্স্ট টাইমারদের যাদেরই যখন হচ্ছে আমি একটু কথাবার্তা বলি তাদের সাথে, তখন আমি হচ্ছে এরকম ভাবে হিসেব করি যে 5300টা সিট আছে আমাদের, 5300-র মধ্যে ওই যে যারা প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট হচ্ছে এরকম কয়জন আছে সারা বাংলাদেশে, আমি ধরলাম 380 জন। ওকে, মানে যারা হচ্ছে তুমি চিন্তা করলে যে হচ্ছে ভাই এদের মাথায় হচ্ছে পড়ালেখা ছাড়া আর কিছু নাই, মানে এলিয়েন প্রজাতির, ঠিক না? তো এখন 380টা যেহেতু এলিয়েন ভিন গ্রহের প্রাণী বাংলাদেশে মানে পৃথিবীতে বেড়াইতে আসছে, তাহলে তুমি কি করবা? আমি যেটা করলাম যে ওরা যেহেতু অতিথি, ওদেরকে আমি 380টা সিট দিয়ে দিলাম যে ভাই তোরা নিয়ে শান্তিতে থাক। ওকে, এখন কথা হচ্ছে 380 সিট ওদের দিয়ে দেওয়ার পরেও সিট কতটা বাকি আছে? 5000 সিট বাকি আছে। বুঝতে পারছো কথাটা? এখন এই 5000 সিটের মধ্যে তোমার কয়টা দরকার? তুমি বলবা যাচ্ছে ভাই 5000 হইলে তো ভালো হয়, আত্মীয় স্বজনকে দিতে হবে, ঠিক না? তো এটা করা তো দরকার নাই, তোমার সিট দরকার একটাই। ওকে, এবং ওই একটার জন্য একটু আগে যেটা বললো জাদিদ, যেটা বললো যাচ্ছে ওই একটার জন্য তুমি টার্গেট রাখবা যাচ্ছে ভাই আমার হচ্ছে ওই একটার জন্য আমাকে সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে। আমার টার্গেট রাখতে হচ্ছে আমার ঢাকা মেডিকেলের একটা সিট, এই 5000-এর মধ্যে একটা সিট আমার হবে, এবং সেটা হচ্ছে কি ঢাকা মেডিকেলের একটা সিট হোক। বুঝতে পারছো কথাটা? তাহলে এখন তুমি হচ্ছে ওইভাবে চিন্তা করবা। আর যদি তুমি অলওয়েজ চিন্তা করো যে হচ্ছে সব সিট হচ্ছে কি কারা নিয়ে যাবে, এলিয়েনরা নিয়ে যাবে, ব্যাপারটা তো এরকম হবে না রে ভাই। তুমি দেখবো হচ্ছে গত কয়েক বছরে তুমি ভর্তি পরীক্ষাগুলোর রেজাল্ট দেখো, যে দেখবো হচ্ছে মেডিকেলে টপ করছে সেই আবার ঢাকা ভার্সিটিতে টপ করতেছে, সেই আবার জাহাঙ্গীরনগরে টপ করতেছে, মানে জিনিসগুলো হচ্ছে কমন পড়ে যায়। ওকে, তো এরকম না যে হচ্ছে খুব বেশি আহামরি পার্থক্য হবে। এই কারণে আমরা যেটা বললাম, তুমি 3,380টা সিট যদি বাদ দিয়ে হিসাব করো, তাও তোমার জন্য অনেক সিট আছে, এর মধ্যে থেকে তুমি একটার জন্য পরিশ্রম করো, একটার জন্য আল্লাহর কাছে চাইতে থাকো, ঠিক আছে? ওকে, আমাদের প্রায় 450 স্টুডেন্ট ইউটিউব এবং ফেসবুক মিলে লাইভটা দেখছো, এবং কন্টিনিউয়াসলি স্টুডেন্ট কাউন্ট কিন্তু কমছে না। তার মানে তোমাদের জীবনের জন্য এই কথাগুলো দরকার। অনেকেই জানো না, অনেকেই আসলে জানার জন্য আসছো, তোমার বন্ধুর জন্য দরকার। আবার মনে করাই দিই, লাইভটা তোমরা একটু শেয়ার করে দিও, বন্ধুকে একটু জানাই দিও। এখানে কৃপণতা করে তোমার কোনো লাভ নাই, ঠিক আছে? তো দুই বন্ধু মিলে একসাথে মেডিকেলে পড়বা ইনশাল্লাহ। তো আমরা কথা বলে ফেলছি অলরেডি কাট মার্কস নিয়ে। ওয়েট, আচ্ছা দাঁড়া। সো আমরা কাট মার্কস নিয়ে কথা বলে ফেলছি। আমরা হচ্ছে আর কি নিয়ে কথা বললাম মাইনুল মাত্রই? মেডিকেল ভার্সিটিও কথা হয়ে গেছে, যদি এটা নিয়ে আমরা পরবর্তী আরো বলবো। আচ্ছা, তো আমাদের রোড ম্যাপটা কেমন হবে এটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই, যে আসলে তোমাদের রোড ম্যাপটা কেমন হবে। রোড ম্যাপ মিন্স আপকামিং যে 4 মান্থসে আমাদের মেডিকেল টার্গেট, ওইটা আসলে কেমন হবে, আমরা কি কি টার্গেট নিয়ে আগাবো, আমরা কবে থেকে কি শুরু করব। সো আমি একটা লিনিয়ার একটা লাইনকে মনে করলাম যে এটা আজকের অবস্থা। দাঁড়াও, হ্যাঁ শিওর। আচ্ছা, একজন ভাই কমেন্ট করছে যে হচ্ছে এলিয়েনরাই তো সেই তাহলে ডিএমসি টা নিয়ে নিচ্ছে, 380 টাকা সে দিচ্ছে। আচ্ছা ভাই, এটাই কথা আছে, আমরা যে 5 জন ভাই দাঁড়ায় আছে, এখন বলেন আপনি কি জীবনে সবগুলা উইকলিতে বা সবগুলা প্রশ্নে 50 পাইছেন? আচ্ছা, আমি আমার পরিচয় আসলে দেই নাই, আমি আসছি শনি গ্রহ থেকে। মানে আমি আর শনি গ্রহ থেকে আসছি, আমি একটু আগে আসছিলাম। ও ছোট মানুষ দেখে হচ্ছে ভয় পাইতেছিল, এই কারণে হচ্ছে ওরে পরে পাঠানো হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে এরকম ভাবে আমরা, তোমরা যদি যেভাবে চিন্তা করতেছো আর কি, তার মানে ব্যাপারটা এরকমই না। তো পরিচয় দিতে গেলে আমাদের এইভাবে দিতে হবে। তো ব্যাপারটা তোমরা তো বুঝতেছো যে হচ্ছে ভাইয়ারা কেউ এলিয়েন না। তো ভাইয়ারা যদি এলিয়েন না হয় তাহলে ডিএমসি ভাই এলিয়েন কোত্থেকে আসবে? দুই একজন থাকতে পারে, সেটা তো হিসাব আমি আগেই বলছি যে দুই একজন হিসাব আলাদা, ঠিক আছে? ওটা নিয়ে তোমাদের এত পেট খাওয়ার কিছু নাই। ওকে, সো 4 মাসের মধ্যে আমরা প্রথম 3 মাসে, আই মিন নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই, ঠিক আছে, আমরা আমাদের ডেইলি উইকলি এক্সাম, রিভিউ এক্সাম, ঠিক আছে, এই এক্সামগুলোর মাধ্যমে টোটাল সিলেবাসটা আমরা কমপ্লিট করব। টোটাল সিলেবাস, তার মানে তুমি বুঝতে পারতেছো খুচরো দরে পড়াশোনা করার স্কোপ বা সময় আর নাই। তোমাকে এখন একদিনে 2টা চ্যাপ্টার পড়তে হবে। তোমার উইকলিতে দেখবা যে একসাথে 3-4টা চ্যাপ্টার বা আরো বেশি 5-6টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হচ্ছে, এন্ড তোমাকে একসাথে এটা প্রিপেয়ার করতে হবে। টাইম টু টাইম, দিনকে দিন আরো কঠিন হবে। রিভিউ এক্সামগুলোতে দেখবা যে এক একটা সাবজেক্টের 4টা-5টা করে চ্যাপ্টার, এরকম সিচুয়েশনও যাবে। এবং ফাইনালি তুমি যখন নভেম্বর পার করে ফেলবা, এরপরে তোমাকে একদম পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল গুলো দিতে হবে। পেপার ফাইনাল মানে বুঝতে পারতেছো? পেপার ফাইনাল মানে ধরো ফিজিক্স ফার্স্ট পেপারের টোটাল বইটার উপর 10টা চ্যাপ্টারের উপর, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টারের উপর, জুলজির 12টা চ্যাপ্টারের উপর, টোটাল বইয়ের উপর পরীক্ষা দিতে হবে। তাহলে ওইটার জন্য প্রিপারেশন নিতে হবে তোমাকে এইখানে, বুঝছো? এবং সাবজেক্ট ফাইনাল মানে বুঝতেছো? বায়োলজির মোট চ্যাপ্টার কয়টা? 24টা। এই 24টা চ্যাপ্টার একসাথে গিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি ভয় দেখাচ্ছি না, তবে যদি কেউ এই জায়গাতে কেউ ধরো একটু ঢিল মারো, নিজের সাথে একটু ফাঁকিবাজি করো, বিশ্বাস করো এইখানে এসে ধরা পড়বা, এইখানে এসে শিওরলি ধরা পড়বা। তখন কান্নাকাটি করবা যে ভাই নাম্বার তো কোনোভাবে বাড়াতে পারছি না। তাহলে নাম্বার দেখো, শুরুর এই যে আগস্টের, আমি তোমাদের জানাই দিই, তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আপনাদের সাথে আমাদের যাত্রা কবে শুরু হবে। অলরেডি কিন্তু 6000-এর অধিক স্টুডেন্ট, শুধুমাত্র ফুল কোর্সে 6000-এর অধিক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন্ট, বুঝতেছো? তুমি যদি জয়েন করো, তুমি 6000 তোমার পরের জন হবা, ঠিক আছে?
সো জয়েন করে কম্পিট করতে হবে কিন্তু ওদের সাথে, যারা এখনো জয়েন করো নাই। অ্যান্ড আমাদের সাথে তোমাদের জার্নি শুরু হচ্ছে কবে থেকে জানো? কবে থেকে? এই যে আগামীকাল থেকে। আগামীকালকে ডক্টর রাহাত ভাইয়ের মেডিকেলের গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস ক্লাস দিয়েই তোমাদের জার্নি শুরু। তাহলে কালকে, আজকে খুব এফোর্ট দিয়ে রিজি ভাই, মাইনুল ভাইয়ের কথা শুনে কালকে ঝিমাইলা, তাইলে হবে? মেডিকেলের খালি কি গাইডলাইন শুনলেই হবে? কি কি টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকের অ্যানালাইসিসটাও দেখা দরকার না? বুঝছো? আমি বলছি না যে একটা পথ তুমি বিজয় করতে যাচ্ছ, একটা গন্তব্যে তুমি যাচ্ছ, এখানকার স্ট্রাগল, এখানকার রোড ব্যাপারে স্টাডি না করে গেলে তুমি আসলে আটকে যেতে পারো। তো এই ক্লাসটা করবা। অ্যান্ড 6 তারিখে আমার সাথে দেখা হবে, তোমাদের একটা টপিক পড়াবো কিভাবে চ্যাপ্টারগুলো মেডিকেলের জন্য পড়তে হবে। যাদের আইডিয়া নাই প্লিজ ক্লাসে থাকবা। এই দিন তো অ্যানালাইসিস ক্লাস হবে, আর আমি তোমার টোটালি ঘাস ফোডিং একটা টপিক, এইটা দেখবা যে 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমি তোমাকে কভার করে দিব। কিভাবে পড়বা, কি কি পড়বা, দাগানো লাইন কেমনে পড়বা, পড়ার পর আর কি কি করবা, সব ব্যাপারে কথা হবে, ঠিক আছে? এভাবে তোমাদের সাথে আমাদের কিছু ফ্রি ক্লাসেস চলবে। তো এই ফ্রি উইকের রুটিনটা আমরা আবার পোস্ট করে দিব, তোমরা একটা স্ক্রিনশটও রেখে দিতে পারো যে পোস্ট কখন চোখে পড়ে কি না পড়ে। রাত 10টা থেকে আগামী কয় তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত টানা ক্লাস, ঠিক আছে? টানা ক্লাস। এবং দেখো 11 তারিখে তোমাদের একটা এক্সাম, এইখানে যেই টপিকগুলো পড়ানো হবে সেগুলোর উপর একটা এক্সাম, রাত 9টা থেকে 12টা পর্যন্ত, বুঝছো? তো এক্সামটা দিও, এটা রেজাল্টটাও দেখো, এরপর একটা ইংলিশের অ্যানালাইসিস ক্লাসও করে ফেলবা। 13 তারিখ যখন পার হয়ে যাবে তখন চিটং ছাড়া অন্যদের প্র্যাকটিক্যাল প্রায় শেষ। তো অ্যারাউন্ড 15 তারিখ থেকে আমরা আমাদের মেডিকেলের যে দুরন্ত, আর কিন্তু ফ্রি ক্লাস হবে না 15 তারিখের পরে, তখন আর ফ্রি ক্লাস নেওয়ার টাইম কই আমাদেরকেও তো ডেডিকেটেডলি আমাদের সাথে অলরেডি যে 6000 বাচ্চা জয়েন করছে ওদেরকে পড়াইতে হবে না? আরও যে 6000 জয়েন করবে ওদেরকে পড়াইতে হবে না? গত বছর আমাদের সাথে 14,500 স্টুডেন্ট মেডিকেলের জন্য জয়েন ছিল, প্রায় 15,000 স্টুডেন্ট, একটা হিউজ ব্যাপার ছিল, বুঝছো? তো এই বছর যারা জয়েন করবে তাদের জন্য আমরা তখন পড়াবো, তখন আর ফ্রি ক্লাসেস থাকবে না। সো ডু জয়েন টাইমলি। লাস্ট মোমেন্টে এসে যদি বলো যে হাই রে, কেন মাইনুল ভাই রাসায়নিক পরিবর্তন ক্লাস আগে করলাম না, তখন কি আর কিছু করার থাকবে? সো একটা ভালো ক্লাস তোমার পড়াশোনাকে অনেক আগায় দিতে পারে, অনেক ইজি করে দিতে পারে, এটাই খালি বলবো। আর যারা বুঝতেছে না মাইনুল, তারা কি করবে? যারা বুঝতে পারছে না যে আরটিডিএস এ কি ধরনের ক্লাস হয়, ওদের জন্য মন্তব্য বা মতামত কি একটু বল। আচ্ছা, গত কয়েক বছর এরকম হয়েছে, গত কয়েক বছর না আসলে বছর খানেক ধরে এরকম হয়েছে যে হচ্ছে আমরা আসলে আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে খুব একটা কিছু বলি না। কেন বলি না এটা তোমরা আসলে ব্যাপারগুলো অনুমান করতে পারার কথা। আসলে আল্লাহর রহমতে আরটিডিএস টিচার প্যানেলের সব টিচার, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, তারা আল্লাহর রহমতে এই লেভেলের ক্লাসই নেই যেটা সম্পর্কে আসলে ডাউট দেওয়ার কোনো সুযোগ ইনশাল্লাহ থাকেও না, থাকবেও না। এখন তোমরা যে যারা কিছুটা ডাউট এখনো আছে যে হচ্ছে ভাই আমরা তো আসলে বুঝতেছি না, তাদের জন্য কিন্তু আসলে আমাদের ফ্রি উইকটা তোমরা একটা আইডিয়া পাবা যে আসলে কেমন মুখ করে ক্লাস করতে হবে, মেডিকেলের জন্য পড়ালেখা করতে হবে, একই সাথে আরটিডিএস এর ক্লাস কেমন হয় সেটা সম্পর্কে আইডিয়া পাবা। কয়েকজন জিজ্ঞেস করছো ভাই ক্লাসগুলো কেমন, কোন জায়গাতে হবে? আজকে যেসব জায়গাতে লাইভটা চলছে, হ্যাঁ, আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো এই জায়গাগুলোতেই ক্লাসগুলো তোমরা পাবা। ইউটিউবে পাবা, তারপর হচ্ছে ফেসবুকে পাবা। এই যে কোর্স লিঙ্ক, কোথায় কোর্স লিঙ্ক হচ্ছে আমাদের ওই যে এই কি বলে এটাকে, তুমি যে কোনো ব্রাউজার দিয়ে আমি দেখা দিচ্ছি। তুমি ক্রোমে যাবা, গিয়ে আরটিডিএস লাইভ ক্লিক করবা, ওকে? ক্লিক করলেই দেখো প্রথমেই চলে আসবে আরটিডিএস লাইভ, এটাই আমাদের ওয়েবসাইট। সার্চ করবা, সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবা। অন্তর ভাই, রাত ভাইয়া গত বছর যে মেডিকেলে ফার্স্ট ছিল, আমাদের প্রি মেডিকেল থেকে আমাদের সাথে জয়েন্ট, আমাদের 120টা ক্লাস করছে ওর নিজের ভাষ্য মতে, এবং আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট করছে, ও ফার্স্ট হয়েছে। সো এর আগে কখনই আমাদের ব্যাচ থেকে কেউ ফার্স্ট হয়নি, তো গত বছর এটা একটা ভালো অর্জন ছিল। আচ্ছা, আমরা যদিও এই বছর আমরা ফার্স্ট কাউকে বানাবো, এটা আমাদের মোটেও টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যত বেশি সংখ্যক স্টুডেন্ট মেডিকেলের দরজায় পৌঁছাইতে পারে, এবং আরটিডিএস এটা সাকসেসফুলি অনেক বছর ধরে করে আসছে। ওয়েবসাইটের নিচের দিকে গেলেই দেখো 26-এর ফাইনাল মেডিকেল ব্যাচ পেয়ে যাবা। যারা 26 ব্যাচের আছো তারা এখানে জয়েন করবা, কেমন? এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, ক্লিক করলে পরে তুমি এখানে এই যে কোর্সটি কিনুন পেয়ে যাবা। এই কোর্সটি কিনুনে ক্লিক করলে যে মাইনুল ভাই ডাক্তারি করছে ভিডিও টিডিও দেখতে পারবা, ঠিক আছে? কোর্সটি কিনুনে ক্লিক করলে তোমরা আসলে কোর্সটা কিনতে পারবা। কেমনে কিনবা এটা তোমরা জানো, অনলাইনে তোমরা কোর্স কিনতে পারো। এবং আমরা যদি 25 ব্যাচের কেউ যদি না পারো, নিচে ভিডিও দেওয়া আছে, সমস্যা নেই। 25 ব্যাচের সেকেন্ড টাইম ফাইনাল মেডিকেল ব্যাচ একইভাবে তুমি এখান থেকে বিস্তারিত দেখোতে ক্লিক করে জয়েন করতে পারবা। সো ইটস অল অ্যাবাউট আমাদের কোর্স। আমি একটু জানাই দিলাম যেহেতু জিজ্ঞেস করছো, আমরা আবার আমাদের আলোচনায় যাবো মাইনুল। সো 3 মাসে আলোচনা যাওয়ার আগে আমি একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই, ও বারবার জিজ্ঞেস করতেছে। ওকে, 2024 এইচএসসি পাস করছে, 27 মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা? তো উত্তর হচ্ছে না, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো যে এখানে হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা পর্যন্ত দেওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড টাইম বলতে হচ্ছে তুমি এইচএসসি 2024 পাস করছো, 24 একবার দিতে পারতা মেডিকেল ভর্তি পরীক্ষা, তারপর আরেকবার 25 এরপর আর দেওয়ার সুযোগ নেই। ওকে, কেন সুযোগ নেই জিজ্ঞেস করলে এটা হচ্ছে নিয়ম আর কি, গভর্নমেন্টের রুলস। ওকে, উত্তর দিয়ে দিছি ভাই, কমেন্ট আর করতে হবে না আশা করি।
সো আমরা কি আমাদের টাইমলাইন বুঝতে পারছি যে আগামী 3 মাসের মধ্যে যে আমাদের সবগুলো বই হজম করতে হবে? এখানে সমস্যার জায়গা কোনটা হবে আমি তোমাকে বলি। সমস্যার জায়গা হবে তোমার জিকে আর ইংলিশ, বুঝছো? যে জিকে আর ইংলিশে আমরা তো আগে কিছুই পড়ি নাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, কিন্তু এগুলো কম বেশি পড়েছি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কিন্তু জিকে ইংলিশ আমি কিচ্ছু পড়ি নাই। আমি জাস্ট তোমার একটা কথা বলবো, তুমি জাস্ট সাদি ভাই জিকে অথবা জাদিদ ভাই জিকে লিখে সার্চ করবা ইউটিউবে, ফ্রম নো ওয়ার। তোমার মনে হলো আজকে রাতে আমার কাজ নেই, আমি একটা জিকে ক্লাস করি, আমার তো এইচএসসি শেষ, বা আমার তো এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, ফ্রি টাইম আছে, তুমি সাদি বা জাদিদ ভাইয়ের একটা জিকে ক্লাস করে দেখো, ঠিক আছে? জিকে ক্লাসগুলো করে দেখো যে কত ইনফরমেটিভ হয়, এরপর তোমার পড়তে কত কম সময় লাগে, বুঝছো? আর এখানে অলরেডি অনেকেই আসো যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত আসো বা আমাদের সাথে প্রি মেডিকেল করেছো। তো যারা নতুনরা জয়েন্ট আছে তাদেরকে জাস্ট আমি এখান থেকে আমরা নিজেরা বেশি কথা আসলে কোর্সের ব্যাপারে বলতে পারি না। তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাইতে পারো যে আরটিডিএস এর সাথে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল থ্রু আউট ইউর জার্নি, প্রি মেডিকেল জার্নি, অথবা ফার্স্ট টাইমের আরটিডিএস এর জার্নি, অথবা সেকেন্ড টাইমে অলরেডি যারা ক্লাস করেছো, আরটিডিএস এর যারা পেইড ব্যাচে যুক্ত আছো কিংবা ফ্রি ক্লাসেস করো, তোমরা একটু আরটিডিএস সম্পর্কে কমেন্টে জানাবা, ঠিক আছে? আচ্ছা রিজভি, আমি একটু তোমরা না, আসলে আমরা যেটা বলি যে ফার্স্ট নিয়ে অনেক সময় হচ্ছে একটু মানে স্বাভাবিকভাবেই যে কোচিং থেকে ফার্স্ট হলে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি, ঠিক আছে? আজকে আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছে, তারপরে অমুক জায়গা থেকে সেকেন্ড হয়েছে, এরকম। তো আমাদের কিন্তু অলরেডি আগে থেকে একজন ফার্স্ট আছে, বুঝছো? তোমরা অবশ্যই ব্যাপারটা জানো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে টাইমটা এত বেশি পার হয়ে গেছে, আমরা ওই জিনিসটাকে আর এখন আর হাইপের কথা মনেই থাকে না যে আমাদের যে ফার্স্ট বয় আছে একজন। ওকে, তো যদিও এই ফার্স্টের চাইতে এখন যেটা আমাদের মানে বেশি কি বলে এটাকে হাইপের মধ্যে আছে সেটা হচ্ছে কোয়ালিটি। আমরা এখন হচ্ছে অলওয়েজ আমরা হচ্ছে কোয়ান্টিটি চাইতে বা অন্য যে কোনো চাইতে আমরা কোয়ালিটির দিকে একটু বেশি নজর দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় রিজভি ভাই যে ফার্স্ট, ওইটার চাইতে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে রিজভি ভাইয়ের ক্লাস, ঠিক না? যে হচ্ছে রিজভি ভাই কেমন ক্লাস নিচ্ছে, রিজভি ভাই কেমন পড়াচ্ছে, রিজভি ভাইয়ের পজিশন কত সেটা কিন্তু হারায় গেছে, ঠিক না? তো তাও আমি তোমাদের একটু মনে করা দিচ্ছি, আমাদের কিন্তু যদি কোনোবার এরকম হয় বা সামনের বার থেকে এরকম হয় যে হচ্ছে আরটিডিএস থেকে ফার্স্ট হইলো না, তাও কিন্তু আরটিডিএস থেকে ফার্স্ট একজন থাকতেছি অলওয়েজ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অনেক ধরনের কথা বলছি, এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাই, যেই টপিকটার হেডলাইন ওই জায়গাতে ছিল না। সেটা হচ্ছে কি, আমরা রিজভি কতদিন সময় পাচ্ছি? 4 মাস আজকে থেকে। 4 মাস। ওকে, আমরা এই রোড ম্যাপটার মধ্যে দেখাচ্ছি একটা জিনিস, একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি। সেটা কি জানো? 4 মাস যদি হয় তাহলে আমি বই পড়ার জন্য সময় পাচ্ছি আসলে হচ্ছে 3 মাস 15 দিনের মতো বা 10 দিনের মতো। ওকে, তার মানে 3 মাস ধরা উচিত। 3 মাস মানে 90 দিন, ঠিক আছে? তাহলে আমি 90 দিন ধরলাম। আমাদের বই আছে কয়টা? আমরা পিসিবি যেটা আছে, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা, তার মানে এখানে বই আছে হচ্ছে 6টা। ওইদিকে একটা আছে হচ্ছে জিকে, একটা আছে হচ্ছে ইংলিশ, তার মানে বই কয়টা হলো? 8টা, তাই না? 8টা বই। তাহলে 8টা বই 90কে যদি 8 দিয়ে ভাগ দিই কত হয়? 8 বরং 96, 11, মানে 11 দিন বা 12 দিন আমি ধরতে পারি, তাই তো? তার মানে হচ্ছে 12 আসে, এভারেজ হচ্ছে 12 দিন। তার মানে এখন বলতে পারো ভাই এটা কি দেখাচ্ছেন? এটা হচ্ছে তার মানে ব্যাপারটা এরকম, তুমি একটা বই পড়ার জন্য তুমি সময় পাবো হচ্ছে 12 দিন। ওকে, তার মানে খুবই স্ক্যারি। মানে স্ক্যারি। এখন তোমরা হয়তো মনে মনে বলবেন ভাই ভয় দেখাচ্ছেন, এমনিতেই ভয়ে আছি। যে ভয়ে আছে তারাই তো ভয় দেখানো যাবে, ঠিক না? এই কারণে ভয়ের ধাক্কাটা আমি এখনই শেষ করে ফেলতে যাচ্ছি আর কি। তুমি চিল মুডে আসো, ওই জায়গাতে যদি আচ্ছা আমি ভয় দেখাতে যাই, তুমি আমার ধাক্কা দিয়ে বলো দূর মেয়ে এখন আইসেন ভয় দেখাতে, এখন তো আসি চিল মুডে, ঠিক না? যেহেতু এখন ভয়ের মুডে আসো, আমি ভয় দেখায় একবার হচ্ছে চ্যাপ্টারটা ক্লোজ করতে চাচ্ছি। কিন্তু এই ব্যাপারটা একটু আগে রিজভি যেটা বললো অবশ্যই অনেক বেশি স্ক্যারি। ওকে, তুমি যদি শুরু থেকে এই জিনিসটা যদি হচ্ছে একটু হাইলাইট না করো, আমি আরেকটা জিনিস দেখাবো, একটু আগে এই জিনিসটা খেয়াল করো। তার মানে তুমি একটা বই পড়ার জন্য হচ্ছে কতদিন সময় পাচ্ছ? 12 দিন। এইদিকে একটা বই আমি ধরলাম বোটানি, ঠিক আছে? বোটানি আমি চিন্তা করলাম, এখন বোটানিতে রিজভি চ্যাপ্টার আছে কয়টা? 12টা। তার মানে তুমি হচ্ছে বোটানি যে একটা চ্যাপ্টার পড়ার জন্য তুমি আসলে একদিন সময় পাচ্ছ। মানে এই যে অণুজীব একটা বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তুমি পড়তে সময় পাচ্ছ একদিন হিসেবে। ওকে, তাইলে এখন এই যে এই জিনিসগুলো যদি তুমি শুরু থেকে হিসাব না করো তাহলে কিন্তু তোমার বিশাল মানে হচ্ছে একটা প্যারার মধ্যে পড়ে যাবে। এবার আসি আরেকটা প্যাটার্ন কি, এটা তো আমরা দেখালাম এরকম ভাবে। এখন আসি হচ্ছে যদি এরকম হয় যে তুমি কালকে কোচিং এ যাচ্ছ বা তুমি কোনো এক জায়গায় হচ্ছে মোবাইল টিপতেছো, মোবাইল টিপার সময় তুমি হচ্ছে একটা রিলস বেশি দেখছো, একটা রিলসের সময় গেল হচ্ছে 1 মিনিট, আমি জাস্ট ধরলাম 1 মিনিট, তাহলে আমার কতদিন সময় ছিল? 90 দিন। তাহলে 90 দিনে তুমি হচ্ছে 90টা রিলস বেশি দেখছো, রিলস চাইতে আমি 90টা রিলস বেশি দেখছি। ওকে, তো 90টা রিলস আমার কতক্ষণ সময় গেল? 90 মিনিট গেল, এক মিনিটের জন্য আর কি। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে ভর্তি পরীক্ষার আগের দিন যদি আমরা মনে হয় ফিজিক্স একটা চ্যাপ্টার 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, আরো কম সময়, আরো কম। আমি 30 মিনিট ধরলাম। তার মানে এই 90 মিনিটের জন্য আমি 3টা চ্যাপ্টার পিছিয়ে গেছি। ওকে, ফিজিক্সের। মানে এবার আমার মনে হয় যাচ্ছে এটা একবারে হরর ফিল্ম হয়ে গেল। এখন এটা হচ্ছে গাইডলাইন সেশন হলো না, তুমি বলতে পারো যাচ্ছে ভাই কি হরর ফিল্ম দেখানো, ভূতের কি বলে ভূত এফএম শোনাচ্ছেন, ব্যাপারটা এরকম।
কিন্তু কথা হচ্ছে তোমাকে এই জিনিসগুলো শুরু থেকে একটু আইডিয়া রাখতে হবে যে একটা মিনিটের যে হচ্ছে পার্থক্যটা, এটা আসলে বিশাল পার্থক্য তৈরি করবে। এখন আমি তো বলছিলাম একটা রিলসের কথা, রিলস যদি একটা না হয়ে যদি হচ্ছে 3টা হয়, তার মানে বুঝতে পারছো যে হচ্ছে একটা বইয়ের পার্থক্য হয়ে যাবে তখন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো শুরু থেকে তোমাকে একটু আইডিয়াতে রাখতে হবে। দেখো বুঝছো? আমরা নর্মালি একাডেমিক লাইফে তুমি যদি মনে করো যে নিজে নিজে পড়ে পার করে ফেলবা, দ্যাটস পসিবল, আই নো দ্যাট, কারণ যে পরিমাণ টাইম লেন্থ থাকে ওইখানে অনেক সময় দিয়ে করতে পারবা। কিন্তু মেডিকেলে সব থেকে ওর মাইনুল যেটা বুঝাইলো, এটা থেকে স্ক্যারি পার্ট কি জানো, মানে নন স্টপ তুমি না একদিনও গ্যাপ পাবা না। তোমার এইচএসসি রেজাল্ট যেদিন হবে দেখবো ওই দিনে তোমার পড়তে হচ্ছে, কারণ তারপর দিন তোমার ডেইলি এক্সাম, তো এটাতে ভালো করতে হবে। বুঝছো, এটা হচ্ছে সমস্যা, যে এখানে কোনো গ্যাপ পাওয়া যায় না, কোনো রেস্ট নাই, নন স্টপলি প্রত্যেক দিন পরীক্ষা। তো তোমার যদি ডেডিকেশনটা না থাকে, ওই মোটিভেশনটা না থাকে, প্রত্যেকদিন ঠেলায় পড়তে হয়, ওই যুগ গেছে আসলে। তুমি নিজেকে আপস্কেল করো, তুমি আর ওই স্কুলের যে তুমি ছিলা ওই তোমার দিয়ে তুমি নিজেকে জাজ করো না। তুমি এখন অনেক ম্যাচিউর, তুমি এখন 18+, বুঝছো, তুমি এখন বড় পূর্ণবয়স্ক মানুষ, অ্যাডাল্ট। তো অ্যাডাল্টের মতো আচরণ করতে হবে, যে আমি যদি আজকে কোনো কারণে ঢিল মারি, আমি আমার স্বপ্নের সাথে বেইমানি করলাম। বুঝছো, আমি তো তোমার বাসায় গিয়ে তোমাকে মাইট দিয়ে পড়াইতে পারবো না। আমার কথাগুলো যদি তুমি অন্তরে ধারণ করতে পারো তাহলে তুমি পড়বা, এই আর কি কথা। আচ্ছা, এখন অন্য টপিক একটা বলি, সেটা হচ্ছে কি জানো, এই যে পরীক্ষা শেষ হয়েছে না, এখন আমরা তো এক ধরনের মোটিভেশন দিচ্ছি, আরেক ধরনের মোটিভেশন পাবা অনলাইনে। ওকে, আরেক ধরনের মোটিভেশন কিরকম, তুমি দেখবো হচ্ছে ফেসবুক গ্রুপগুলাতে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে কিছু পেজ আছে, ওইসব জায়গা থেকে হচ্ছে খুব একটা মানে ঝাঁকানাকা একটা মিউজিক, আবার কিছু স্যাড মিউজিক, এরকম বিভিন্ন মিউজিক ইউজ করে তোমাকে হচ্ছে এরকম বুঝাবে যে সিঙ্গেল পেপার ক্যান নট ডিফাইন মাই ফিউচার, হ্যাঁ এরকম একটা দিবে। কিন্তু সত্য কথা কি জানো, সত্য কথা হচ্ছে এই সিঙ্গেল পেপারই আসলে তোমার ফিউচার অনেক ক্ষেত্রে ডিসাইড করে ফেলবে। বুঝছো, তুমি যদি বলো যে ভাই এগুলো কোনো ব্যাপার না, সত্য কথা হচ্ছে মানে একটা পরিচয়, একটা তোমার যে হচ্ছে কি বলে আইডেন্টিটি, আসলে অনেক কিছু ম্যাটার করে। যেমন আজকে সকালে আমি ঢাকা মেডিকেলে আমার একজন মানে আত্মীয়কে নিয়ে গেছি ডাক্তার দেখাইতে। তো স্বাভাবিকভাবে আমি টি শার্ট পরে আর হচ্ছে এই কি বলে প্যান্ট পরে, হচ্ছে জিন্সের প্যান্ট পরে চলে গেছি, মানে কি বলে এটাকে ক্যাজুয়াল অবস্থায় আর কি। তো যাওয়ার পর স্বাভাবিকভাবেই সিরিয়াল না ধরে আমি যখন সামনে স্যারের রুমে, স্যার আমাদের পরিচিত স্যার, স্যারের রুমে যাওয়া শুরু করলাম, ওমা কয়েকজন হচ্ছে যে লাইনে দাঁড়ানো আছে আটকায় বলছে, এই মিয়া কই যান আপনি, আপনি কেডা? হ্যাঁ, তো স্বাভাবিকভাবে কেডা বলার কারণ কি, কারণ হচ্ছে ওনারা হচ্ছে আমার কি আইডেন্টিটি, ওই জায়গাতে আমার কোনো আইডেন্টিটি নাই, আমি স্বাভাবিকভাবেই একই রকম। তো একই রকম যখন হবে, যে কেউ হচ্ছে তোমার আইডেন্টিটি জানতে চাইবে, এটা খুবই নর্মাল ব্যাপার। আর এই নর্মাল ব্যাপারের জন্য যে আইডেন্টিটিটা তোমার দরকার হবে, সেটা কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমার এইচএসসির জন্য একটা পার্ট তুমি পার করে আসছো, কিন্তু সামনের যে পার্টটা, সামনের পার্টের জন্য কিন্তু ওইটা অবশ্যই তোমার লাগবে। তো এই ব্যাপারগুলো তুমি হচ্ছে একটু মাথায় রেখো, যে হচ্ছে ফেসবুক হোক, তারপর হচ্ছে রিলস হোক, বা তোমার হচ্ছে বিভিন্ন চায়ের দোকানে হোক, ও ফালতু যে মোটিভেশন আছে, এগুলো দিয়ে যদি মোটিভেটেড হয়ে যাও, তাহলে কিন্তু বিপদে পড়ারটা তোমার আর কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলোর ব্যাপারে একটু সাবধান থেকো, যদি আমরা মনে হয় সামনে আগাইতে পারি। এবার আমরা এই টপিকগুলো নিয়ে অলরেডি কনফার্ম বলে হয়েছি, ফেলছি। তো এই টপিক নিয়ে আমরা কোনো প্রশ্ন আর বরদাস্ত করবো না। তোমরা এই আলোচনাগুলা দরকার হলে যারা এখন জয়েন করেছো তারা পুরো লাইভটা দেখবা, সামনের অংশটুকু যেগুলো বাদ গিয়েছে ওইটুকু শুনবা। আমরা এইগুলো নিয়ে কথা বলেছি। আমি একটু মেডিভার্সিটি নিয়ে একটু কথা বলে ফেলি, যে মেডিকেল আর ভার্সিটি কিভাবে সাইমালটেনিয়াসলি তুমি প্রিপারেশন নিতে পারো। ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো সোললি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, এরপর তুমি ভার্সিটির জন্য ঘুরে দাঁড়াতে পারবা কিনা। মাইনুল এটা শুরুতে একটু করে বলেছে যে তুমি যদি ফিজিক্সের ম্যাথ পার্ট এবং ম্যাথমেটিক্যাল, যে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম এবং ম্যাথ সাবজেক্টটা, এইটা যদি তুমি নিজের মতো করে দায়িত্ব নিয়ে শেষ করতে পারো, তাহলে মেডিকেল প্লাস ভার্সিটি দুইটাই হয়ে যাবে। তুমি আমার জিজ্ঞেস করতে পারো আপনি কিসের প্রিপারেশন নিয়েছিলেন, বা চিরঞ্জিতকে জিজ্ঞেস করতে পারো। আমার ক্ষেত্রে আমি একটু কনফিডেন্ট ছিলাম, আমি সোললি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি এবং আমি খুব বেশি জায়গা থেকে ফর্মও তুলি নাই, বুঝছো। তো আমার এরকম একটা অবস্থা ছিল যে আমি দেখলাম যে আমার ইংলিশের প্রিপারেশন খুব ভালো আল্লাহর রহমতে, ম্যাথের প্রিপারেশন খুব খারাপ। তো আমি মোটামুটি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলে আমি ম্যাথ দাগাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কমেন্ট দেখে আসছি, একজন কমেন্ট করতেছে আমি আয়ুর্বেদিক চিকিৎসক, এমবিবিএস গুনার টাইম নাই। ভাই আপনার গুনার টাইম নাই, তাহলে কমেন্ট করার টাইমটা কই পাইতেছেন? কমেন্ট তো কইরেন না, এত না এত কমেন্ট বাড়াচ্ছে, আপনার সময়ের অভাব, তো এনে কেন কমেন্ট করতেছেন ভাই, দরকার কি? আচ্ছা সমস্যা নেই, আচ্ছা ইটস ওকে, এই মাইকটা লাগবে না। তো আমরা যে পয়েন্টে ছিলাম আমার পয়েন্টে ফিরি আবার। তো পয়েন্ট হচ্ছে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি কিভাবে করব। একটা সিম্পল ট্রিক বলে দিই, খালি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কোন পার্টটা সলভ করবা? ভার্সিটি কোশ্চেন ব্যাংকের যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে ম্যাথের জন্য, এবং ফিজিক্স কেমিস্ট্রি যে ম্যাথের অংশগুলো আছে ওইগুলো অবশ্যই সলভ করতে হবে। এটা সলভ করলে তোমার লাভ কি জানো? যদি মেডিকেলের প্রশ্নে একটু করে ম্যাথমেটিক্যাল ছোঁয়াও দেয়, তোমার জন্য এটা কোনো ছোঁয়াই মনে হবে না, কারণ তুমি তো অলরেডি ভার্সিটির কোশ্চেন কিছু সলভ করেছো। বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? সেটা তোমাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, তোমাকে উন্নতির দিকে দিবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল পার্টগুলো যদি তুমি একটু সলভ করো, বুঝছো। আর যদি ভার্সিটি প্লাস মেডিকেল নাও, মানে 1 নাম্বার টার্গেট তোমার ভার্সিটি,
তাহলে মেডিকেলের জন্য কেমনে প্রিপারেশন নেবে, একই কথা। ভার্সিটির পাশাপাশি মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভ করবা। এই কোশ্চেন ব্যাংক সলভটাই হচ্ছে এখানে এক্স ফ্যাক্টর, বুঝছো, যে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছো কিনা, কারণ ওই টাইপের প্রশ্নই ঘুরায় পেঁচায় আসে। আর তুমি যদি মেডিকেল প্লাস ভার্সিটি নাও, তোমার স্ট্রেংথের জায়গা অলরেডি বায়োলজিতে যে 25 থাকে, তুমি এই 25-এ 25 পাবা, তাহলে ম্যাথেও কি তুমি 25-এ 25 পাবা? এটা কি কিছু হইলো? তুমি তো ম্যাথে কোনো রকমে পাস করবা, কোনো রকম একটা নাম্বার পাবা, এটাই তো স্বাভাবিক। তাহলে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যেগুলো থেকে আসবেই, কমনলি আসে, ওইগুলো সম্পর্কে আইডিয়া থাকলেই আমার মনে হয় যে তুমি ওই পাস মার্কটা অর্জন করে ফেলবা ভার্সিটির ক্ষেত্রে। আর বায়োলজি নিয়ে তোমার তো টেনশন নেই, বায়োলজি তুমি টপ মার্ক পাবা। এই হচ্ছে, এভাবে দুইটাকে ব্যালেন্স করে তুমি আগাইতে পারো। চিরঞ্জিত, তুই কি চ্যাট করতে চাচ্ছিস? আমিও solely ভাই মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আর ফর্ম তোলার ক্ষেত্রে ঢাকা ভার্সিটির ফর্ম তুলছি, প্লাস এফএমসি ফর্ম তুলছি, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। এক্স্যাক্টলি, না এই যে ও ভালো ছেলে। একবার যখন তুমি চান্স পেয়ে যাবা, তখন কেন তুমি আরেকজনের রিপ্লেস করবা? কেন তুমি পজিশনের নিয়ে মানে তুমি এখানে বাহাদুরি করবা? দরকার নাই তো। এটা তো পজিশনে বাহাদুরি করার জায়গা না। তুমি চান্স পেয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তুমি মেডিকেলে পড়তে চাও, ডিএমসিতে চান্স পেয়ে গেছো, 39তম হয়ে গেছো, আর কি? আবার কেন এফএমসি দিবা? আবার কেন তুমি এই ভার্সিটিতে দিবা? ভেরি গুড, প্রাউড অফ ইউ। আচ্ছা, এখন বল। হ্যাঁ, যখন আমি প্রি মেডিকেল ভর্তি ছিলাম ভাইয়াদের কাছে, সো আমাদের জুলাই আন্দোলনের পরে ওই 20 দিন মতো গ্যাপ ছিল, বাসায় ছিলাম। সো ওই সময়টাতে আমি পড়তে চাইছিলাম, বাট আমার একটা অলিখিত নিয়ম ছিল যে বাসায় গেলে পড়ালেখা করতাম না। সো ওই সময়টাতে পড়ালেখা করতে চাইছিলাম, বাট হয় নাই কোনোভাবেই। আলটিমেটলি পড়াশোনা স্টার্ট হয় যখন আমি আপনাদের লাইভ দেখি। সেম লাইভ অন্তদা ছিল, রাত ভাই ছিল, আপনি ছিলেন। সো ওই সময় থেকে, ওর পর থেকে আমি খুলনায় যাই, খুলনায় গিয়ে আমার পড়ালেখা স্টার্ট হয়। এই 20 দিন পড়াশোনা হয় না, কিচ্ছুই হয় নাই। এবং চিটাগাং বোর্ডের যে রিয়ালিটি, মানে এখন যে অবস্থাটা, এটা আমি ফিল করতে পারতেছি যে ওদের মানে 20 দিন পরে অবস্থাটা কি হবে। যারা খুলনায় ছিল তারা তো পড়ছে বাসায় বসে বসে, আমি বাসায় বসে কিছুই করি নাই। সো আমার জন্য সবচেয়ে বেশি ফ্রিকশন যে জায়গাটা ছিল, পড়ালেখার টেবিলে ফিরে আসা। 20 দিন না পড়ে পুরাই আমার অবস্থা ডেড, আই এম ডেড। কারণ আমার পড়ালেখার কোনো অভ্যাসই নাই, আমি পড়া শুরু করবো, আমি বসতে পারছি না টেবিলে, এরকম একটা অবস্থা। তো তারপরে আমি শুরু করছি ধীরে 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 ধীরে। এখন প্রি মেডিকেল ছিলাম ভর্তি, মেডিকেল কোর্স ফ্রি। তার কিছুদিন পরে দেখি কুখ্যাত এক্সাম, ব্যাস সেটাও আমাকে দিয়ে দিল। তারপরে দেখি লাস্ট ফাইট, মা সেটাও আমাকে দিয়ে দিল। আরটিডিএসে ভর্তি হয়েছি মানে সব কিছু, এইচ অ্যান্ড এভরিথিং আমার জন্য ওপেন, শুধু বই বাদে। আচ্ছা, আমি একটা পাইলাম, গোপন সূত্রে একটা খবর পাইলাম। খবরটা কি তোমাদের সামনে পাবলিশ করব? এটা এই লাইভে যারা আছে তারাই বোধহয় জানবা, আর সবাই ওইভাবে জানতে পারবা না বোধহয়। ঠিক আছে, খবরটা পাবলিশ করে দেই। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবা যারা আমাদের কোর্সে জয়েন করো নাই। যেহেতু তোমরা সদ্য এইচএসসি শেষ করলা, প্লাস হচ্ছে যারা নতুন করে জয়েন হইতে চাচ্ছ, আমাদের দিক থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার বলতে পারো। একটা ছোট্ট উপহার আছে আগামী 3 দিনের জন্য, আগামী 72 আওয়ার্সের জন্য। উপহারটা হচ্ছে ফাইনাল মেডিকেল ব্যাচ এফএমবি, ফাইনাল মেডিকেল ব্যাচ এফএমবি 300। এই কোডটা একটু মনে রাখো। এই কোডটা অ্যাপ্লাই করলে আমাদের কোর্সে আগামী 3 দিনের জন্য তুমি 300 টাকা ডিসকাউন্ট পাবা, বুঝছো? আবার তুমি ভাইবো না যে এফএমবি 3000 লিখলে 3000 টাকা ডিসকাউন্ট পাবা, এগুলো করে লাভ নাই। ঠিক আছে, 300 টাকার ডিসকাউন্ট ইজ হিউজ ফর আরটিডিএস, কারণ আরটিডিএস খুব একটা কুপন ডিসকাউন্ট এগুলো প্রোভাইড করে না। বাট এই লাইভটাতে যারা জয়েন করছো তাদেরকে জানাই দিলাম, যারা আগে জয়েন করছো তারা আবার মন খারাপ করে। 300 টাকা ইজ নট এ বিগ ডিল। তুমি যখন ডিএমসিতে তোমার জার্নি এন্ড করবা, এই 300 টাকার দুঃখ তোমার থাকবে না যে তুমি 300 টাকা বেশি দিয়ে আগে ভর্তি হয়েছিলা, বা তুমি আগে তো ভর্তি অনেকগুলো ক্লাস এক্সাম দিছো। তো এখন যারা জয়েন করতেছো, ফর নেক্সট 3 days ইটস এ হিউজ অপরচুনিটি, গেইন দিস। এই 300 টাকায় তুমি এক প্যাকেট কাচ্চি খেতে পারবা। ঠিক আছে, বাসা থেকে তুমি 5990 টাকায় নিবা। ঠিক আছে, নিয়ে 300 টাকা কম দিয়ে কাচ্চি খেয়ে আরটিডিএস এর ব্যাচে জয়েন করে এরপর পড়াশোনাটা শুরু করে দাও। মাইনুল কিন্তু জানে না এই খবর, ওকে বইলো না কেউ। ঠিক আছে, আচ্ছা, সো কবে শুরু হবে মাইনুল? কবে শুরু হবে ব্যাচ? এই যে এই কুপন দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে পোলাপান, কিন্তু জানে কিনা দেখি। শাহানশাকে এখানে দ্বিধায় ফেলে লাভ নাই, আমি তোমাদের বলে দেই কবে শুরু হবে। অলরেডি তোমরা এই রুটিনটা দেখছো, তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো, আমরা পোস্ট করে দিব বলছি। সো এই রুটিনে একটা এক্সাম হবে 11 তারিখ। আচ্ছা, এক্সামে কিন্তু পুরস্কারও থাকবে। ঠিক আছে, সো ক্লাসগুলা কইরো, আমি ঘাসফড়িং থেকে যা যা পড়াবো পরীক্ষায় ওইটাই দিব। তো যারা ক্লাস করবে তাদের জন্য পরীক্ষা অনেক ইজি হবে, বুঝছো? তো এই জন্য ক্লাসগুলা কইরো, প্রশ্নে ওইরকমই জিনিস আসবে। 11 তারিখ পরীক্ষা দিয়ে একটা ছক্কা মেরে জার্নিটা শুরু করো, জোস হবে। ঠিক আছে, এইটা কি জানো? এটা হচ্ছে ওয়ার্ম আপ। দেখবা খেলা শুরুর আগে সবাই একটু নিজেকে ওয়ার্ম আপ করে নেয়। কেন? কারণ হুট করে দৌড় মারলে তোমার এই যে টান লাগতে পারে বিভিন্ন মাসল, তো তার আগে একটু লাফালাফি ঝাপাঝাপি করে নিলে ইজি হয়। সো তুমিও যে ওই যে আমরা 15 তারিখ থেকে যে পড়ানো শুরু করে দিব তোমাদের, 15 বা 16 তারিখ থেকে, তখন যে একটু টান অনুভব হবে শুরুতে, ওই টানটা যেন না অনুভূত হয়, ওই ওয়ার্ম আপটুকু হচ্ছে এই সময়টাতে। সো আরটিডিএস এর এই যে ফ্রি উইকটা প্লিজ প্লিজ ডোন্ট মিস। তোমার বন্ধুকেও বইলো ও যেন মিস না করে। ব্যাচে থাকো না থাকো সবার জন্য ইটস ফ্রি। ঠিক আছে, সো ডু জয়েন। সো কবে থেকে শুরু হচ্ছে? শাহেনশার উত্তর আমি দিয়ে দিচ্ছি, আগামী 15 বা 16 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে,
আর আসলে শুরু হচ্ছে আগামীকালকে থেকে। বল এক্সামে থার্ড হয়েছিলাম ভাই, প্রথম যে এক্সাম ছিল কি প্রথম এক্সামে তুই কি হয়েছিলি? থার্ড। থার্ড থেকে পরে তুই হয়ে গেলি 39তম। হ্যাঁ আচ্ছা, আর কি কি আর আরটিডিসি আর কোন কোন এক্সামে কি কি হয়েছিস বল? ডিভিশনাল, খুলনা ডিভিশনাল ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, ডিভিশনাল তো আগে হয়ে যায়, পরবর্তী সময়গুলোতে কুখ্যাত এক্সামে ফোর্থ হয়েছিলাম, খুব খারাপভাবে পরীক্ষা দিয়ে। খুব খারাপ ভাবে ফোর্থ হয়েছিলি। আচ্ছা, ওকে দেখে হতাশ হয়ে যায় না, তোমাদের সামনে সময় আছে, তোমাদের মধ্যে অনেকে আসলে পারবা, ঠিক আছে? সো আমি কিন্তু চিরঞ্জিতকে এখন থেকে চিনি না, ও যখন থেকে ব্যাচে ছিল তখন থেকে চিনি। কোনোভাবে মনে করো তুমি আমাদের ব্যাচের স্টুডেন্ট, কোনোভাবে তোমার নামটা মাইনুল ভাই জানে, জাদিদ ভাই জানে, শাহিন ভাই বা শাহিন ভাই সবার নাম জানে, যেহেতু সে 26-এর সুপারভাইজার, ও অনেকের নাম জানে। বাট আমরা কোনোভাবে জানি, মানে ইটস এ গ্রেট, মানে গ্রিন সাইন, ওই যে গ্রিন ফরেস্ট বল না, অনেকটা গ্রিন ফরেস্ট। কেন? কারণ তুমি তুমি তোমার নাম আমি কখন জানবো? এক হচ্ছে তুমি যদি কোনো কুকৃতি করো ব্যাচের মধ্যে তাইলে জানবো, আর নয়তো তুমি যদি খুব ভালো করো তখন জানবো। তো আমরা যখন ওই যে রিভিউ এক্সামগুলো নিব, শুরুর দিকের নামগুলো তো দেখি, যখন কন্টিনিউয়াসলি চিরঞ্জিতের মতো একটা নাম বারবার দেখি, তখন কিন্তু এই নাম মুখস্থ হয়ে যায়। ভাই মজার বিষয় হচ্ছে অন্তর্দা রেজাল্টে লাইভ করছিল, বাট চিরঞ্জিত পরের পার্টটুকু উচ্চারণ করতে কেউ পারে নাই। পরামান্য। পরামান্য। আচ্ছা, বুঝছি। সো পরামান্নিয়া। সো তোমাদের নামগুলো যদি আমাদেরকে মুখস্থ করাইতে পারো, তাহলে এটা একটা, ওই যে বললাম, একটা মানে গ্রেট সাইন হবে তোমার ভালো করার জন্য। আমি বলতেছি না যে এই না তুমি চান্স পেয়ে যাবা, বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে এটাই বলে যে যে বাচ্চাগুলো ভালো করে ওদেরকে আমরা অনেককে আগে থেকেই চিনি, ওদের রেগুলারিটির জন্য, ওদের ভালো নাম্বারের জন্য, ঠিক আছে? আমরা আসি, সবার জন্য আসি, এমন না তুমি খারাপ করলে তোমার ছেড়ে দিব, ঠিক আছে? সো আমরা কবে থেকে শুরু হচ্ছে এটার আইডিয়া পেয়ে গেলাম। এখন একটা প্রশ্নে যাব, এটার জন্য আমি জাদিদকে একটু কষ্ট করে আসতে বলবো। জাদিদ ভাই একটু আসেন, এই যে এই টপিকটা নিয়ে একটু কথা আমি শুনবো, যে ভাই জিকে ইংলিশ এটা আমি কেমনে পড়বো, জীবনেও পড়ি নাই, ইহো জীবনে কোনোদিন পড়ি নাই। আচ্ছা, তো এটা হচ্ছে একটা প্রশ্ন ফ্রিকোয়েন্টলি আমরা যেগুলো ফেস করি, এর ভিতরে এটা হচ্ছে একটা, যে ভাই জিকে ইংলিশ কিভাবে পড়বো। কারণ জিকে ইংলিশ আসলে গতবার নাম্বার কিন্তু বাড়ায় দিছে, তাহলে নাম্বার হয়ে গেছে এখন 30, আগে হচ্ছে 25 ছিল। তো এটা একটা হিউজ একটা তোমাকে মানে পার্থক্য গড়ে তুলবে এই জায়গায়। তো আমি জাস্ট প্রথমে নাম্বার যদি ফ্র্যাকশনটা আমি তোমাকে একটু বলি, এটা হচ্ছে জিকেতে আমাদেরকে বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল দুইটা পড়তে হয়। স্পেশালি সবথেকে গুরুত্ব দিয়ে হচ্ছে আমাদেরকে বাংলাদেশ পার্টটা পড়তে হয়, কারণ ওখান থেকে বেশি নাম্বার থাকে। ওকে, তাহলে জিকেতে হচ্ছে মেইনলি আমাদের 10 নাম্বার, এর ভিতরে বাংলাদেশ পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে, এবং ইন্টারন্যাশনাল থেকে আমাদের আসলে পড়তে হয়, বাট এখান থেকে আসলে খুব বেশি প্রশ্ন থাকে না, একদম কম। ওকে, এবং 5 নাম্বার হচ্ছে মানবিক গুণাবলী, যেটা গত বছর ওরা অ্যাড করছে, এবং খুবই বাচ্চা বাচ্চা মতো প্রশ্ন, ক্লাস 9-10-এর বাচ্চারাও সেগুলো আনসার করতে পারবে, এরকম মানবিক গুণাবলী। ওকে, এবং গতবার একটা টেন্ডেন্সি দেখা গেছে, তারা এসএসসি পরীক্ষাতে হচ্ছে তোমার আইকিউ অ্যাড করছে, তো এবছর মেডিকেলে সেটা দিয়ে দিতে পারে আইকিউ। এবং আইকিউ তোমাদের কাছে খুবই নতুন একটা বিষয়, যেটা বিসিএস পরীক্ষাতে হওয়ার হামেশায় আসে আইকিউ পরীক্ষা, এবং জাহাঙ্গীরনগর মোস্ট প্রবলি জাহাঙ্গীরনগর ডিউনেট পরীক্ষাতেও আইকিউ থাকে। ওকে, হ্যাঁ, এখন খেয়াল করো, এই জায়গাগুলো হচ্ছে নতুন, যেগুলোর জন্য আসলে বাজারে ওরকম বইও নাই, বা তুমি হচ্ছে যে কোথা থেকে প্রিপারেশন নিয়ে, বা একটু তো ধোঁয়াশার ভিতরে তোমরা থাকো। তো এই জিকের ক্ষেত্রে এই 15 নাম্বার মানবিক গুণাবলী, জিকের 15 নাম্বার, এটার জন্য আসলে বাজারের সামনে হয়তো বই আসবে, আমাদের আরটিডিএস থেকেও বই আছে, যেটা বান্ডেল আকারে আমরা সেল করতেছি, সেটা তোমরা পরবর্তী নিতে পারবো, ওটা নিয়ে আমাদের আসলে মেন কনসার্ন না। ওকে, তো তোমাদেরকে জাস্ট আমি এতটুকুই বলতেছি যে হচ্ছে জিকের ক্ষেত্রে তোমাকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং হচ্ছে মানবিক গুণাবলী এটা প্রিপারেশন নিতে হবে। আর 15 নাম্বার হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশ কিন্তু তোমরা পড়ে আসছো আসলে, আগে আগে পড়ে আসছো, গ্রামারের অনেকগুলো রুলস টুলস এগুলো সবকিছু তোমরা হচ্ছে পড়ে আসছো আগে। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের মাস্টার বই আছে একটা, খুবই ভালো, বাজারে খুব ভালো চলে মাস্টার বইটা, বিসিএস এ যারা পরীক্ষা দেয় তারাও পড়ে, এবং সেখানে টপিকস ওয়াইজ কিন্তু চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এবং টপিকস ওয়াইজ তুমি হচ্ছে সলভ করবে। এখন সব টপিক্সও তোমাদের লাগবে না, তো কোনগুলো লাগবে সেগুলোই কিন্তু আমাদের ইংলিশ অ্যানালাইসিস যে মাস্টার ক্লাসটা আছে, যেটা আমরা ফ্রি উইকে অ্যাড করে দিছি, সেখান থেকে তুমি করলে বুঝতে পারবা যে ভাই আমাদের এই টপিক্সটা লাগবে, এই টপিক্সটা পড়তে হবে, এই টপিকটা স্কিপ করতে হবে, কারণ এত বড় বই পড়া সম্ভব না, কতটুকু লাগবে সেখানে আমরা হচ্ছে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। এবং আরেকটা বিষয় যেটা আমি আসলে আজকে বলে দিই এই জায়গায়, যে তুমি যদি জিকে এবং হচ্ছে ইংলিশে যদি কমপ্লিট প্রিপারেশন চাও, এবং আমাদের যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলোতে আমরা কিন্তু ক্লাসের পড়া ক্লাসে শেষ করি, তোমাদের থেকে পড়া আদায় করি, এবং আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিই আমরা ক্লাসে কি কি পড়াইলাম। দেখো জিকের ক্ষেত্রে ভাই অনেক মোটা বই, জিকের ক্ষেত্রে বাংলাদেশ পার্টের অংশটা অনেক বড়, তুমি যদি বাজারের মেইন বইগুলো দেখো, তারপর ইন্টারন্যাশনাল পার্টও অনেক বড়, এগুলো আসলে পড়ারই দরকার নাই। আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ক্লাসে যে পিডিএফটা পড়াই সেই পিডিএফটা হচ্ছে, এবং যে লেকচার নোটটা যেটা আমি প্রিপেয়ার করে নিয়ে আসি ক্লাসে আমাদের জিকের ক্ষেত্রে, তো সেই জায়গায় আমি সব বই থেকে যে ইনফোগুলো তোমাদের লাগবে সেই ইনফোগুলো হচ্ছে তোমাদেরকে ক্লাসে নিয়ে আসি, সুন্দর করে দেখাই দিই, এবং সেটা ক্লাসের পর পিডিএফ আকারে দিয়ে দিই, তোমরা পড়ো। এবং মেইন পরীক্ষাতে কিন্তু এগুলো আশেপাশে আসে, আগের আমাদের 4-5 বছর আগে যেগুলো ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সেম প্রশ্ন আসছে।
তো আমাদের স্টুডেন্টদের কিন্তু এত বেশি পড়তে হয় না, তারা স্মার্টলি পড়ে। তো এটা হচ্ছে আমি তোমাদের জাস্ট একটু বলে দিলাম। এবং অনলাইনে এটা শুধুমাত্র আরটিডিএসসি সবচেয়ে মানে একমাত্র প্ল্যাটফর্ম যেটা ইনশিওর করে, যেটা তুমি যে কোনো জায়গায় তুমি যদি যাও তোমার সিনিয়রদের খবর না, তুমি জিজ্ঞেস করো যে ভাই আরটিডিএস এর ক্লাসগুলো কেমন হয়, স্পেশালি জিকে ক্লাসগুলো কেমন হয়, যেখানে তারা হচ্ছে সব কিছু তোমার যাতে লাগবে অতটুকু ক্লিয়ার করা। ইংলিশে আমরা মাস্টার বই থেকে পড়াচ্ছি এবার, যে মাস্টার বই যে বই থেকে হুবহু পড়ার চান্স মানে কমন আসার একটা ভালো পসিবিলিটি আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা মাস্টার বইয়ের পিডিএফটা ওপেন করে তোমাদেরকে পড়াচ্ছি, ক্লাসের পরে তুমি সেটাই পড়বা। এটা হচ্ছে মোটামুটি কথা। আর গ্রামার এবং ভোকাবুলারি দুইটা পার্টি মোটামুটি ইম্পর্টেন্ট, তো সেগুলো আমরা অ্যানালাইসিস ক্লাসে দেখাবো। আপাতত মাস্টার বই দেখে তুমি নিজে অ্যানালাইসিস করে পড়ো হালকা পাতলা, ওকে? আর এগুলো নিয়ে আর চিন্তা করার দরকার নাই, জিকে ইংলিশ নিয়ে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই কয়েকজন কমেন্ট করতেছো, কমেন্ট করার মধ্যে আমি একটা, এই যে তোমরা রিলসের কথা যেহেতু আসছে, আচ্ছা আমি বলতেছি একটু, আমি বইয়ের লিস্ট রেখে রাখছি। সেটা হচ্ছে যেটা নিয়ে বলতেছিলাম, জানি তো মনে দেখছো দেখছো কিছু রিলস আছে এরকম যে কেউ একজন প্রচন্ড স্পিডে বাইক চালাচ্ছে, হ্যাঁ, বাইক চালানোর সময় হুট করে একটা মেসেজ আসছে, টুং করে ফোনে সাউন্ড হয়েছে, আর খ্যাস করে হচ্ছে ব্রেক করে ফেলছে, হ্যাঁ, ব্রেক করে হচ্ছে মেসেজে রিপ্লাই দিচ্ছে। আর ওর উপরে ক্যাপশন হচ্ছে যে সে যেরকম চায় যে আমি যেভাবে মেসেজ করি, আমার মনে হয় তোমরা এরকম চাচ্ছ আর কি, যে আমরা যে কথা বলতেছি হুট করে থেমে ফট করে তোমাদের উত্তরটা দিয়ে দেই এরকম। তো একটু তো ধৈর্য ধরতে হবে রে ভাই। আমরা, তুমি চিন্তা করো, আমরা একটা চেকলিস্ট ধরে ধরে আগাচ্ছি। যেমন একজন হচ্ছে ইমপ্রুভমেন্ট নিয়ে অনেকবার কমেন্ট করছো, ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে লেখা আছে টপিকটা, আমরা এগুলো নিয়ে কথা বলবো, ওকে? এই যে আমরা চেকলিস্ট ধরে আগাচ্ছি, একটা একটা টপিক নিয়ে কথা বলতেছি, এই যে এটার পরে হচ্ছে টিক চিহ্ন হয়ে যাচ্ছে। তো একটু ধৈর্য ধরো, আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এমনকি কোনটা কোন বই পড়তে হবে আমি মাত্র বইয়ের যে হচ্ছে লিস্ট আছে সেটা লিখে ফেলছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ওকে? একটু ধৈর্য ধরো। মাইনুল, আমি একটু জাস্ট হ্যাঁ, এটাই বললাম যে এটা কিছু নিয়ে কথা কিছু বলবো। প্রশ্ন আমি একটু উত্তর দিয়ে ফেলি। যেমন সুরাইয়া খুবই রাগ করেছে, ধুরু স্যার আপনাদের কোশ্চেন করলে বলেন না, এটার কথাই আসলে মাইনুল এই ব্যাপারটা বললো। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন, মানে অনেকবার কমেন্ট করছো যে ভাইয়া কোর্স ফি কমান, কোর্স ফি 3000 টাকা করে ফেলেন বা এরকম কিছু একটা। হ্যাঁ, যে এটা আমি তোমার জাস্ট জানাই যে তুমি কি জানো যে ইনফ্লেশন বলে একটা ব্যাপার আছে, মুদ্রাস্ফীতি বলে বাংলায়। মুদ্রাস্ফীতি প্রত্যেক বছর কত টাকা জানো? কত পার্সেন্ট? প্রায় 11%, প্র্যাকটিক্যালি হুইচ ইজ 15 to 20%। তার মানে আজকে তোমার 100 টাকা আছে, তুমি পাঞ্জাবির পকেটে রেখে দিলা, 1 বছর পরে সেই 100 টাকা বের করলা, তাহলে তোমার কাছে টাকা আছে কত জানো? তোমার কাছে টাকা আছে 85 টাকা, 100 টাকা না। এবার আরটিডিএস এর লাস্ট 3 বা 4 ইয়ার্স ধরে কোর্স ফি কত জানো? সেম, 5950 টাকা। এবার তুমি কিছু একটা বলো যে 4 বছর আগের 5950 টাকা আর এখনকার 5950 টাকা, ইটস নট দ্য সেম। তারপর একজন কমেন্ট করছে ভাই আমি গরিব, আমাকে কোর্সটা ফ্রি দেন। ওকে, দেখো আমাদের, তুমি যদি নিজেকে গরিব বলে ঘোষণা করে দাও, তুমি গরিব, মানে গরিব শব্দটা আসলে কেমন যেন খুব নেগেটিভ শোনায়, এটা নিয়ে আসলে বড় আলোচনা হয়ে যাবে, যাই হোক আমি ছোট করে বলি। সো ছোট করে আসলে কিছু বলতে পারতেছি না, যাই হোক। ডিসকাউন্ট দিতে পারি, ওকে? আমাদের সো তোমাদের যদি এরকম কোনো ইস্যু থাকে যে এগুলো নিয়ে আমরা পরে হ্যাঁ, কথা বলতেছি। আচ্ছা, তো না আমি বলি না মাইনুল দ্বারা, তুমি যদি নিজেকে আগেই গরিব বলে ঘোষণা করে দাও, তাহলে তুমি আসলে সারা জীবন গরিবই থেকে যাবে, বুঝছো? নিজেকে গরিব ভাইবো না, তোমার যে প্রফেশন, তোমার ফ্যামিলির যে অবস্থা, এটা স্ট্রং ভাবো। এন্ড জীবনে কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, ঠিক আছে? এবং ধরো তুমি চিন্তা করো অফলাইন, আমার অফলাইন কোর্সেও তো ফি আসলে 20,500 টাকা এখন ডিসকাউন্ট দেওয়ার পরে, হ্যাঁ। তো অনলাইনে সেই তুলনায় যদি 5,950 টাকা ফি থাকে, এটা আবার প্রোমো দিছি, এটা কি কোনোভাবে বেশি হয়? না, এটা বেশি বললে আমাদের কষ্ট লাগে যে আমরা এখানে যথেষ্ট ডেডিকেশন দিচ্ছি, যথেষ্ট কষ্ট পুরাচ্ছি, কিন্তু তোমরা যদি বলো এটা বেশি, এটা মোটেও বেশি না। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আর কিছু ব্যাপারে বলছো যে ভাইয়া আমরা এক্সাম ব্যাচে জয়েন করতে চাই, এক্সাম ব্যাচ আছে কিনা আপনাদের? আমি তোমাদেরকে বলবো 26-এর যারা আসো, দয়া করে ফুল ব্যাচটা আরটিডিএস এর বেছে নাও। ক্লাস করার ক্ষেত্রে দয়া করে তোমরা ছোট ভাই বোন, আমি বলবো আমাকে বাদ দিয়েও যদি চিন্তা করো, আরটিডিএস এর বাকি যে টিচার প্যানেল, বাকি যারা ক্লাস নিচ্ছে তাদের ক্লাস তো আমি দেখি, তুমি অন্য কারো ক্লাস না করে আরটিডিএস এর টিচার প্যানেলে ক্লাস করো। ক্লাসের জন্য হইলেও তুমি আরটিডিএস কে বেছে নাও। এক্সাম তুমি যদি মনে করো আরটিডিএস এক্সাম দিব না, আমি তোমার জোর করবো না, কারণ এই একটা জায়গায় আরটিডিএস আমি মনে করি স্পেশাল, যেখানে যে কন্টেন্টটা দেওয়া হয় এটা একদম পরীক্ষার হলে বসে অ্যাটলিস্ট বিজি ভাইয়ের কথা, মাইনুল ভাই, জাদিদ ভাই, শাহান শাহ ভাই, কিংবা চিরঞ্জিত ভাই, রাহাত ভাই, অন্ত ভাই, কারো না কারো কথা তোমার মনে পড়বে, ভাই এটা ক্লাসে পড়াইছিল, বুঝছো? সো প্লিজ এক্সাম ব্যাচ চিন্তা না করে ফুল ব্যাচ চিন্তা করো। আর যদি চিন্তা করোই তাহলে এক্সাম ব্যাচও আছে, কিন্তু আগে ফুল ব্যাচটা শুরু হবে, তার কিছুদিন পরেই ফার্স্ট টাইমের জন্য এক্সাম ব্যাচ ঘোষিত হবে, সেকেন্ড টাইমের জন্য এক্সাম ব্যাচ রানিং আছে, ভর্তি চলতেছে, ক্লাস চলতেছে, নো প্রবলেম, ঠিক আছে? উত্তর পাইছো? আচ্ছা, ওইটা আমি বলতেছিলাম যে এই তোমরা এক কমেন্ট কেন বারবার করতেছো? এক কমেন্ট বারবার করলে ওই প্রশ্ন উত্তর দিব না, ওইটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, মানে কোয়েশ্চেনটা। জিজ্ঞেস করতেছো এইচসি 6.0 26 ব্যাচে 6.0 যেটা প্রি মেডিকেল কোর্স, সেটা ক্লাস কবে হবে? কথা, ফার্স্ট অফ অল আমরা এতক্ষণ যাদের কথাবার্তা বলছি সেটা 26 ব্যাচ নিয়ে মেইনলি কথা হচ্ছে, যদিও সাথে 25 ব্যাচের কথাবার্তা যাচ্ছে, কিন্তু 26 ব্যাচের এখন আর প্রি মেডিকেল নাই, এখন সেটা হচ্ছে মেডিকেল কোর্স, ফাইনাল মেডিকেল কোর্সের কথা একটু আগে রিসবি হচ্ছে একটা টোটাল
ফ্রি উইকের রুটিন দেখাইলো তোমাদের, ঠিক আছে? যে পুরোটা দেখো, শুরু থেকে দেখো। পুরোটা হচ্ছে একটা রুটিন দেখানো হয়েছে যে কালকে থেকে তোমাদের ফ্রি উইকের ক্লাস শুরু হচ্ছে। তো ফ্রি উইকটা শেষ হওয়ার পরেই বুঝতে পারছো যে হচ্ছে পেইড উইকের ক্লাস শুরু হবে। এটা তো খুবই সিম্পল ব্যাপার, তাই না? তো এটা যদি তোমরা হচ্ছে বারবার কোয়েশ্চেন করে আবার বলো যে হচ্ছে ভাই রিপ্লাই দিচ্ছেন না, তাহলে ব্যাপারটা তো দুঃখজনক হয়। ওকে, আমরা আমরা আমাদের topic-এ ফ্লোতে আগাইতে দাও তোমরা, Exactly. তাহলে হচ্ছে তোমরা সবগুলোর উত্তর পাবা এবং কমপ্লিট উত্তর পাবা। আর এরকম যদি হচ্ছে ভাঙা ভাঙা কোয়েশ্চেনও করো, ভাঙা ভাঙা উত্তর আমাদের দিতে হয়, তাহলে দুই পক্ষ থেকে এটা ব্যাপারটা হচ্ছে খাপছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা হচ্ছে একটু ধৈর্য ধরো। আমরা তো এই যে সিরিয়ালি কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, একটু ওয়েট করো, দেখবি আপনার সামনে আগেই। হ্যাঁ, আচ্ছা, এখন বইগুলা নিয়ে একটু তুই বলে ফেল যে কি কি Okay. বই মেডিকেলে আমরা পড়াই আসলে, যেটা তুই লিখলি আসলে আচ্ছা, একটু বলে ফেল। এখানে আমরা একটু বলে ফেলি যে হচ্ছে জাদিদের কন্টিনিউশনটা আর কি, যে হচ্ছে আমরা আসলে কি কি বই পড়াবো বা কি কি বই লাগবে। দেখো এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাই এগুলো কি এনাফ কিনা, সেগুলো নিয়ে আমরা বলতেছি, খেয়াল করো। আমাদের এখানে বোটানি যেটা আছে, বোটানির জন্য আমরা হচ্ছে মেইন বই হিসেবে হচ্ছে আমরা আবুল হাসান স্যারের বইটাই ফলো করি অ্যাডমিশনের জন্য। আর জুলজির জন্য ফলো করি হচ্ছে গাজী আজমল স্যারের বইটা যেটা আছে সেটা। ওকে, এখন বলতে পারো যে ভাই এটা কি এনাফ কিনা। ফার্স্ট অফ অল, চান্স পাওয়ার জন্য বায়োলজি এই দুইটা বই এনাফ। ওকে, এখন তুমি যদি চিন্তা করো ভাই আমি শুধু চান্স পেয়ে আটকাইতে চাই না, আমি আর একটু ভালো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে কিছু এক্সট্রা ইনফো পড়তে হয়। তখন তুমি আবুল হাসান স্যারের বইয়ের সাথে তুমি হচ্ছে আজিবুর স্যারের বই পড়তে পারো, ঠিক আছে? সাথে হচ্ছে ইচ্ছা করলে আলিম স্যারের বই পড়তে পারো। এখন কথা হচ্ছে এইগুলা পড়তে গিয়ে যদি তোমার এরকম হয়, তোমরা, আমি আবারও একটা ভিডিওর কথা বলতেছি, সেটা কি, ওই যে এরকম হয় যাচ্ছে, তুমি দেখবে হচ্ছে গাড়ির একদিক দিয়ে ঢোকার সময় গাড়ির দরজা লাগাইছে, ওই দিক দিয়ে আরেকজন পড়ে গেছে, ওই দিক দিয়ে কেউ একজন ঢুকছে, দরজা লাগাইছে, আবার কি এদিক দিয়ে পড়ে গেছে। কারণ এরকম যদি তোমার অবস্থা হয় যে আজিবুর স্যার বা হচ্ছে আলিম স্যারের বই পড়তে গিয়ে তোমার আবুল হাসান স্যারের বইয়ের ইনফো মাথা থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে ওগুলো নিয়ে তোমার খুব বেশি মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। ওকে, একই রকম হচ্ছে আজমল স্যারের বই, আমরা কি বললাম, জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই পড়বা। এখন তোমার যদি মনে হয় যাচ্ছে আমি আরেকটু এক্সট্রা ইনফো পড়তে চাই, সেই ক্ষেত্রে তুমি আজমল স্যারের পাশাপাশি হচ্ছে আলিম স্যারের বই অথবা হচ্ছে মাজেদা ম্যাডামের বই পড়তে পারো, ঠিক আছে? এখন এগুলো কখন, আবারও বলতেছি, তোমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে আজমল স্যারের বই। এটা শেষ করার পরে তুমি সময় যদি পাও তখন তুমি ওগুলাতে যাবা। ওকে, গেল। এরপর আসছে হচ্ছে কেমিস্ট্রি দুই পেপারের জন্যই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই তুমি হচ্ছে হাজারি স্যারের বই পড়বা। এখন কথা হচ্ছে ভাই ওগুলোর ক্ষেত্রে এক্সট্রা ইনফোর কথা বলছেন, কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সট্রা ইনফো, আমাদের সহজ উত্তর হচ্ছে কেমিস্ট্রির জন্য আসলে এক্সট্রা ইনফো লাগে না। ওকে, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এইটার পাশাপাশি হচ্ছে কবির স্যারের বইয়ের অনুশীলনী লাগবে তোমার। কবির স্যার, এটা হচ্ছে শুধু তুমি কি অনুশীলনী পড়বা, এর বেশি কিছু না, তোমার ফুল বই পড়ার দরকার না। এখন কেউ যদি এরকম থাকো যাচ্ছে সবকিছু পড়ে মনে রাখতে পারবা, তাতে তো আমার আপত্তি রাখার কোনো কারণ নাই, তুমি তোমার মতো করে পড়বা। ওকে, এবার হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে সেম। এখানে যদি আমি আমির স্যার লিখছি, হচ্ছে ওলি যে চিন্তা ছিল না, আমাদের সময় হচ্ছে আসলে এই বইটার নাম আমির হোসেন স্যার হিসেবে আমরা চিনতাম। পরবর্তীতে হচ্ছে কেমনে জানি হচ্ছে আমির হোসেন স্যারের সাথে যে ইসাক স্যার আছেন, ওইটা দিয়ে সবাই চিনে। তো আমির হোসেন স্যারের বইটাই আসলে ইসাক স্যারের বই, একই রকম, একই কথা, সমস্যা নেই। তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি হচ্ছে ইসাক স্যারের বই পড়লেই এনাফ, ঠিক আছে? ইসাক স্যারের বানান কেমনে লেখে আমি আসলে শিওর না। আচ্ছা, এই বই লিখে রাখলাম, অথবা কে দেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যার যার ইচ্ছা। এখন কথা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এই একটা বই এনাফ। এখন সাথে হচ্ছে ওই যে আগের মতোই, তুমি যদি এক্সট্রা ইনফো পড়তে চাও, এক্সট্রা ইনফো দরকার নাই, কিন্তু সাথে হচ্ছে তুমি তপন স্যারের বইয়ের অনুশীলনী পড়বা। ওকে, আমি কি কথা বুঝতে পারছি? তা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু শেষ। বোটানির ক্ষেত্রে বললাম আবুল হাসান স্যার, এক্সট্রা পড়তে চাইলে আজিবুর স্যার, আলিম স্যারের বই। জুলজির ক্ষেত্রে হচ্ছে আজমল স্যারের বই, এক্সট্রা ইনফো পড়তে চাইলে আলিম স্যার অথবা মাজেদা ম্যাডামের বই। কেমিস্ট্রির ক্ষেত্রে দুই পেপারের জন্য হাজারি স্যারের বই। এক্সট্রা ইনফো পড়তে চাইলে আমার এক্সট্রা ইনফো দরকার নাই, এক্সট্রা আমার কিছু অনুশীলনী দরকার আছে, যেটা হচ্ছে কবির স্যারের বই থেকে পড়ে নিব। তারপর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, সাথে হচ্ছে এক্সট্রা ইনফোটা পড়বো হচ্ছে তপন স্যারের বই থেকে। এবার আসি তোমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা যে জায়গায়, সেটা হচ্ছে জিকে ইংলিশ নিয়ে। এখন কথা হচ্ছে জিকে ইংলিশ ভাই কোত্থেকে পড়বো? ফার্স্ট অফ অল, তোমরা যদি আমাদের আরটিডিএস এর কিন্তু ফুল সেট বই আছে, এবং এইবার থেকে কিন্তু আমরা যেটা করতেছি, আমরা কিন্তু আমাদের কোর্সের বাইরের স্টুডেন্টদেরও এই সুযোগটা দিচ্ছি যে আমাদের বই তারা কালেক্ট করতে পারবে। তো তোমরা যদি মনে করো যে হচ্ছে আমার বাজারে অনেক ধরনের বই আছে, যেমন কি আছে, মাস্টার আছে, অ্যাপেক্স আছে, আসপেক্ট আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের বই আছে, ইংলিশের জন্য বলতেছি আর কি। এখন বাজারে অনেকগুলো বই যেটা হয়, পড়ালেখা আসলে অনেক, তো সেক্ষেত্রে অনেকে এরকম করে যে হচ্ছে ভাই আমি তো অ্যাডমিশন টাইমে এত কম সময় এত বেশি কিছু পড়তে পারবো না। তো তাদের জন্য হচ্ছে আমাদের প্রিসাইজ এবং কনসাইজ করা যে বইটা, সেটা হচ্ছে আমাদের আরটিডিএস এর বই। তুমি ইচ্ছা করলে আরটিডিএস এর বইটা ফলো করতে পারো। আর যদি তুমি আরটিডিএস এর উপর ভরসা না করো, যাচ্ছে না ভাই আমি এটা করবো না, আমি বাজারে আগে থেকে যে রেনাউন্ড বইগুলো আছে সেগুলো ফলো করবো, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো বই ফলো করতে পারো। ওকে, আমার মনে হয় ইংলিশের কথাবার্তা শেষ। এবার আসি হচ্ছে জিকের ক্ষেত্রে সেম কথা, আমাদের আরটিডিএস এর বই আছে,
কিন্তু তুমি যদি আরটিডিএস এর বইয়ের উপর ভরসা না করো, বাজারে প্রচলিত যে বইগুলো আছে যেমন জুবাইর জিকে আছে, আসপেক্টের আছে, MP3 আছে, ওকে, এরকম যে কোনো বই তুমি ফলো করতে পারো। মেইন কথা হচ্ছে তোমার পড়তে হবে। এখন তুমি যদি খালি বই সিলেকশন করতে করতে যদি হচ্ছে অক্টোবর মাস নিয়ে আসো, তাহলে তো আলটিমেটলি লাভ নাই। যে কোনো একটা বই সিলেকশন করে তোমাকে পড়া আগায় নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে এগুলো নিয়ে তুমি এই যে আমরা যদি হচ্ছে খালি সিলেকশনের মধ্যে টাইম দিয়ে দিই, তাহলে আলটিমেটলি শুধু সময় নষ্ট হবে। তুমি যে কোনো একটা ফিক্স করে পড়া শুরু করে দাও। ওকে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে মনে হয় শানশা ডান। আমার মনে হয় এর বেশি আসলে কিছু বলার দরকার নেই। আমরা অন্য একটা টপিকে যাই। এক্স্যাক্টলি, কই গেল এটা? আমরা অন্য একটা টপিকে যাই। সেই টপিকটা কি আমরা ওখান থেকে দেখি। তাহলে আমরা মনে হয় যে হচ্ছে কি কি বই ফলো করতে হবে সেগুলো বলে ফেলছি। এখন কথা হচ্ছে একজন অনেক প্রশ্ন করতেছে ইমপ্রুভমেন্ট নিয়ে। আমি তো সেটার জন্য তোরে আসলে বলছিলাম ভেতরে আসতে। এবার বল যে হচ্ছে যারা এখন এইচএসসি এবার প্রিপারেশন দিল, তারা ইমপ্রুভমেন্ট নিয়ে এখন কেন চিন্তা করতেছে আমি জানি না, কিন্তু যেহেতু মাথায় চিন্তা ঢুকছে তাহলে হচ্ছে আমাদের সেটা উত্তর দেওয়া উচিত। সেই বাংলা পরীক্ষার পর থেকেই আমাকে হচ্ছে, যেহেতু আমি ব্যাচেলর ভাইজার, আমাকে পোলাপেন সেম মেসেজ দিচ্ছে, ভাই পরীক্ষা ভালো হচ্ছে না। বিশেষ করে ফিজিক্সের পর তো মনে করেন প্রায় অর্ধেক ইনবক্স ভরে গেছিল একটা প্রশ্ন দিই, এখন পরীক্ষাতে অনেক খারাপ অবস্থা, তাহলে এখন ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত না কেড়ে নিয়ে পরীক্ষা দেওয়া উচিত? আমার কথা ভাই মোটামুটি কমন ছিল যে তোমার যদি মনে হয়, ভাই অলরেডি তোমাদের বলে দিচ্ছেন যে 5 মার্ক 5-6 থেকে 8 মার্ক প্লাস সবকিছু একটা হিসাব কিন্তু আছে। কথা হচ্ছে তুমি কি মানে তোমার কি এতই কনফিডেন্টলেস যে তুমি হচ্ছে ভাই আমি কিছুই পড়বো না, ভাই আমি এই বছর পড়াশোনা করতে ভালো লাগতেছে না, আমি একদম পুরো হতাশ, আমি এই বছর ইমপ্রুভমেন্ট দিয়ে নেক্সট বছর পরীক্ষা দিব। কিন্তু খেয়াল রাখো এই বছরের ভাই লেটেস্ট সার্কুলার যেটা ছিল সেই অনুযায়ী কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা। যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিবে তারা পরীক্ষা দিতে পারবে, এটাই লাস্ট টাইম হবে, একবারই পরীক্ষা দিতে পারবা, কিন্তু তোমাদের কিন্তু 3 মার্কস কাটা যাবে না। আমার মতো খেয়াল রাখো। সে অনেকে আজকে বা একটু দেখলাম মেসেজ দিছে যারা বলতেছে তাহলে আমার ভাই অলরেডি যদি জিপিএতে 3 মার্ক কাটা যায়, আবার ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দিলাম আরো 3 মার্ক কাটা যাবে, 6 মার্ক কাটা চলে যাচ্ছে, এমন হবে না। তোমার শুধু জিপিএর মার্ক যদি মানে পরের বছর কাটা যায় ইমপ্রুভমেন্ট যাওয়ার পর, সেটা শুধু কাটা যাচ্ছে, কারণ তোমার এই বছর আর পরের বছর তোমার বেস্ট যে রেজাল্টটা হবে তার উপর জিপিএ কাউন্ট হবে, আর কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে তুমি কাউন্ট হবে না। কিন্তু ওটাই তোমার লাস্ট পরীক্ষা, এটা মনে রেখো। এরপর আর পরীক্ষা দিতে পারবে না। এটাই মানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তখন একবার, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা একবার, এবং ওইটা হচ্ছে তোমার নেগেটিভ পয়েন্ট। আর পজিটিভ পয়েন্ট যেটা সেটা হচ্ছে তুমি সেকেন্ড টাইমের হিসেবে যে 3 নাম্বার কাটা যাওয়ার কথা ছিল সেটা কাটা যাবে না। মানে একটা পজিটিভ পয়েন্টও আছে, একটা নেগেটিভ পয়েন্টও আছে। ওকে, একটু ভাই বললাম একটা ভয় দেখাই। ভয়টা হচ্ছে সার্কুলার কিন্তু প্রায়শই চেঞ্জ হয়। এখন ভাই মনে করেন আমাদের সময় কিন্তু ইমপ্রুভমেন্ট ছিল না, ইমপ্রুভমেন্ট যারা দিত তারা কিন্তু এক্সাম দিতে পারতো না। এখন মনে করো তোমাদের সময় বা পরের বছর 27 সালে তোমরা হয়তো চিন্তা করতেছো আমি পরের বছর ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দিব, বাট এমন হতেই পারে তোমাদের সেই পরের বছর হয়তো সার্কুলার এরকম দিল না, চান্স দিল না, পেতেই পারে ভাই। তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই বছর পরীক্ষা না দেওয়াটা তোমার কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। যেহেতু তোমার সুযোগ আছে, আমার মতে তোমার এই বছর ট্রাই করে পরীক্ষা দেওয়া উচিত। রেজাল্ট যাই আসুক, আল্লাহ ভাগ্যে রাখলে আলহামদুলিল্লাহ, না রাখলে কিছু করার নেই। কিন্তু পরের বছর তুমি খালি ইমপ্রুভমেন্ট দিয়ে পরের বছরই পরীক্ষা দিব, এই বছর কিছুই করবো না, এর ভাষা আমার আছে মত মানে হাত গুটায় বসে না থাকে বেশি রিস্ক হয়ে যাচ্ছে। একটা মানে অ্যাটেম্প নেওয়া উচিত, অ্যাটেম্প নেওয়া উচিত, তাই না? আচ্ছা, ওকে, এবার তাহলে হচ্ছে আমরা সিট কাউন্ট নিয়ে আমরা অলরেডি বলে ফেলছি, এটা নিয়েও কিন্তু বলা হয়ে গেছে। আমি স্টার্ট করি ভাই সেখানে। সেটা হচ্ছে তোমরা যারা জানো না মেডিকেলের সিট কতজন কয়টা, সেটা হচ্ছে আমি একটু লিখে দিই। এখন পর্যন্ত বর্তমানে এমবিবিএস এর জন্য সিট হচ্ছে ভাই প্রায় হচ্ছে 5100। আর এই বছর যেহেতু লাস্ট ইয়ার হচ্ছে এমবিবিএস বিডিএস কিন্তু একসাথে এক্সাম হয়েছিল, তো সেখানে আমার মতে জানা মতো হচ্ছে 525টা মোস্ট প্রবাবলি সিট, 545টা সিট, 545টা সিট টোটাল হচ্ছে তোমার আসছে 5645। আর এটা কিন্তু একটা সিঙ্গেল পরীক্ষা দিয়েই তোমার এই রেজাল্টটা, এই সিটটা কিন্তু চলে আসবে। তাহলে ভাই এখন আপনি বলেন, তাহলে হচ্ছে ওদের অনেকে বলতেছে ভাই আমি কি এমবিবিএস থেকে ডাইরেক্ট কি বিডিএস এ মানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এরকম একটু অনেক কনফিউশনে আছে। ওগুলো নিয়ে আসলে এখন বললে ওদের মাথা আরো বেশি গরম হয়ে যাবে। আমরা যেটা করি যে হচ্ছে প্রত্যেক বছরই সার্কুলার যেদিন আসে, হ্যাঁ, তো সার্কুলার আসার পরে কিন্তু আমরা এইগুলো নিয়ে আবার হচ্ছে একটা গাইডলাইন সেশন নেই, যে তারা চয়েসটা কিভাবে দিবে, যে কার প্রায়োরিটি লিস্টে কি বলা হয়েছে সবগুলো দেখে। তো এখন তোমার এইগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তুমি চিন্তা করবা এই যে এটা 5645 এর মধ্যে আমার একটা সিট দরকার, তুমি আপাতত তোমার টার্গেট এটা রাখো, এবং সেই একটা সিট হচ্ছে ঢাকা মেডিকেলের একটা সিট দরকার, তুমি ওইভাবে টার্গেট নিয়ে প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে? 5100 কে বলছে লাস্ট ইয়ারে ছিল ভাই কোটা সহ 5380টা আবার চেঞ্জ করছেন সবকিছু নিয়ে। আচ্ছা আমি তো এটা লিখছিলাম ফার্স্টে। ওকে ভাই, তাহলে আচ্ছা এটা লিখে দিই। টিএমসি তে আছে 225টা। ওকে ভাই, আর হচ্ছে এখানে প্লাস আরো 280 অ্যাড হবে কোটার জন্য। আচ্ছা, হ্যাঁ, না এটা যে 280টা কোটা এরকম না, টোটাল সিট 5380টা সবচেয়ে মানে কোটা সহ আর কি। ওকে, আচ্ছা, ওরা হয়তো বুঝে গেছে ব্যাপারটা। এক্স্যাক্টলি, তাহলে আমার মনে হয় এগুলো নিয়ে আর কথাবার্তা বলার দরকার নাই, এবং এটা কি করবে সেটা হচ্ছে আমরা আস্তে মানে সময় যখন হবে তখন আমরা বলবো। ওকে, তাহলে এগুলো নিয়ে আর কিছু হচ্ছে আমার মনে হয় এটা দরকার আছে বলার, আমরা সামনে আগাই। আমাকে দিস একটু। ওকে, বুঝলি? সো এখান থেকে আমরা অলরেডি
আমাদের কিন্তু সিট কাউন্ট নিয়ে কথা হয়েছে, কবে শুরু হচ্ছে সেটাও তোমাদের বলেছি যে আমাদের কালকে থেকেই ফ্রি উইকের ক্লাস শুরু হচ্ছে, যেটা কেউ মিস দিবা না, ঠিক আছে? এরপর হচ্ছে 15-16 তারিখ থেকে আমাদের হচ্ছে তোমাদের ফুল ব্যাচের ক্লাস শুরু হবে, রুটিন পেয়ে যাবে, সবকিছুই আমি কলম খুঁজছি, মানে লিখে দিস। সো আমাদের কোশ্চেনের টাইপ কেমন হয় যদি তোমাকে বলি, এটা বোঝার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে যে মেডিকেলের কোশ্চেন টাইপ কেমন হয়। সোজা কথায় বলে দিলে মূল বই কেন্দ্রিক হয়, মূল বই থেকে পড়তে হয়। তো আমরা কিন্তু তোমাদেরকে মূল বই ধরেই পড়াই, যেমন আমি কিন্তু ভার্সিটির জন্য পড়াই, আমি আবার মেডিকেলের জন্য পড়াই। ভার্সিটি পড়াইতে গেলে আমি স্লাইড দিয়ে পড়াই, সোজা কথা। কারণ ভার্সিটিতে যারা বায়োলজি পড়ছে ওরা অত ডিপ বায়োলজি না পড়লেও চলে, স্লাইড ধরে পড়াইলেও চলে, কিন্তু আমি মেডিকেলের জন্য যখন পড়াই তখন কিন্তু আমি ভাই মূল বই ধরে পড়াই। তো কোশ্চেনের টাইপ হচ্ছে মূল বই কেন্দ্রিক। এখন মূল বই পড়ে তুমি যদি অনুশীলনী প্রশ্ন সলভ না করো তাহলে কিন্তু তোমার পড়াশোনা অর্ধেক হইলো, অর্ধেক বাকি রইলো। তো কেউ যদি ফিজিক্সের খালি দাগানো লাইনগুলো পড়ে যায় আর সে কোশ্চেন গুলো সলভ না করে অনুশীলনীর, আমি বলবো তার পড়াশোনা 50% হয়েছে। আর যদি কেউ ফিজিক্সের দাগানো লাইন পড়ে এবং অনুশীলনীর প্রশ্ন সলভ করে তাহলে তার 100% পড়াশোনা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? তো আমি একই সাথে একটা চ্যাপ্টার পড়ার নিয়ম কি সেটাও তোমাকে আসলে আজকেই বলে দিই, যে মেডিকেলের জন্য যখন তুমি পড়বা তুমি আসলে কিভাবে পড়বা। প্রথমেই তোমার দরকার একটা ভালো ক্লাস। ওকে, ভালো ক্লাস কই পাওয়া যায়? আমার মনে হয় মেডিকেলের জন্য 100 জনকে জিজ্ঞেস করলে 90 জন উত্তর দিবে যে ভাই আরটিডিএস এ যাও, ঠিক আছে? তাহলে আরটিডিএস এ তুমি একটা ভালো ক্লাস করবা, ঠিক আছে? ভালো ক্লাস করার পরে তুমি অবশ্যই বইটা পড়বা নিজে নিজে, ঠিক আছে? বই পড়া নিজে। ভালো ক্লাস করার আগেও না একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে বই দাগিয়ে নেওয়া। ওকে, তাহলে আমার ক্লাসের জয়েন করার আগেই তুমি আসলে বই দাগিয়ে নিবা। কার বই দেখে দাগাই নিবা? আরটিডিএস এর বই দেখে দাগাই নিবা, ঠিক আছে? আরটিডিএস এর বই কই পাবো দাগানো? আমরা ভর্তি হওয়ার সময় তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে, বা তুমি চাইলেই হবে তখন টেলিগ্রাম গ্রুপে তুমি ফুল দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। এন্ড ইটস অ্যান ইন্টারেক্টিভ পিডিএফ, আই মিন তুমি সার্চ করে যে কোনো জায়গায় চলে যেতে পারবা। সো বই দাগিয়ে নেওয়ার পরে একটা ভালো ক্লাস করবা এবং বইটা নিজে পড়বা। পড়ার পরে কি করবা বলো? বই নিজে কি পড়বা? ভাই ক্লাসে যেগুলোকে বেশি জোর দিয়েছেন ওইগুলো ভালো করে পড়বা, দাগানো জিনিসগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, যারা এখন জয়েন করছো, ঠিক আছে, যারা এখন জয়েন দিচ্ছ তারা মনোযোগ দিয়ে শুনতে থাকো, কোনো কোশ্চেন করো না, কারণ তোমার কোশ্চেন গুলো কিন্তু অলরেডি আলোচিত হয়ে গেছে। ওকে, সো বই পড়ার পর এরপর তুমি কি করবা বলো? অনুশীলনীর প্রশ্ন সলভ করবা। অনুশীলনী ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তো মাস্ট। অনুশীলনী সলভ করার জন্য তুমি কিন্তু আরটিডিএস এর বই থেকেও সলভ করতে পারবা। আরটিডিএস এর বইতে যেমন এই বইগুলো একটু দিস তো ভাই, কিছু বই এখানে আছে। আরটিডিএস এর বইগুলোর মধ্যে কিন্তু আমরা যে প্রশ্নগুলো লাগবে না মেডিকেল ওইগুলোকে বাদ দিচ্ছি। ধরো বুয়েটে আসছে, রুয়েটে আসছে কঠিন ম্যাথমেটিক্যাল প্রশ্ন, ওইটা মেডিকেলে আসবে না, ওইটাকে আমরা বাদ দিয়েছি। তো তুমি বই থেকে সলভ করলে হয়, আবার ব্যাখ্যাও লিখে দিয়েছি। আরটিডিএস এর বই থেকে সলভ করলে হয়, কোনো সমস্যা নেই, বাট অনুশীলনী অবশ্যই সলভ করতে হবে। এরপর তুমি হচ্ছে আগের বছরের প্রশ্ন দেখবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার ক্ষেত্রে তুমি যদি মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে মেডিকেল ভার্সিটি দুইটার জন্য এই কোশ্চেনগুলো দেখবা, বুঝছো? তাহলে খালি বই পড়া কিন্তু নিজের কাজ না, এই কাজগুলো করতে হবে। ওকে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার পরে তুমি একটা ভালো এক্সাম দিবা, ঠিক আছে? আরটিডিএস একটা ভালো এক্সাম দিবা। এই জিনিসগুলো কন্টিনিউয়াস বেসিসে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য করতে হবে। তবে একটা অনেস্ট কথা বলবো, অধিকাংশই তোমরা এটা কমপ্লিট করতে পারবে না। একদিন দেখা যাচ্ছে যে এই এক্সামের আগে তুমি কিছু প্র্যাকটিস করতে পারলে আরো ভালো। আসলে নিজে কিছু প্র্যাকটিস কোশ্চেনে প্র্যাকটিস করা, তো এই প্র্যাকটিসটা অলওয়েজ না করা যায় না, আমরা বলবো যে করো কিন্তু করা যায় না। তা আমরা কিন্তু তোমাদের প্রায় 16টা বই দিচ্ছি যেখান থেকে তুমি কোয়ালিটিফুল কোশ্চেনে প্র্যাকটিস করতে পারো। যদি কোনো কারণে করতে না পারো কিছু করার নাই, বাট এই যে বেসিক পার্টগুলা, এই বেসিক পার্টগুলাতে কখনোই স্কিপ করা যাবে না। বই পড়ো নাই, পরীক্ষা দিয়ে দিছো, লাভ হইলো না, কিন্তু একটা ভালো ক্লাস করো নাই, পরীক্ষা দিয়ে দিছো, অনেক কনসেপ্টে তুমি ধরা খেয়ে যাবা, বুঝছো? সো এতদিন ধরে পড়াইতে পড়াইতে একটা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে, এগুলো ধরো আমাদের বেশ ভালো ডেভেলপ করে ফেলছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় স্যাররা কোন সেন্স থেকে প্রশ্ন করেন, কোন জায়গা থেকে দিতে ভালোবাসেন, এটা আমাদের চেয়ে ভালো, মানে যারা অনেকদিন ধরে পড়াচ্ছে সবার ক্ষেত্রে আসলে তাদের চেয়ে ভালো আর কেউ জানে না, বুঝছো ব্যাপারটা? এই মাইনুল, কোনো প্রশ্ন কি পেয়েছিস কিনা যেটা কমেন্ট থেকে তুই বলতে চাচ্ছিস? প্রশ্ন পাই নাই, পাইছি যেগুলো সেগুলো হচ্ছে অ্যাটাক। অ্যাটাক? আমরা তো অ্যাটাক পাই না ইউজুয়ালি। না, অ্যাটাকই দিচ্ছে। কিরকম অ্যাটাক? আমি তো অ্যাটাকটা আমি বলি যে হচ্ছে ব্যাপারটা এরকম, মানে শাহানশাহ এতক্ষণ বলে গেছে, হ্যাঁ। শাহানশাহ তোরা কেউ গুনেই নাই, বুঝছো? কি বললি? আমার তো শাহানশাহের উপরে মনে হচ্ছে রাগ উঠতেছে আসলে। শাহানশাহ কি করলি ভাই? আচ্ছা, আবির জিজ্ঞেস করছে কোন স্যারের অনুশীলনী, যেই স্যারের বই পড়বা সেই স্যারের অনুশীলনী হচ্ছে যে ইমপ্রুভমেন্ট দিলে পরীক্ষা দিতে পারবে কিনা, কি করবে না করবে, এগুলো শাহানশাহ এতক্ষণ বলে গেছে। বলে যাওয়ার পরে একজন আইসা বলতেছে যে হচ্ছে ভাইদের কোর্সে, মানে আমাদের কোর্সে ভর্তি না হইলে আমরা কেউ প্রশ্নের উত্তর দেই না। তো এটা শাহানশাহর দোষ না, টোটালি শাহানশাহর দোষ। ভাই তুই কারে কি উত্তর দিলি যে হচ্ছে ওরা গুনলো? আচ্ছা, তাহলে শাহানশাহকে একটা শাস্তি দে। শাস্তি দিতে হবে। শাহানশাহ তুই মাঝখানে বইগুলো তুলে ধরে দাঁড়া, তুই 5 মিনিট দাঁড়ায় থাক বই ধরে। ও তো ক্যাডেট ছিল, ও তো এরকম শাস্তি বহুত খাইছে জীবনে আসলে। সো দিস আর দ্য বুকস। ও শক্তিশালী মানুষ, তাই ওকে ধরতে দিলাম। এখানে মোট 16টা বই আছে, তোমরা আমাদের কোর্সে জয়েন করে বইটা নিতে পারো। জয়েন করা ছাড়াও তুমি বই নিতে পারবা, দুইটা অপশন এবার রেখেছি, কারণ গতবার অনেকেই কমপ্লেন দিছে ভাই
আমি তো ভুল করে অন্য কোর্সে ভর্তি হয়ে গেছি ভাই, আরটিডিএস আমি ভর্তি হওয়ার টাকা নেই, কিন্তু আপনাদের বইগুলো চাই। তো সেটারও একটা ব্যবস্থা আছে, আমাদের ওয়েবসাইটে গেলেই তুমি পাবা। কোর্সে জয়েন না থাকলেও বই নিতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? আর কোর্সে থাকলে যেটা হবে, বই অনেক ডিসকাউন্টে নিতে পারবা। তুমি যেহেতু কোর্সে অলরেডি যুক্ত হচ্ছ, তো তোমাদের জন্য অনেক ডিসকাউন্টে বই নেওয়া যাবে। তো এখানে বেশ কিছু বই আছে, মাইনুল একটু যদি ধরে দেখাতি, যেমন কোশ্চেন ব্যাংক, তুমি কোত্থেকে কোশ্চেনগুলো সলভ করবে, এই কোশ্চেন ব্যাংক আছে। এন্ড এখানে সবচেয়ে বিস্তৃত যে বইটা, মাইনুল একটু ধর, এই চিরঞ্জিত জুনিয়র হয়ে গেছে, শিখলি না, ঠিক আছে? আসলে তো চিরঞ্জিত থাকে, আমি গান করতেছি। শাস্তি দেওয়া হচ্ছে যে সো এইটা হচ্ছে আমাদের অফলাইন মডেল টেক্সট বুক। এই বই থেকে তোমরা 50 সেট কোশ্চেন আছে, কোয়ালিটিফুল প্রশ্ন, এগুলো পরীক্ষা দিতে পারো। যেমন মাইনুল একটু ধর, একটু বড় করে দেখা ভেতরটায়। সো এখানে ওএমআর দেওয়া আছে এন্ড লাস্ট অ্যানসার দেওয়া আছে। বোধহয় ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না প্রশ্নগুলা, সমস্যা নেই, জুম ইন করতে হবে না, ওরা বুঝতে পারছে, ঠিক আছে? সো এখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা। এন্ড দেন কোশ্চেন ব্যাংকটা দিয়ে একটু আমাকে কষ্ট করে কোশ্চেন ব্যাংকটা। সো এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, এখানে ব্যাখ্যা সহ টপিক ওয়াইজ কোশ্চেনগুলো সাজানো আছে। টপিক ওয়াইজ একটা চ্যাপ্টার পড়লা অনুজীব, তো অনুজীব থেকে তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার কোশ্চেনগুলো আলাদা আলাদা থাকা দরকার, আলাদা আলাদাই আছে, বুঝছো? আচ্ছা, এন্ড দেন এই যে এগুলো হচ্ছে প্র্যাকটিস বুক, এখান থেকে প্র্যাকটিস করবা। জিকে ইংলিশের জন্য কিন্তু আমাদের অনেকগুলা বই, আমরা একটা বইকে অনেক মোটা বানায় তোমাকে ভয় ধরাইতে চাই না, বুঝছো? যেমন ইংলিশের জন্য 2টা বই, একটা গ্রামার, একটা ভোকাবুলারি, পড়ে শেষ করে তোমার কিন্তু আনন্দ লাগবে। আর অন্যান্য বই যেগুলো আছে, যেগুলো খুব প্রচলিত, ওইগুলো সবচেয়ে বড় সমস্যা, এত মোটা দেখলে প্রথমে তোমাদের চুপসে যাও তোমরা, যে কেমনে পড়বো এটা। তো এইটা হচ্ছে প্রিসাইজ, এখান থেকে আগে কমপ্লিট করে নিয়ে তারপর যদি মনে করো যে আরো প্র্যাকটিস করা দরকার, তাহলে আরো অন্যান্য বই সলভ করো, সমস্যা নেই। সো আমাদের সবচেয়ে জোস বই যেটা, দ্বারা জিকের ক্ষেত্রে ওরা জানে, এটা আমাদের সবচেয়ে জোস বই হচ্ছে এটা, এক্সট্রা ইনফো হ্যাক। যারা নিজের লেভেলকে আরো আপডেট করতে চাও, যে ভাই আমি ডিএমসি তে টপ করতে চাই, তো প্রত্যেক বছর কিন্তু 3-4টা প্রশ্ন এক্সট্রা ইনফো থেকে মেরে দেয়, বুঝছো? তো ওই 3-4টার জন্য অনেকে চিন্তাই করে না, আমরা এটাকে মানে খুব যে খারাপ বলি, ব্যাপারটা এরকম না, যে আচ্ছা এক্সটেন্ড ফোর থেকে না হয় নাই পারলাম, ওই প্রশ্নগুলো বাদ দিয়ে হিসাব করলাম, সমস্যা নেই। এভাবেও অনেকের ক্ষেত্রে ক্লিক করে, অনেকে ভালো করে। আবার কেউ আছে যে না, আমি ওই এক্সটেন্ড ফোর ছাড়বো না, আমি একটা চ্যাপ্টার পড়বো, এক্সটেন্ড ফোর সলভ করবো। এটা হচ্ছে যারা আপগ্রেড করতে চাও নিজেকে, তাদের জন্য এই বইতে জাস্ট এক্সট্রা তথ্যগুলাই, মাজেদা ম্যাডামের বইয়ের, তারপর হচ্ছে তোমার আজিবুর স্যারের বইয়ের তথ্য, তারপর হচ্ছে হাজারি স্যারের বইয়ের বাইরে যে কবির স্যার বা সঞ্জিত কুমার গুহ স্যার, তাদের বইয়ের প্রশ্নগুলো মানে তথ্যগুলো এখানে সাজানো ভাবে লেখা আছে। চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টার থেকে এক্সটেন্ড গুলো এখান থেকে দেখে নিবা, দাগায় দাগায় পড়ে নিবা। এন্ড ট্রিক্স বুক, এটা হচ্ছে তুমি এখান থেকে সব কি পড়বা বলো, ট্রিক্স বুক থেকে তুমি মেইনলি এখানে একটা চ্যাপ্টার পড়ার সময় একটু উল্টায় নিলা, এখানে বেশ কিছু নেমোনিক্স লেখা আছে, যে কিভাবে তুমি মনে রাখতে পারো এই জিনিসগুলা এখানে লেখা আছে, সেটা দেখতে পারো। এরকম আরো বই আছে, তো তুমি এগুলো বই নিয়ে আলাদা ভিডিও আছে, আলাদা ব্যাপার আছে, ওইখান থেকে দেখতে পারো। এখন মাইনুল, তাইলে আমি মূল বই না পড়ে আরটিডিএস এর বই পড়বো, তুই কি বলতেছিস? মেডিকেলের জন্য আমি সিদ্ধান্ত নিছি, ভাইয়ারা যেহেতু বই বানাইছে 16টা, ভাইয়াদের বই পড়বো, মূল বই পড়বো। তুই পড়তে পারো, আমিও পড়তে পারি, শাহানশাহ পড়তে পারে, সমস্যা নাই, কারণ আমাদের তো আর মেডিকেলে চান্স পাওয়ার ভয় নাই, ঠিক আছে? আমরা পড়তে পারি ইচ্ছা করলে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে তোর জন্য উত্তর হচ্ছে হ্যাঁ পড়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ওদের জন্য হচ্ছে এটা সতর্কবাণী, শুধু আমাদের বই না, যদি কোনো কেউ আইসা তোমার হচ্ছে বলে যে এইটা হচ্ছে এই যে আমরা একটা, অনেক সময় তোমরা এরকম দেখবা, স্পেশালি গোপাল ভাঁড় যারা দেখো তারাও দেখবা যে হচ্ছে চিকাল রত্ন ফল আইনা দেয়, তারপর হচ্ছে এইরকম যে হচ্ছে 3 কালই তার পার হয়ে যাবে, এই টাইপের কোনো ইয়েটে আর কি, যে হচ্ছে কি বলে এটা, প্রসাদ টাইপের খাবার দাবার বা এরকম কোনো একটা কিছু। তো এরকম যদি হচ্ছে কেউ বলে তোমাকে যে হচ্ছে এই বই পড়লেই হয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যা। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদের হচ্ছে মাথায় কোনোভাবেই নেওয়া যাবে না। মূল বইয়ের বাইরে এগুলো হচ্ছে তোমার সহায়ক বই, ঠিক আছে? তুমি হচ্ছে জাস্ট তোমার মেন বই পড়া শেষ, এগুলো থেকে তুমি প্র্যাকটিস করার জন্য তুমি এগুলো ইউজ করবা। কিন্তু তুমি যদি ফার্স্টে এই বইগুলো পড়ো, তাহলে আসলে তুমি বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবা, মানে থেকে যায়। এই কারণে তুমি হচ্ছে যেটা করবা, অবশ্যই আগে মেন বই পড়ার পরে তারপরে তুমি হচ্ছে অন্যদিকে যাবা, ঠিক আছে? ওকে, এন্ড দেখো এখানে খেয়াল করলে যে আরটিডিএস এর কোনো বইয়ের কথা কিন্তু আমি এখানে প্রিসাইসলি লিখে নাই, প্র্যাকটিসের একটা পার্ট রাখছি, এটা কোথায়, সবার লাস্টে। এন্ড মাঝে মধ্যে স্কিপ করলে সমস্যা নেই, বাট তুমি যদি মাঝে মধ্যে এটা স্কিপ করো, যে নিজে বইটা পড়ি না, এটা স্কিপ মারছি, তাইলে কিন্তু তুমি শেষ। কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে কত হয়? শূন্য হয়। যদি কেউ মূল বই না পড়ো, তাহলে কত পাবা? শূন্য পাবা, বুঝছো? এই আচ্ছা, আর যদি আচ্ছা, তো জাস্ট আমি বাইরের সাথে জাস্ট একটা জিনিস অ্যাড করি, যে মূল বই ভালো মতো পড়বা, মূল বইয়ের অনুশীলনীগুলো ভালো মতো সলভ করবা, যে কোনো একটা বই খুব ভালো মতো পড়ো ভাই, যেখানে লেখা আছে মূল বইগুলা। পাশে এক্সট্রা ইনফোর জন্য আমাদের আরটিডিএস এর এক্সট্রা ইনফো বই থেকে যা এক্সট্রা ইনফো আছে অতটুকু পড়লে হবে। কেউ যদি এক্সট্রা ইনফো নাও পড়ো, সেও কিন্তু খুব ভালো করতে পারবে যদি মেইন বইটা তোমার পড়া থাকে। আর ইংলিশের ক্ষেত্রে তো অবশ্যই আমরা বললাম মাস্টার বইটা বা পড়তে পারো, আর জিকের ক্ষেত্রে হচ্ছে তুমি আমাদের বইটা পড়তে পারো, আমাদের বই বা হচ্ছে আমাদের ক্লাস ফলো করলেই হয়ে যাবে। মেইন কথা ভাই, আরটিডিএস থেকে যা পড়াবে এতটুকু পড়লে এনাফ, এতটুকু পড়লে হবে। নিজে নিজে পড়লে সেক্ষেত্রে মেন বই পড়বা, আরটিডিএস যা প্রোভাইড করবে দ্যাটস এনাফ ফর ইউ, এটা ডিএমসি চান্স পাওয়ার জন্য এনাফ। ওকে, আমরা মোটামুটি আমাদের আলোচিত টপিকগুলো সবই শেষ করে ফেলেছি, একটা বাদে, দ্যাট ইজ কল্ড এক্সাম স্ট্র্যাটেজি।
অ্যান্ড আমরা তারপরে তোমাদের যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলোও নিব। আগে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে অল্প করে কথা বলি। এক্সাম স্ট্র্যাটেজি কি দেখো, এটা ভাই এক মিনিট জাস্ট ইন্টারাপ্ট করি আপনাকে যে কোর্সের বাইরেও হচ্ছে কিন্তু তোমরা বই নিতে পারবে, আমাদের কিন্তু বইয়ের সেটগুলো ওপেন করা আছে, তো তোমরা কোর্সে যদি নাও থাকো সেক্ষেত্রে বই নিতে পারবে। আমরা অলরেডি মানে ফুল সেট বই বিক্রি করতেছি, কারণ আলাদা করে বই বিক্রি করলে আসলে খুবই হ্যাসেল একটা বিষয়। তো তোমার যদি লাগে তুমি এক্সট্রা তুমি পেমেন্ট করে তুমি জাস্ট হচ্ছে আমাদের 16 সেট বইটাই তুমি হচ্ছে আমি নিতে তোমাকে পারবে, বলি কোনো সমস্যা নেই। rtdslive.com এই ওয়েবসাইটে যাবা, গিয়ে তুমি উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা পরীক্ষার জাস্ট ব্যাপার দেওয়া আছে, এটা তো তোমাদের 27-এর পরীক্ষা, এটা তোমার দেখার দরকার নাই। নিচে যেতে থাকবা, নিচে গেলে আমাদের কোর্সগুলো তুমি পাবা। তোমার জন্য যে কোর্স দেখে দেখে ওইটা কিনবা, কেমন? সেকেন্ড টাইমারটা 26-এরটা কিনবা। আর 27-এর সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচও কিন্তু এখানে দেওয়া আছে, 1750 টাকায় তুমি এক্সাম ব্যাচে জয়েন হয়ে যেতে পারবা, ঠিক আছে? 27-এর প্রি মেডিকেল, 27-এর যদি কেউ শুনে থাকো চুপি চুপি খুবই ভালো, ঠিক আছে? কারণ হচ্ছে আচ্ছা 27-এর আমাদের এই যে প্রি মেডিকেল ব্যাচে কিন্তু 700-র বেশি স্টুডেন্ট হয়ে গেছে, আমি একটু আগে দেখলাম, বুঝছো? এন্ড এইখান থেকে তুমি কোর্সের বাইরে থাকলে বই কিনে নিতে পারো। আর যদি কোর্সের ভেতরে থাকো তাহলে কোর্সের ভেতরে থাকলে তুমি কোর্সে ক্লিক করলে ওইখানে বই কেনার অপশন থাকবে। এবং এইখানে তুমি যদি কোর্সে থাকো বইয়ের দাম কিন্তু আরো 1000 টাকা কম, বুঝছো? তো কোর্সের যারা আছো কেউ ভাই প্লিজ এই দাম দিয়ে বইটা কিনো না, ঠিক আছে? হ্যাঁ না, আমরা তো ওদের কারণ হচ্ছে আমরা ওইখানে আমাদের যে মানে কস্টিং, ছাপানো কস্টিং যেটা একদম সেইটাতে আসলে কোর্সের ভেতরে প্রাইসিংটা করেছি, এই আর কি। এবং মানে ওই যে বললাম যে বইটা হচ্ছে ইটস লাইক অপশনাল, তুমি চাইলে প্র্যাকটিসের জন্য অবশ্যই নিতে পারো, আমরা অনেক হার্ড ওয়ার্ক করে তৈরি করেছি জিনিসটা, কিন্তু এই বই না পড়লে চান্স হবে না, আমরা এটা জীবনে বলবো না, ঠিক আছে? এবং এটা আসলে শুধু একটা কথাই বলা যায় যে মূল বই না পড়লে চান্স হবে না। হ্যাঁ, exactly. এর বাইরে যত বই আছে ভাই ওগুলা তুমি যদি না পড়ো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, Exactly. ঠিক আছে? মেইন বই পড়বা, অনুশীলন সলভ করবা এন্ড ইউ উইল রক। হ্যাঁ, কারণ প্রশ্নটা আরডিডিএস এর বই থেকে হবে না, প্রশ্নটা অন্য কোনো কোচিং এর বই থেকে হবে না, প্রশ্নটা মূল বই ধরে প্রশ্নটা হবে, বুঝছো? এটা জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য বইগুলা, দ্যাটস ইট। সো আমরা আমাদের বইগুলাও তোমাদের দেখাই দিলাম। এন্ড কোর্স যদি কিভাবে কিনবা বুঝতে না পারো, এখানে একটা সুন্দর করে ভিডিও দেওয়া আছে, এটাতে ক্লিক করবা, কোর্স কেমনে কিনতে হয় তুমি বুঝে যাবা। স্টিল ভাই বুঝতেছি না, আমার না কিছু ডাউট আছে, আমি এগুলো ক্লিয়ার করতে চাই, ভাইদের জিজ্ঞেস করে উত্তর পাই নাই। তাহলে তুমি একটু কষ্ট করে আমাদের যে পেজ আছে, আমাদের পেজের নাম জানো না? আরটিডিএস নামে একটা পেজ আছে, ওই পেজে, অথবা গ্র্যাভিটি মেডিটেশন নামে একটা পেজ আছে ওই পেজে, অথবা রোড টু ডিএমসি নামে একটা পেজ আছে। আশা করি যারা আমাদের লাইভ দেখছো তারা এগুলাকে চেনো, এগুলা সার্চ করলে ফেসবুকে পেজগুলা পেয়ে যাবা। হ্যাঁ, ওই পেজগুলোতে তুমি মেসেজ দিবা, তোমার যা জিজ্ঞাসা, একটু ধৈর্য ধরবা, কারণ অনেক মেসেজ আসে, ওই 2-3 ঘন্টার মধ্যে অবশ্যই তুমি রিপ্লাই পাবা। ওই রিপ্লাই পেয়ে উত্তর পেয়ে গেলে তারপর তুমি আরো কিছু জানতে হলে আরো জিজ্ঞেস করে নিবা, এই হচ্ছে কথা। ক্লিয়ার সবকিছু? আর কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাদের জানাও। কোর্স কেমনে কিনতে হয় এটাও জানাই দিলাম। সায়েন্সা কিছু বলতে চাচ্ছিস, চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা, তো ভাই একজন প্রশ্ন করছে আনিশা আরটিডিএস এর বই থেকে প্র্যাকটিস করলে হবে না, মূল বইয়ের পাশাপাশি? অবশ্যই হবে। এরপরে তুমি যদি টাইম পাও প্র্যাকটিস করতে, আলাদা প্র্যাকটিস যে কোনো বই থেকে জাস্ট ইউ ক্যান ডু। আগে মূল বই পড়বা, অনুশীলন সলভ করবা, এরপর ভাই যা বই যত বই আছে তুমি যতটুকু পারো জাস্ট ডু ইট। ওকে, ওকে, আমরা আমাদের বইগুলো আসলে সেট আকারে সাজাই, তো এই জন্য আলাদা করে বই সেলস করা আমাদের জন্য খুবই কষ্টকর, এন্ড আমরা কোনো প্রকাশনী না, দ্যাটস ওয়াই আমাদের জন্য এগুলো ম্যানেজ করা একটু কঠিন, বুঝতে পারছো? আচ্ছা, আনলিমিটেড জায়গাতে তুমি আনলিমিটেড প্র্যাকটিসের একটা স্কোপ পাবা, এটা যাদের বলতেছে দাঁড়াও। আর তোমা জিজ্ঞেস করছো কবে বুক রিভিউ কন্টেস্টের রেজাল্ট দিব। আমরা এই যে এখনো বুক রিভিউ কন্টেস্ট আসলে চলতেছে, অনেকেই বই নিচ্ছে, তারাও পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করলে পরে একসাথে আমরা আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে আমরা এটার একটা কমপ্লিট রেজাল্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভয় পাওয়ার টেনশনের কোনো কারণ নাই। এই ডেইলি রুটিনটা বলেন কিভাবে পড়বো, তোকে এনে দাঁড় করে রাখছি তো, কিন্তু ডেইলি রুটিনটা ওদেরকে বলি, দেখ তুই রাতে পড়, তুই দিনে পড়, যখন খুশি, এটা তোর স্বাধীনতা। আমি তোকে কোনো ছাঁচে বন্দি করে এখানে কোনো মানে কি বলবো আসলে, তোকে কোনো খাঁচাই বন্দি পাখি বানাতে চাই না। আমার কথা হচ্ছে রেগুলার যে এক্সামটা থাকবে ওইটার পড়া তোকে শেষ করতে হবে। এবার তুই মধ্যরাত্রে শেষ করলি নাকি আর্লি উঠে সকালবেলা শেষ করলি, ইটস আপ টু ইউ। আমি কি বুঝাতে পারলাম? এই সো ডেইলি রুটিন হবে এটাই, ডেইলি কমপক্ষে তোকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, দ্যাটস দ্য রিয়েলিটি। নিজে পড়ার টাইম 8 থেকে 10 ঘন্টা লাগে। কেউ যদি বলে যে না ভাই এত পড়তে হয় না মেডিকেলের জন্য, তাহলে আমি বলবো যে এই স্টেপগুলো তুমি কেমনে কমপ্লিট করবা। যদি তুমি 8 থেকে 10 ঘন্টা টাইম না দাও, তুমি বইটা নিজে নিজে কখন পড়বা, অনুশীলনী সলভটা কখন করবা, বুঝছো? তাহলে আসলে পড়তে হয় না, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তুমি এখানে কোনো সোনার কাঠি, জাদুর কাঠি, রূপার কাঠি কিচ্ছু নাই যেটা দিয়ে ছুঁয়ে দিলে তোমার মেডিকেলে চান্স হবে, জাদু ভাই তো আছে। বুঝছো? আচ্ছা আচ্ছা বল। ভাই, আমি মেনলি হচ্ছে যেহেতু শুরুতে বলছিলাম যে ভাই এই চিটাং বোর্ড নিয়ে একটু কথাবার্তা বলবো, Exactly. এই জন্য ভাই আমি একটু আবার ব্যাক আসলাম Okay. টপিক নিয়ে। কথা হচ্ছে ভাই, আবার বলতেছি আমি নিজে চিটাং বোর্ডের মানুষ, আর হচ্ছে আমাদের সময় সেম বন্যার কাহিনী হয়েছিল। আমাদের সময় ভাই এইচএসসি 10 দিন পিছিয়ে গেছিল শুধু আমাদের বোর্ডে, আর আমাদের 10 দিন বাদ দিয়েই কিন্তু এই অ্যাডমিশনের সেম টাইমে সবার সাথে বসতে হয়েছে। এখন তোমরা যারা এই প্ল্যান ফলো করতেছো চিটাং বোর্ডে, তারা খেয়াল করো, তোমাদের কিন্তু 20 আগস্টে পরীক্ষা শুরু হয়ে 9 সেপ্টেম্বরে পরীক্ষাটা শেষ হবে। তোমাদের টাইমটা হচ্ছে তাহলে এটুকুর মতো পাচ্ছ, ধরে নাও।
কারণ কি, এখন তোমরা বলতে পারো, অনেকেই প্রথমে দেখলাম ভাই কমেন্ট করতেছে যে হচ্ছে ভাই আমাদের জন্য কি পরীক্ষাটা পিছাবে না। এখন এই চিন্তা যদি থাকতো তাহলে কিন্তু ডিউর পরীক্ষাটাও হয়তো 1 মাস পিছাইতে পারতো, কিন্তু ডিউর অলরেডি পরীক্ষা সময় ডেট দিয়ে দিছে। কারণ মেডিকেল যারা ডেট বা টাইম দেয়, যে সরকার থেকে সচিব থেকে যারা চিন্তা করবে, তারা ভাববে যে ডিউ দিয়ে দিচ্ছে, আমি কেন দিব না, দিতেই পারে। ঠিক আছে, তখন এই জিনিসটা তোমার মাথায় রেখেই কিন্তু পড়াশোনা করতে হবে। খেয়াল রাখো, আমাদের সময় 10 দিন গ্যাপ পড়ছিল, তোমাদের সময় সেটা প্রায় 30 দিনের মতো গ্যাপ পড়তে পারে। আচ্ছা, হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু তাহলে সেভাবে প্রিপারেশন নিয়ে মেন্টালি চিন্তা করে কিন্তু পড়াশোনা করতে হবে। তুমি যদি এখন পর্যন্ত ধরো সেপ্টেম্বরে শুরু করছো, হ্যাঁ 9 তারিখ হয়ে গেছে, পরের দিন থেকে শুরু করছো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তোমার যদি 1-2 মাসের মাথায় এই টেনশনই থাকে যে ভাই আমার হয়তো পরীক্ষাটা পিছাইতে পারে, এই চিন্তা করে সার্কুলার দেয় না, এখন পরীক্ষা পিছাইতে পারে, এই আশেপাশে থাকলে বলছিলেন যে কিছু হবে আলটিমেটলি লাভের লাভ কিচ্ছু হবে না। এক্স্যাক্টলি। তাহলে তোমার কিন্তু ওই যে একটা মাস পিছায় গেছো, ওখানে 1 মাস তোমাকে নিজের থেকে কভার করার চেষ্টা করতে হবে। এখন আমরা তো অবশ্যই চেষ্টা করবো, আমাদের সেটা করার নাই, বাট আলটিমেটলি আমাদের পক্ষ থেকে তখন আমরা বলার, আমরা হয়তো এখানে বলতে পারবো যে যদি মানে যেভাবে সিস্টেমটা চলতেছে 1 মাস কিন্তু অনেক বিশাল একটা সময়, বিশাল একটা গ্যাপ তৈরি হতে পারে। বাট সেক্ষেত্রে তোমাদের কিন্তু কষ্ট করে ওই একটা বোর্ডের জন্য এই 1 মাসের পড়াটা কভার করতে হবে। এই 1 মাসের পড়াটা কভার করাটা হয়তো কঠিন হবে, কিন্তু তোমাদের মেন্টালি এই প্রিপারেশন নিয়েই থাকতে হবে যে আমাদের 1 মাস পিছিয়ে আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি। সেই সময়টা 3 মাস। আর ভাই সত্যি কথা বল, 3 মাসে কিন্তু মেডিকেল প্রিপারেশন যথেষ্ট ভালোভাবে সম্ভব। ইয়েস, এইখানে ভাই একজনের প্রশ্ন থাকবে স্টুডেন্ট, এখন শুরু করলে হবে কিনা? আমি প্রি মেডিকেল করি নাই, আমি কোনো প্রিপারেশন নেই নাই, এখন শুরু করলে হবে কিনা? এক্স্যাক্টলি। So, এর অ্যান্সার আমি বলতে চাই ভাই, ক্যাডেট, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে ক্যাডেট, আসাদ আছে, রিয়াদ আছে, সব আরটিডিএস টিচার প্যানেলে আছে। তো তারা কোনো সময় পাইছেন না? আমরা ছিলাম আমরা কিন্তু জেল কলেজ লাইফে সেটা পাইনি। ভাইরা ছিল ক্যাডেট যারা পড়ে, তারা হচ্ছে জেলবন্দি থাকে। সো তারা এক্সট্রা কোনো বই পড়ার সুযোগ পায় না যে প্রি মেডিকেল করবে বা অন্য কোনো কোর্সে যুক্ত হবে, এই সুযোগ তারা পায় না। বাট ওই 3 মাস পরে কিন্তু তারা ডিএমসিতে আমাদের সাথে পড়তেছে। সো আমি প্রি মেডিকেল করে যেটা পাইছি, ভাই না করে ডিসঅ্যাডভান্টেজ ছিল, বাট কভার করছে। তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমাকে কভার করতে হবে। প্রি মেডিকেল করি নাই সেরকম করতে করার সুযোগ পাই না সেটা না, আমি কিন্তু 10 দিন পরে পরীক্ষা দিয়ে মানে পড়াশোনা শুরু করেও কিন্তু এটাই। পাইছি আলটিমেটলি। ঠিক আছে, আমি যদি পারি তোমরা কেন পারবা না? ঠিক আছে, আমিও মানুষ ভাই, তুমিও মানুষ। ঠিক আছে, তুমি তোমার সমস্যাটা, তোমার সাথে আমার সাথে ডিফারেন্সটা কই হবে? আমি জিনিসটা এই মেন্টালিটি নিয়ে পড়া শুরু করছি, আমি ইনশাল্লাহ পারবো। 10 দিন গেছে বা 30 দিন গেছে, কি হয়েছে? বাকি সময় তো পারবো, বাকি সময় তো আমার কাছে আছে। তোমরা চিন্তা করবা ভাই 30 দিন চলে গেছে, বাকি আর তো মানে কিছুই হবে না, আমার দ্বারা আর পসিবলই না। আমি পরের বছর দেখি ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষাটা দেওয়ার চিন্তা করি, হয়তো বা দেখি অন্য ভার্সিটিতে কি করা যায়, তাহলে কিন্তু তুমি হেরে গেছো এখানে। আচ্ছা, ইটস ওকে। সো এগ্রি নিয়ে একজন বারবার প্রশ্ন করছে ইউটিউবে, আমি একটু উত্তরটা দেই যে এগ্রির জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাই। এগ্রির জন্য ডেডিকেটেডলি এখন কেউই আসলে এখন থেকে তোমাকে পড়ানো শুরু করবে না, কোনো প্ল্যাটফর্মই নাই, হয় ভার্সিটি নয়তো মেডিকেল নয়তো ইঞ্জিনিয়ারিং। কারণ এগ্রি পরীক্ষাটা হয় অনেক শেষে, সবার শেষে। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তোমার বায়োলজি, কেমিস্ট্রি এগুলো এগ্রির জন্য হয়ে যাবে। ফিজিক্সে কিছু ম্যাথমেটিক্যাল পার্ট ভার্সিটির জন্য যেরকম লাগে ওরকম এগ্রির জন্য লাগবে, আর ম্যাথটা টোটালি আলাদা করে পড়তে হবে। সো আমি মনে করি যে ওই যে মেডিকেল প্লাস ভার্সিটির জন্য যে কথাগুলো বলেছি, সেম কথা এগ্রির জন্য সত্য। তুমি এগ্রি প্রিপারেশন নিলে হয় মেডিকেল ব্যাচে নয়তো ভার্সিটি ব্যাচে যুক্ত হও, যে কোনো একটা ব্যাচে যুক্ত হও। যুক্ত হয়ে তুমি এবার এগ্রির কোশ্চেন ব্যাংকটা আলাদা করে সলভ করো। ফিজিক্স সেন্টার্সের বা নেটওয়ার্কের বা আরো অনেকেরই এগ্রি কোশ্চেন ব্যাংক আছে, ওইখান থেকে তুমি ওই কোশ্চেন ব্যাংক সলভ করো, তাইলে এগ্রি প্রিপারেশন হয়ে গেল শুরু থেকে, তুমি যেটা চাচ্ছ। ওকে, আর হচ্ছে টাইমলাইন নিয়ে যে কথাটা হলো, আমাদের কিন্তু আলাদা করে চিটং বোর্ডের জন্য যে আলাদা একটা ব্যাচ দিব, আলাদা করে শুরু করবো, এরকম কোনো সুযোগ নাই। তাহলে আমরা যে 15 তারিখ থেকে তোমাদের ক্লাস বা 15-16 থেকে যে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, চিটং বোর্ডে যারা আছো, কষ্ট হইলেও এই ব্যাচের সাথেই তুমি একটু কোপ আপ করে নিবা। প্রথম দিকের যে চ্যাপ্টারগুলোতে তাও একটু গ্যাপ ফিল হবে, হ্যাঁ, ওইটা পরে যখনই একটু স্পেস পাবা, যেদিন একটু ধরো 2টা ফিজিক্সের চ্যাপ্টার একটু গ্যাপ আছে, একটু চাপ কম, ওই দিন আবার ওই চ্যাপ্টারটা নিয়ে বসবা, আবার একটু এটা নিয়ে সলভ করবা, বুঝছো? কিন্তু চিটং বোর্ডের হইলেও তোমাকে এটাই বুঝতে হবে যে আমার ঠিক আছে, আমার ওই শেষের 2টা সপ্তাহ ওই সময়টা প্র্যাকটিক্যাল, এইচএসসি প্লাস মেডিকেল প্রিপারেশন একসাথেই চালাই যেতে হবে, নাইলে আমি নিজেকে ইচ্ছা করে পিছিয়ে রাখতে পারি না। আমি একটা চ্যালেঞ্জে পড়ছি, ওই চ্যালেঞ্জের জন্য এটাই আমাকে করতে হচ্ছে, মেনে নিয়ে আগাইতে হবে, বুঝছো? এটা হচ্ছে বাস্তববাদী কথা, আর কিছু করার নেই। অনুশীলনী প্রশ্নগুলো এইচএসসি কত ব্যাচের বই অনুসারে পড়বো, লেটেস্ট বই অনুসারে পড়লে ভালো। তোমার কাছে যেই বই আছে ওই বই থেকেই পড়বা। আর নতুন বই কিনতে হবে কিনা, নতুন বই কিনতে হবে না, এই ব্যাপারে জিজ্ঞেস করছো, আমরা তোমাদের জানাই দিব। এখনো আজমল স্যারের নতুন বই বের হয় নাই। সাধারণত জুলজি বইতেই বেশি কেরামতি করে স্যার, সো বেশি তথ্য চেঞ্জ করে, শুধু জুলজি বইটাই কিনতে হয়। বাকি বইগুলো যদি 1-2 বছরের মধ্যে থাকে তোমার, তাইলে কোনো সমস্যা নাই। কিন্তু ধরো তোমার কাছে 21 সালের বই বা 18 সালের বই তোমরা এখনো পড়তেছো, যে বংশ পরম্পরায় উপহার হিসেবে পাইছি ভাই, হ্যাঁ, ওই বই পড়লে হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি নতুন বই কেনো, ঠিক আছে? যাদের কাছে 2 বছর বা ইভেন 3 বছর বা তার আগের বই আছে, তাদের নতুন বই কিনতে হবে, কারণ 3 বছর অনেকবার এডিশন আসে, অনেক তথ্য চেঞ্জ হয়, বুঝছো? আর
আজমল স্যারের বইয়ের ব্যাপারে তথ্য আমরা জানাই দিব যদি বের হয়, তারপর যে কি পরিমাণ চেঞ্জেস হয়েছে সেটার উপর। আর তুমি বুদ্ধিমান হলে ওই তথ্য যেগুলো চেঞ্জ হয়েছে ওগুলো ক্লাসে আমরা বলে দেই, বা বন্ধুর বই থেকে ওইগুলো টুকে নিতে পারো, ওইগুলো আলোচনায় থাকে, বুঝছো, তখনও হয়ে যায়। এই আর এই তো যেই বইটা আছে ওই বই থেকে তুমি অনুশীলনী সলভ করবা। আর কোনো প্রশ্ন কি আমরা পাচ্ছি? চিরঞ্জিত কিছু বলতে চাচ্ছিলি তোর কাছে? আমরা কি সবকিছু কভার করেছি? এখানে কভার করেছি। আবার একটু মনে করাই দিই, এই যে যেহেতু একটা সুযোগ আছে 300 টাকায় কাচ্চি খাওয়ার, FMB ফাইনাল মেডিকেল ব্যাচ, FMB 300 ফর 3 days, এই শুধু কিন্তু ফুল কোর্সে এই প্রোমো ব্যবহার করে 25 এবং 26 ব্যাচ তোমরা 300 টাকা ডিসকাউন্ট পেতে পারো। তোমাদের যে কোর্স ফি আছে 5,950, সেখান থেকে 300 কমে গেলে কত হবে? 5,650, তাই তো? সো সেই পেমেন্টে জয়েন করে ফেলতে পারো, বুঝছো? এর চেয়ে কম পেমেন্ট পাবা না আসলে, এর চেয়ে বেশি ডিসকাউন্ট আর ডিস কখনো থাকে না, কারণ সুযোগ নেই আমাদের। ওকে, আর আর কিছু বলার আছে মাইনুল? আর কোনো প্রশ্ন আছে আমাদের? না থাকলে পরে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কিন্তু এই যে আজকে সেশনটা দেখলাম, এই সেশনে 26, আচ্ছা তোমরা আচ্ছা কয়েকজন আসো হচ্ছে যে ভাই আমি কমেন্ট করে যাব, এই অধ্যবসায় যদি পড়াশোনায় দিতে পারো ইনশাল্লাহ তোমার কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? কমেন্টের অধ্যবসায়, ঠিক আছে? আমি HSC 26 দিতে পারি নাই, আমি 27 ব্যাচের সাথে মেডিকেল এক্সাম দিতে পারবো? আমাকে তো 27-এ দিতে হবে। হ্যাঁ, তুমি 27-এ HSC দিবা, 27-এই মেডিকেল দিবা, অ্যান্ড দ্যাটস দ্য অনলি টাইম তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। তুমি যদি 28 সালে গিয়ে বলো হ্যাঁ এখন আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, তখন আর তোমার দিতে দিবে না, বুঝছো? তোমার জন্য একবারই মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ, ঠিক আছে? বুঝতে পারছো? অ্যান্ড ওইবার তুমি ফার্স্ট টাইমের হিসেবে কাউন্ট হবা, তোমার 3 নাম্বার কাটবে না। ওকে, আচ্ছা কিভাবে যুক্ত হবে অনলাইন কোর্সে? আল্লাহ গো, খুব সোজা। যাবা খালি গুগল ক্রোমে যাবা, ঠিক আছে? গুগল ক্রোমে গিয়ে কি সার্চ করবা বলো? এই যে rtdslive.com, এটা সার্চ করবা। এই যে rtds লাইভ বা rtds লিখে সার্চ করো গুগল ক্রোমে গিয়ে, rtds এর ওয়েবসাইট পেয়ে যাবা। ক্লিক করে ঢুকে পড়ো ভেতরে। এরপর তুমি নিচে যাও, কোর্স তুমি দেখতে পারছো, 50% কাজ শেষ। ওকে, এবার এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, 26-26-এর কোর্সে জয়েন করবা, সেকেন্ড টাইমের কোর্সে জয়েন করবা। কেমন? বিস্তারিত দেখোতে ক্লিক করবা। ক্লিক করলে পরে এখানে দেখো কোর্সটি কিনুন বলে একটা লাল বাটন আসছে, এটাতে ক্লিক করবা। ক্লিক করলে পরে তোমার এখানে কোর্স কেনার প্রসিডিওর আসবে, যেভাবে অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনো সেভাবেই তুমি কোর্সটা কিনবা। এরপর সব লিঙ্কে জয়েন করার অপশন থাকবে। স্টিল যদি কিছু বুঝতে না পারো আমাদের পেজে মেসেজ করবা। ওকে বাচ্চারা, তাহলে জার্নিটা শুরু থেকে শুরু করো, মাঝপথে এসে শুরু করো না। আবারও বলি, ক্লাসটা RTDS এর সাথে করো। আর যাই কিছু ঘটুক, যারা ক্লাস 26 ব্যাচের যারা আছে সবার জন্য ক্লাসটা RTDS এর সাথে করো, কারণ RTDS এর সবচেয়ে বেস্ট ক্লাস হয় থ্রু আউট, অফলাইন অনলাইন সব কিছু মিলিয়ে। আর বুঝছো, এই যারা এক্সাম ব্যাচের কথা ভাবতেছো, আমি এটা বলবো আর কি, অনলাইনে রেটিনায় যে দাগানো বই আছে ওইখান থেকে বই দাগায় পড়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ হবে, সমস্যা নাই। তবে RTDS এ ক্লাস করলে আমরা RTDS এর দাগানো বই দেখায় পড়াবো, অলমোস্ট নিয়ার অ্যাবাউট সবার দাগানো বই কাছাকাছি। তো আমাদের দাগানো বইয়ের যে লিঙ্কটা, ওইটা একটা ইন্টারেক্টিভ দাগানো বই, ওইখানে তুমি সার্চ করে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবা। এগুলো নিয়ে সব কথা হবে, তুমি আস্তে আস্তে সব বুঝে যাবা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। এই লাইভে দেখো আমরা স্বল্প সময়ে কভার করেছি তোমাদের অসংখ্য প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা মনের গভীরে নিয়ে আজকে রাতে ঘুমাই যাইতা, সেই প্রশ্নগুলো আমরা সব কভার করেছি। অ্যান্ড আশা করি এগুলো নিয়ে কোনো ডাউট নাই। যারা পরে জয়েন করেছো তারা শুরু থেকে লাইভটা দেখবা, যে ভাইয়ারা কি কথা বললো, কিভাবে আগাইতে হবে, এই পয়েন্টগুলো মার্ক করবা। আরও লাইভ হবে তোমাদের জন্য সামনে। ফ্রি উইকের ক্লাস চলবে, আবারও দেখাই দেই, কালকে থেকে রাত 9টায়। কোনো কাজ নাই, কারো টাকা সারা দিব না, আমরা RTDS এ চলে আসবো, কারণ RTDS এ ভাইয়ারা ক্লাস নেবেন, বুঝছো? সো কালকে থেকে RTDS রাত 9টায় চলে আসবা। আর যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াদেরকে ক্লাসেও জিজ্ঞেস করতে পারবা যে ভাই এটা কি ওইটা কি, ঠিক আছে? আমি তোমাদের ধৈর্য এবং তোমাদের এই যে আগ্রহ, এটাকে অবশ্যই স্যালুট জানাই। যেই ধৈর্যটা শুরুতে দেখা যাচ্ছে, শেষ দিন পর্যন্ত যেন সেই ধৈর্যটা থাকে। আর আমাদের ফুল ব্যাচে জয়েন করলে পরবর্তীতে যতগুলা ব্যাচ আসবে, বুঝছো, সব ব্যাচ তুমি কিন্তু ফ্রি পাবা। ফুল ব্যাচের সবাই কিন্তু কুখ্যাত এক্সাম ব্যাচ ফ্রি পায়, লাস্ট 5 ব্যাচ ফ্রি পায়, এগুলো তার জয়েন করতে হয় না। এই তুমিও দিন শেষে পরে দেখা যাচ্ছে যে আফসোস করবা যে কেন জয়েন করলাম না, তোমার বন্ধুদের রিভিউ শুনে, তোমার পড়াশোনার অবস্থা দেখে। কারণ এই অ্যাডমিশনের টাইমে খালি যে পড়তে হয় এরকম না, তোমার ভেতরে যে বারুদটা সেটাকে জ্বালায় রাখতে হয়। আর আমরা আমাদের খালি পড়ানোর দায়িত্ব এটা না, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের এই বারুদটা জ্বালায় রাখারও কাজ করি, যদি তোমরা আমাকে আমার কথাকে বিশ্বাস করো। আর যদি মনে করো যে ভাই বকে যাচ্ছে বকুক, তাতে আমার কি আসে যায়, তাতে আমার কিছু আসে যায় না। মাইনুল ভাই বিরক্ত হয়ে যাচ্ছে, আমার কথা শেষ। জাদিদ, আচ্ছা, একজন একজন বিখ্যাত একজন ব্যক্তি আসছে স্ক্যাম করতে। স্ক্যামার সবসময় থাকে আসলে, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা এই যে এখনো যে জিজ্ঞেস করতেছো রেটিনা দাগানো বই আছে, দাগাইতে এটা দিয়ে পড়লে হবে কি না,
তাহলে তাহলে মানে রিজভি এই যে না এইগুলা দেখলে মনে হয় যে হচ্ছে ওই যে আমার এই যে ব্যারিস্টার সুমনের কথা মনে হয়, হ্যাঁ, যে জিজ্ঞেস করে যে আমি কি তার মধ্যে পরিশ্রম ডালতেছি। তো রিজভি এতক্ষণ কারে কি বললো ভাই, তোরা যদি এরকম করস হতাশাজনক। এই অফলাইনের এক্সাম বেস অনেকক্ষণ কথা বলতেছো, আমি তোমার জানাই যে অফলাইনে আরটিডিতে এক্সাম দেওয়ার সুযোগ আছে জাস্ট 4টা জায়গায়, ওকে? একটা হচ্ছে ফার্মগেট, মিরপুর, ময়মনসিংহ আর চিটগং। সো ওইটার জন্য তুমি আরটিডি অফলাইন বলে একটা পেজ আছে, ওইখানে মেসেজ করো, তুমি ওইখান থেকে ডিটেলস জানতে পারবা, ঠিক আছে? অফলাইনে যে এক্সাম ব্যাচের কথা তোমরা জিজ্ঞেস করতেছো বা ফুল ব্যাচের কথা। আচ্ছা, আর ভাই আরেকটা লাস্ট প্রশ্ন নিব। তাসনিয়া আমাদেরকে প্রশ্ন করছে যে ভাইয়া আমি নন গভর্নমেন্ট মেডিকেল অ্যাডমিট আছি, কিন্তু সেকেন্ড টাইম দিতে চাই। আচ্ছা, কিন্তু মেডিকেলে যে প্যারা অ্যাডমিশনের পড়া কিভাবে কন্টিনিউ করবো? আচ্ছা, এটার জন্য তুমি আমাদের আসলে সেকেন্ড টাইম যে কোর্সটা আছে সেই কোর্সটাতে হচ্ছে অ্যাডমিট হয়ে সেখানে প্রিপারেশন নিতে পারো, ক্লাস এক্সাম নিতে পারো। এর পাশাপাশি যেহেতু তোমার ইচ্ছা আছে, তোমার উপর এক্সট্রা লোড যাবে, বুঝছো? তো এটা আসলে তোমার নিজেকেই একটু ওভাবে পড়তে হবে যে তোমার রেগুলার আইটেমের পাশাপাশি একটু আমি পড়াশোনা একটু করতে বলি, হবে। আইটেমের পাশাপাশি সো টাফ। আমি এই ধরনের স্টুডেন্টদের সাথে ডিল করেছি এর আগেও, ঠিক আছে? যারা ধর অলরেডি সরকারি মেডিকেলে বা বেসরকারি মেডিকেলে জয়েন্ট, মেডিকেল এবং সেকেন্ড টাইম প্রিপারেশন একসাথে কন্টিনিউ করতে চায়, ওটা ওদের জীবনের উপর দিয়ে যায়, লিটারালি কোনোটাই ভালো মতন আসলে হয় না। তো আমি তোমারে বলবো, তুমি যদি মনে করো যে আমি সরকারি মেডিকেলে পড়বো, জীবনে কিছু কিছু চান্স, কিছু কিছু রিস্ক নিতে হয়, বুঝছো? তাইলে আমি বলবো যে এই 3-4 মাস তোমার গ্যাপ পড়ুক, এগুলো পরে তুমি সাপ্লাই দিবা, হুম। ঠিক আছে? এটা ভালো আংশিক এটা করলাম, আংশিক এটা করলাম, আউটপুট ভালো আসে না। মেন্টালি যে প্রেসারে থাকে ওর ওইটাও হয় না, আইটেমও পেন্ডিং খায়, এদিকে নাম্বার ভালো আসে না, তখন আর কোনটা করবে বুঝা পায় না। সো তাহলে গ্যাপ নেওয়াটাই তুমি বেটার এইভাবে অপশন মেনে আসলে। নিতে পারো যে আমার প্রাইভেট মেডিকেলে পড়ি, আমার হয়তো বা ইকোনমিক্যাল সলভেন্সি আছে বলে আমি প্রাইভেট মেডিকেলে জয়েন করছি, 4 মাস আমার প্রাইভেট মেডিকেলে খরচ যাবে, বৃথাই যাবে, কিছু করার নেই। এগুলো সব আমি সেকেন্ড টাইমে চান্স পেয়ে যাব সরকারি মেডিকেলে, সো এগুলো আমাকে আর দিতে হবে না, এই কনফিডেন্স নিয়ে পড়াশোনা করো। আর যদি কোনো কারণে না হয়, জীবনে রিস্ক নিতে হয়, ফেইলারও হইতে পারো, তো তখন তুমি মেনে নিয়ে ওইগুলো সলভ করবা, ওই সাপ্লিগুলো দিয়ে কভার করবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। কেউ জিজ্ঞেস করলে সৎ সাহস নিয়ে ওটাই বলবা যে আমি সেকেন্ড টাইম সরকারি মেডিকেলে পড়ার জন্য আমি চেষ্টা নিচ্ছি, এই জন্য আমার গ্যাপ পড়ছে, ঠিক আছে? সাকসেস জিনিসটা আসলে ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করে। তুমি তোমার চেষ্টা চালায় যাও, ইউ উইল শাইন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করে দিচ্ছি তোমার জন্য, তুমি ভালো করবা ইনশাআল্লাহ। কিছু বলতে চাস শেষ কথা? শেষ কথা হচ্ছে, তোমরা অনেকেই মনের মধ্যে হয়তো এই কোশ্চেন এখনো রয়ে গেছে যে ভাই শুধু আপনাদের সাথে যুক্ত হলে হবে কিনা। এটার উত্তর অনেকবার বলা হয়েছে, তাও আবার বলতেছি। তুমি যদি চিন্তা করো এরকম যে হচ্ছে আমার বাসা থেকে অফলাইন কোচিং অনেক দূরে, অফলাইন তোমার করার জন্য সুযোগ নেই, অথবা অফলাইনের পেমেন্ট তোমার জন্য হচ্ছে পোষাচ্ছে না, সব কিছু মিলে তুমি যদি চিন্তা করো যাচ্ছে ভাই অনলাইনে আমি প্রিপারেশন নিব, তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে আসলে আরটিডিএস। ওকে, তুমি এখন বলতে পারো যাচ্ছে ভাই আপনাদের কোর্স তো আপনারা বেস্ট বলবেনই, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কথা হচ্ছে তুমি ইচ্ছা করলে যাচাই করতে পারো। যাচাই করার সবচেয়ে ভালো ওয়ে যেটা, সেটা হচ্ছে আমাদের ইউটিউবে কিন্তু যে ডিএমসি স্টেশন এবং হচ্ছে রুট টু ডিএমসি, দুইটা থেকে হচ্ছে ফ্রি মেডিকেল কোর্সই আছে। তুমি ন্যানো মেডিকেল কোর্স নামে সার্চ দাও, তারপর হচ্ছে কম্প্যাক্ট মেডিকেল কোর্স নামে সার্চ দাও, তুমি হচ্ছে মেডিকেল কোর্স পেয়ে যাবা, ক্লাস পেয়ে যাবা। তুমি সেখান থেকে হচ্ছে ফ্রি ক্লাস করে তারপরে যাচাই করবা। ওকে, এরপর তোমার যদি মনে হয় যে হচ্ছে তুমি ফ্রি কোর্স করেই তুমি হচ্ছে অ্যাডমিশন টাইম কাটা দিবা, সেটাও করতে পারো। আর যদি মনে হচ্ছে না ভাই আপনাদের সাথে পেইড ব্যাচে যুক্ত হবো, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে যাচাই করার। আর তুমি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে জিজ্ঞেস করে যে হচ্ছে ভাই কোনটা ভালো হবে, স্বাভাবিকভাবেই এখানে হচ্ছে আমাদের লোকজন গিয়ে কমেন্ট করবে আমাদেরটা, অন্য জায়গার লোকজন গিয়ে কমেন্ট করবে অন্য জনটা, এটা খুবই নর্মাল ব্যাপার। তো সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি নিজে যাচাই করো। ওকে, এবং যেটা বললাম যে তোমার জন্য হচ্ছে অবশ্যই মানে হচ্ছে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য পারফেক্ট হবে হচ্ছে আরটিডিএস, এবং সেটা মোর দেন এনাফ, তোমার এর বেশি কিছু দরকার পড়বে না ইনশাল্লাহ, ঠিক আছে? ইংলিশ ভার্সনে জুলিয়া জিজ্ঞেস করছে ইংলিশ ভার্সন আছে কিনা। এই ভাইয়া কিন্তু ইংলিশ ভার্সনের ক্যাডেট থেকে পড়ে আসছেন। শাফিন ভাই আছে আমাদের ক্যাডেট থেকে ইংলিশ ভার্সনের, শাহিন ভাই আছে ওদেরও সিনিয়র ইংলিশ। শাহিন তো তোর বড় না? রাইট, ইংলিশ ভার্সনে। তাইলে আমাদের প্যানেলে কিন্তু ইংলিশ ভার্সনের লোকজন অনেক। স্টিল আমাদের ডেডিকেটেডলি কোনো ইংলিশ ভার্সনের কোনো আলাদা ব্যাচ নাই। কেন নাই? আমরাও মেডিকেলের জন্য, মেডিকেলে আসলে ইংলিশ ভার্সনে পড়াশোনা করতে হয় মেডিকেলে এসে, তো আমরাও তোমাদেরকে পড়াইতে পারবো। আমি নিজেও আগে ইংলিশ ভার্সনে ক্লাস নিছি। সমস্যাটা কোথায় আমি বলি, একটা এক্সাম নিতে গেলাম, ভাবলাম ইংলিশ ভার্সনের জন্য প্রশ্ন রাখবো, প্রায় 300-400 প্রশ্নের প্রিপারেশন রেখে দেখলাম যে ওইখানে 3000 মানুষ পার্টিসিপেট করেছে, ওইখানে 12 জন ইংলিশ ভার্সনে আসছে। তো সেদিনই আমরা বুঝতে পারলাম যে ইংলিশ ভার্সনের যে পরিমাণটা এটা খুব অল্প হওয়ায় আমরা ডেডিকেটেডলি এটা নিয়ে কাজ করার কোনো স্কোপ বা সুযোগ করে উঠতে পারি নাই, হয়তো বা ইন ফিউচার করবো। তাহলে তুমি কি করবা? ইংলিশ ভার্সনের জন্য ভালো কন্টেন্ট নাই, এটা হচ্ছে সত্য কথা। তো তুমি যদি ভালো কন্টেন্ট চাও, তোমাকে একটা বাংলা ভার্সনের সাথে কোপ আপ করে আগাইতে হবে। আমাদের ক্লাসগুলোতে আমরা ইংলিশ টার্মগুলো, বেগ মানে যে ভেলোসিটি আমরা এটা বলি, তুমি না বুঝে জিজ্ঞেস করো যে ভাই আমি এই সান্দ্রতা মানে বুঝতেছি না, সান্দ্রতা মানে যে ভিসকোসিটি, আমি তোমার বলে দিব, সমস্যা নেই। তো ভালো কন্টেন্টের জন্য আমি বলবো যে তুমি বাংলা বই পাশাপাশি রেখে আমাদের ক্লাসগুলো করো, তাহলে বেটার বুঝতে পারবা। কারণ আমি জানি দেশে ইংলিশ ভার্সনের জন্য কোনো ভালো স্কোপ নাই, বুঝছো?
অ্যান্ড আমরা হয়তো ইন ফিউচার করবো, লেটস সি, বাট তুমি হয়তো বা মিস করবা। এটার উত্তর হয়ে গেছে। আর ভাইয়ারা তো আছে ইংলিশ ভার্সনের জন্য আলাদা ডেডিকেটেড কোনো প্ল্যান থাকলে। তুই হ্যাঁ, কিসে কোনো- পরীক্ষা দিছিলি, বাংলা নাকি ইংলিশে? ভাই আমার নিজে হচ্ছে বাংলায় পড়াশোনা করছি অ্যাডমিশন টাইমে, কারণ হচ্ছে আমাকে আমার সিনিয়রদের কাছে অ্যাডভাইস দিয়ে গেছিলাম যে ভাই বাংলায় পরীক্ষা দিব নাকি ইংলিশে। তখন সবাই বেশিরভাগই সেম কথাই বলছে যে হচ্ছে অনেক ক্ষেত্রে ট্রান্সলেশনে হচ্ছে সমস্যা হয়, তো সেখানে হচ্ছে তোমার হয়তো প্রশ্ন বুঝতে সমস্যা হবে। এমন এমন একটা পরীক্ষা যেটা তোমার অনেক ক্ষেত্রে হচ্ছে মানে লাইফের নেক্সট ফিউচারে ম্যাটার করবে। কারণ তুমি যদি একটা বা দুইটা মার্ক হচ্ছে হয়তো ট্রান্সলেশনের জন্য বুঝতে পারলা না, পরীক্ষায় ভুল করে আসলা, তখন কিন্তু সেই মার্কটা তোমাকে একটা ফেরত দিবে না। এই রিস্কটা আমি না নেওয়ার জন্য আমি বাংলায় পড়াশোনা করছি। তো এখানে আমার একটা হিস্ট্রি আছে, মনে করেন প্রথমে হচ্ছে আমি পড়ছি সারা জীবন মানে কলেজ লাইফে পড়াশোনা করছি যে ডটার সেল, মাদার সেল, ডটার সেল এটাই পড়ে আসছি। যখন বাংলা ভার্সনে অ্যাডমিশন টাইম আসলাম তখন আমি কন্যা কোষ খুঁজতেছি, এটা কোথায় আছে, কোথাও খুঁজে পাই না। হঠাৎ একটা অপত্য কোষ দেখলাম, এটা কি জিনিস। পরে হচ্ছে ভাইরা যখন ক্লাসে বললো যে অপত্য কোষ মানে ডটার সেল, তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। মানে এমন একটা অবস্থা ভাই, আবার পটেনশিয়াল ডিফারেন্স, এটার বাংলাদেশে বিভব পার্থক্য বা এরকম মানে যে মানে মাথায় আচ্ছা, আসে তাও না, এরকম বাবা আসতে মেইন পারে। কথাটা হচ্ছে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে যদি কোনো প্রবলেম হয় বুঝতে, এই যে শাহানশা ভাই আছে, আর ভাই শাফিন ভাই আছে, 26 তো আমি আছি। হ্যাঁ, তো তুমি নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোর্সে। জাস্ট কোনো সমস্যা হলে জাস্ট মেনশন আওয়ার মেন্টরস, দে উইল হেল্প ইউ। ওকে, 4.33 এসএসসিতে কি করব তোমার, আমি যদি ভুল না করি 5 বা 5 এর আশেপাশে কাটা যাবে। যদি এইচএসসিতে এ প্লাস পাও তাহলে মেডিকেলের প্রিপারেশন নাও, ঠিক আছে? যদি এইচএসসি খারাপ হয়ে থাকে তাহলে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নাও। আচ্ছা, 25 ব্যাচের ওরা জিজ্ঞেস করতে যাচ্ছে ভাই এখন ভর্তি হলে আমরা কি লাইভ ক্লাস পাবো নাকি রেকর্ডেড ক্লাস পাবো? তুমি রেকর্ডেড ক্লাসও পাবা আর সামনে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো পাবা। 27 ব্যাচের কয়েকজন বলছে ভাই আমাদের নিয়ে কিছু বলেন। তোমাদের নিয়ে বলতে বলতে আসলে হচ্ছে আমরা অলরেডি টায়ার্ড, আরও বলবো সেটা হচ্ছে কিছুদিন পরে। আজকে 25-26-এর যে সিনিয়র ভাই আপুর আছে তাদের জন্য তোমরা লাইভটা ছেড়ে দাও, কিন্তু তোমাদের জন্য আমাদের কিন্তু অলরেডি প্রি মেডিকেল যে ব্যাচ সেটা কিন্তু লঞ্চ হয়ে আছে এবং সেটার ক্লাস কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি 10 তারিখ থেকে আগস্টের। তো তুমি যদি 27 ব্যাচের হয়ে থাকো এবং মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। বাকি যে কথাবার্তা সেগুলো আমরা ক্লাসে বলবো ইনশাল্লাহ, এবং ঠিক আছে? 27 একজন জিজ্ঞেস করছো এখন আমি 27 প্রি মেডিকেলে জয়েন হইলে এই ব্যাচগুলো কি ফ্রি পাবো কিনা। এক্স্যাক্টলি, তুমি ঠিক ধরছো। এই এক বছর পরে 27 জন যখন মেডিকেল ব্যাচ আমি এরকম লাইভ করব বা মেডিকেল ব্যাচের কথা বলবো, তুমি কিন্তু অলরেডি তখন জয়েন্ট, যেমন করে জয়েন্ট প্রায় 6000 স্টুডেন্ট অলরেডি এইচএসসির আগে। তুই ওর প্রশ্ন বুঝোস নাই। তুমি যদি এইচএসসি সাথে ব্যাচের কোর্সে যুক্ত হও তাহলে আজকে যে কোর্সের কথা আমরা বলতেছি সেটাতে তুমি অ্যাক্সেস পাবা না। তুমি অ্যাক্সেস পাবো হচ্ছে 27 ব্যাচের যে মেডিকেল কোর্সটা আসবে সেটার, ঠিক আছে? তুই বুঝোস নাই যে বুঝছস এবার। ও জিজ্ঞেস করতেছে যে আমাদের যে 26 ব্যাচের যে কোর্সটা আসবে সেটারও অ্যাক্সেস পাবে কিনা। না, ওইটা দরকার নাই 26 তো ব্যাচের তো তোমার। তোমার দরকার নাই। হ্যাঁ, আপগ্রেডেডটা পাবা তুমি। তুমি 27 ব্যাচের সময় যখন আসবে তখন ওইটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন, তুমি আপগ্রেডেড ভার্সনটার অ্যাক্সেস পাবা, ঠিক আছে? তুমি 27 ব্যাচের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হলে এরপরে মেডিকেল রিলেটেড যা আসবে তুমি সব এমনিতে ফ্রি পাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তোমাদেরকে ঠকাবো না, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, বারবার বলতেছি। ওকে, তাহলে আমরা লেংনি না করি। হ্যাঁ, অনেক সুন্দর 28 ব্যাচ কথাবার্তা থেকে বলছি। এরিক ছিল, আর এরিক বলছে আমাদের ক্লাস দেখানো খুব ভালো লাগে। ও 28 ব্যাচের, কংগ্রাচুলেশনস, তুমি এই লাইভ দেখতেছো, কিন্তু পুরো লাইভটা দেখো, নয়তো এই যে এখন এসে জিজ্ঞেস করছো যে এইচএসসি রেজাল্ট কি মেডিকেলের জন্য মেইন কিনা। সবকিছু আলোচনা করছি, দেখে আইডিয়া রাখা খুবই ভালো। এইচএসসি এসএসসি দুইটারই রেজাল্ট আসলে মেইন, বা দুইটাই লাগে কেমন। আর 27-এ যারা ছিল তারা এই লাইভটা দেখে থাকলে খুব ভালো কাজ করছো, কারণ এক বছর পরে তুমি এই লাইভই দেখবা আবার। সো আগে থেকে বুঝে গেলা যে আসলে সিনারিওগুলো কেমন হয় এইচএসসি পরবর্তী, ওই অনুযায়ী কাজ করো, এখন থেকে আগাই থাইকো, কেমন? আফসোসের কারণ যেন না হয়। তো আমরা আজকে সবাই মিলে, বলো কিছু বলতে চাচ্ছিস? সবাই মিলে আমরা এখানে যারা আছি, চলো স্টার্টিং থেকে স্টার্ট করি, মাঝখানে আগায় গেলাম আমরা, তারপরে তুমি জয়েন করলা, এটা যেন না হয়। এবং তুমি একা না, তোমার যেই বন্ধুকে তুমি পছন্দ করো, ভালোবাসো, মানে মানে তা সে ভালো করুক এটা চাও, তাকেও তুমি এই ব্যাচের খবরটা দিও, যেন এই আফসোসের কমেন্টগুলো আমরা না পাই যে কেন আরটিডিএস আছে আগে জানলাম না। অফলাইনে ক্লাস করতে গিয়ে দেখবো অনেকেই অনেক স্ট্রাগল ফেস করছো। হ্যাঁ, সো আরটিডিএস এর অনলাইন ক্লাসগুলো করে দেখবা, তারপর তুমি শান্তি পাচ্ছ যে পড়া গুছানোর যে ব্যাপারটা সেটা আরটিডিএস এ হয়, ক্লাসের পর ক্লাসে যেটা সম্পন্ন করার এটা আরটিডিএস এ হয়। তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমাদের যে টার্গেট সেটা আমরা যেন সম্পন্ন করতে পারি তোমাদের নিয়ে। টার্গেট একটাই, যে সাদা অ্যাপ্রন এবং স্টেথোস্কোপের যে স্বপ্ন আমার বাচ্চারা দেখে সেটা যেন আমি পূরণ করতে পারি ওদেরকে সাথে নিয়ে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। তো আমাদের লাইভটা আজকে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। কোর্স কেমনে কিনতে হবে? জাস্ট rtdslive.com এই ওয়েবসাইটে চলে যাবা, ক্রোম থেকে, গুগল ক্রোম থেকে, তাইলেই পেয়ে যাবা, ঠিক আছে? কিছু না বুঝলে আরটিডিএস এই পেজে মেসেজ করো, রোড টু ডিএনসি আরটিডি এই পেজে মেসেজ করো, অথবা গ্র্যাভিটি মেডিটেশন এই পেজে মেসেজ করো, অথবা আমাদের সাথে সংশ্লিষ্ট যে কোনো পেজে মেসেজ করো, তুমি উত্তর পেয়ে যাবা। দেখা হচ্ছে বিজয়। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে।